যে কোনো এন্টারটেইন ইন্ডাস্ট্রিতে যেটা হয়, এন্টারটেনমেন্টের ক্ষেত্রে সুপারস্টার লাগে। তো আমরা যারা সুপারস্টার না কিন্তু এন্টারটেনমেন্ট কনজিউম করি, আমরা নিজেরা দেখা যাচ্ছে কোনো না কোনো সুপারস্টারকে পছন্দ করার চেষ্টা করি এবং তার ভালো মন্দের নানা খোঁজখবর রাখার চেষ্টা করি। এতে যেটা হয়, স্টারডম আরও আরও বাড়ে। সো যে কোনো কমার্শিয়াল ইন্ডাস্ট্রিতে তো স্টারডম একটা বড় ব্যাপার। কিছুদিন আগে হঠাৎ করে আমার মনে হইতেছিল যে এই যে এখনকার ওটিটি নির্ভর পৃথিবী, ওটিটি নির্ভর পৃথিবীতে কি আমরা সেই আগের দিনের মতো ওই সুপারস্টার দেখতে পাবো, নাকি স্টারডমের এটাই আসলে সেই ক্রান্তিকার ফেস্ট চলতেছে। সেই সময় হঠাৎ করে মনে পড়লো যে কোনো একজন সুপারস্টার নিয়ে যদি কাজ করি তাহলে কে হইতে পারে। অপশন হিসেবে অমিতাভ বচ্চন ছিল, সালমান খান ছিল, শাহরুখ খান ছিল, বা টম ক্রুজও হইতে পারতো। কিন্তু কেন জানি মনে হলো যে এই আলাপটাতে অনেক এলিমেন্ট যোগ করার মতো ক্যারেক্টার আসলে শাহরুখ খান। তো শাহরুখ খানের এই শো করার জন্য কাকে নেওয়া যায়, যেহেতু আমি নিজে খুব একটা হিন্দি সিনেমা দেখি না, ফলে এরকম রেকমেন্ড করার মতো লোক খুঁজে পাচ্ছিলাম না। ফেসবুকে পোস্ট দিলাম, লোক খুঁজতেছি, দেখলাম প্রায় সবাই একজন মানুষকে রেকমেন্ড করলো। মানে ব্যাপারটা আমার কাছে একটু আনইউজুয়াল, এরকম আগে কখনো দেখি নাই যে সবাই মিলে একই লোককে রেকমেন্ড করতেছে। তার নাম হচ্ছে সৈয়দ নাজমুল সাকিব। ওনাকে আমি মানে যখন ফেসবুকে দেখলাম তখন মনে হলো যে ওনাকে আমি কোথাও ওয়েব সিরিজে দেখছিলাম বা বিজ্ঞাপনে দেখছিলাম, চেহারাটা নন্ডন লাগলো। তো তারপর কি মানে ওনার সাথে যোগাযোগ করলাম, এবং যেটা হয়েছে যে উনি কোনো এইটা আসার জন্য কোনো পারিশ্রমিক চান না, এটা একটা ভালো যেহেতু এত মানুষ মেনশন করছে, তার মানে শাহরুখ খানের ব্যাপারে ওনার হয়তো একটা ভালো জানাশোনা আছে, যেটা হয়তো আমি জানতাম না যে উনি এরকম পপুলার। তো প্রথমে বিনা পারিশ্রমিক আসছে, এটা একটা বড় ব্যাপার। তো তারপর আমরা যে শাহরুখ খান বিষয়ে যে কথা বলবো, সেটাতে ফেসবুকের এত লোক ওনাকে রিকমেন্ড করছে, এটার জন্য আমি এত যারা রিকমেন্ড করছিলেন সবাইকে থ্যাঙ্কস জানাই। এবার তাহলে শুরু করা যায়। তো আপনার তো কি জন্য আমি আপনাকে জিজ্ঞেস করতেছিলাম যে আপনাকে কি বলবো, আপনি বললেন যে আপনি সিনেমা প্রেমী, শিক্ষক এবং পারফর্মার। হ্যাঁ, আমি তাই মনে করি। আর আমি আপনাকে প্রথমেই বলতে চাই, আমার মনে হয় না আমি বিনা পারিশ্রমিকে এসেছি, কারণ আপনি যে আমাকে ডেকেছেন, আপনার ভালোবাসাটা আমার কাছে অনেক বড় পারিশ্রমিক, এটা আমি মনে করি আর কি। আর যারা আমার নাম রেকমেন্ড করেছেন তাদের অ্যাটেনশনটাও আমার কাছে আমার পারিশ্রমিক মনে হয়। পারিশ্রমিক সবসময় যে কাগজের নোটই হতে হবে এরকম কোনো কথা বলে আছে বলে মনে করি না। যাক, এই আপনার এই একটা কথা শুনেই দেখা যাচ্ছে লাইক হয়তো দুটা বাইরে। এনিওয়ে, সো জি, আমি যদি শাহরুখ খানের পয়েন্টে আসি, যে আমরা জানি যে ইন্ডিয়া হচ্ছে ওটা মূলত মানে মুসলিমরা একটু সংখ্যায় কম, সেখানে তিন খান, সালমান খান, শাহরুখ খান, আমির খান অনেক দিন ধরেই সেখানে রাজত্ব করতে। আরো একজন আছে সাইফ আলী খান, বলা যায় সুপারস্টার না। সাইফ আলী খান, ইরফান খান এরাও মোটামুটি জনপ্রিয়, বাট তাদের লেভেলের না। সো আমার প্রশ্ন হচ্ছে যে যদি আমরা শাহরুখ খানের এটা ধরি, মানে জনপ্রিয়তাটা ধরি, এইখানে এই মিডল ইস্টের কি কোনো প্রভাব আছে শাহরুখ খানের এত বড় সুপারস্টার হওয়ার পেছনে, নাকি সবটাই মানে সিনেমাটিক জায়গা থেকেই তার এই জনপ্রিয়তাটা বা এরকম স্টারডমটাকে ব্যাখ্যা করা যায়? আমার কাছে মনে হয় যে তার যে জার্নিটাই আমার কাছে মনে হয় যে তার সবচেয়ে বড় মানে তার পাথেয় এবং তার সবচেয়ে বড় অর্জন আমার কাছে মনে হয়। কারণ তার জন্ম তো দিল্লিতে খুব সাধারণ একটা পরিবারে, হ্যাঁ, এবং যেখানে সবচেয়ে বড় কথা, হি ডিডন্ট ওয়ান্ট টু বি আর অ্যাক্টর। হ্যাঁ, অ্যাক্টর হতে চান নাই, তিনি খেলাধুলা করতে চেয়েছিলেন। হি ওয়াজ এ প্লেয়ার, তার হকি প্লেয়ার, এবং তার একটা ছবি প্রায় আপনি একটু খোঁজ খবর করেন দেখবেন, তার একটা ছবি প্রায় খুব ভাইরাল হয় যে তার কলেজে সে খেলাধুলা, পড়াশোনা সব কিছুতে মানে তার একটা সোর্ড অফ অনার টাইপ একটা পুরস্কার দেওয়া হয়েছিল। হকিতে হি ওয়াজ ভেরি গুড, হকিতে, ক্রিকেটের সমস্ত জায়গায়। কিন্তু ওইটা করতে গিয়েই তার ওই একটা চোট পেয়ে যান আর কি, তিনি ব্যথা পান। তো তখন কিছু করার ছিল না, তখন একটা থিয়েটারের ইয়েতে যে তোমাকে এটা তুমি চাইলে করতে পারো, তাও কোরাসে, পেছনে কোরাসে সবাই মানে সবাই পেছনে বসে থাকবে, তার মধ্যে একটা যখন একটা লাইন আসবে যে হ্যাঁ যাবো, এরকম কিছু একটা। তো এরকম এটা খুব সম্ভবত হনুমানের কোনো একটা নাটক আমার যতদূর মনে পড়ে। তো ওইখান থেকে আসে আর কি। হ্যাঁ, তো তারপরে আসা এবং তার যেভাবে স্ট্রাগল, তার বাবা মার মারা যাওয়া, একমাত্র বোনের অসুস্থ হয়ে যাওয়া, সেখান থেকে, এবং তিনি প্রথমে টিভিতে যাওয়া, হ্যাঁ, টিভিতে ইয়ে করা, সিনেমা কখনোই করতে চান নাই, বাট মা মারা যাওয়ার পরে মুম্বাইতে আসা, এবং ওই ফ্রেন্ডদের বলেছিলেন যে 1 বছরের জন্য যাব, জাস্ট একটু কিছু কাজ করব, তো 1 বছর পরে চলে আসবো। তো 1 বছরের কথা বলে এখন মনে হয় প্রায় 35 বছর চলতেছে, এখন আর ফেরত যাওয়া হয় না, উনি যেভাবে বলেন আর কি। তো সেখানে আমার কাছে মনে হয় যে মধ্যপ্রাচ্যের কোনো ইয়েটা নেই, তবে মধ্যপ্রাচ্যে তিনি ব্যাপক জনপ্রিয়। বিশেষ করে তিনি দুবাই ব্র্যান্ড অ্যাম্বাসেডর, দুবাই ট্যুরিজম থেকে শুরু সমস্ত কিছুই। তার লাস্ট যে সিনেমাটা ডাঙ্কি, সেটা শুটের সময় দুবাই সরকার খুবই তাকে হেল্প করেছে আর কি, তার মরুভূমি যেসব শট নেওয়া। আর তার তো একটা ব্যবস্থা সে করে রেখেছে, সেটা হচ্ছে রেড চিলিজ এন্টারটেইনমেন্ট।
মানে এটা আমার কাছে মনে হয় যে তার খুব বড় একটা জায়গা, কারণ ওটা ভিএফএক্স এর কাজ করে। তো করোনার সময় দেখা গেছে বেশিরভাগ মানুষ তো কাজ করছিল না, সিনেমা থেকে শুরু করে সবই তো শুটিং বন্ধ। এই মানুষটা একমাত্র ঘরে বসে বসে ইনকাম করছে, কারণ যেই কিছু শুটিং করতে যাচ্ছে বা বানাতে যাচ্ছে, তো তার যেই আশেপাশে সারাউন্ডিং ক্রিয়েট করার জন্য তার তো ভিএফএক্স দরকার। তো বেস্ট ভিএফএক্স রেড চিলিস। ইভেন ট্রিপল আর যেটা বাহুবলী, মানে সরি বাহুবলীর নির্মাতা যিনি মানে রাজামৌলি, তারও ভিএফএক্স কিন্তু রেড চিলিজেরই করা। এইটুকু শাহরুখ খান। রেড চিলি শাহরুখ খানের নিজস্ব প্রোডাকশন হাউস। তিনি প্রোডাকশন হাউস প্রথম যেটা দিয়েছিলেন তার নাম হচ্ছে কি ড্রিমস আনলিমিটেড। তো সেইটার সিনেমাগুলো ব্যবসায়িকভাবে খুব একটা সফল হয় না। ফিরবে দিলে হিন্দুস্তানে ছিল, অশোকা ছিল, সম্রাট অশোকাকে নিয়ে সিনেমা করেছিলেন তিনি, দুটোই ব্যবসায়িকভাবে সফল হয় নাই। তো তার যে পার্টনার ছিল সাথে আজিজ মির্জা ডিরেক্টর এবং জুহি চাওলা, তারা তারপরে বলেন যে তারাও তার সাথে ছিলেন। তো বলছে যে সিনেমা যেহেতু চলতেছে না, আমরা থাকতে যাচ্ছি না প্রোডাকশন ইয়াতে। বাট সে বলছিল যে সে প্রডিউসার হতে চায়। তো তখন সে নাম চেঞ্জ করে এরপরে সে রেড চিলিজ দিল, এবং ওখান থেকে সে প্রথম বের করলো হচ্ছে গিয়ে ম্যাহুনা সিনেমাটা 2004-এ। দ্যাট বিকাম আ সুপার হিট। তো এরপর ছিল একদমই। তো ওর পর থেকে রেড চিলিজের এরিয়াটা খুব ভালো, এবং রেড চিলিজ তো এখন ধরেন অন্যান্যদেরকে অনেক সুযোগ দেয়। ইভেন আমি বেশ কয়েক মাস আগে দেখছিলাম যে তারা ভিএফএক্স আর্টিস্ট নিয়োগ দেবে, টুইটারে তাদের পেজে বিজ্ঞাপন দিচ্ছিল। এবং তাদের যে কাজের যে ধরনটা, তারাও ধরেন প্রথমে যখন আসে তারাও যে খুব ভালো ছিল সেটা না। তো রাওয়ান সিনেমাতে রেড চিলিজ এন্টারটেনমেন্ট তারা প্রাইম ফোকাস লন্ডন নামে একটা কোম্পানির সাথে কাজ করেছিল, যারা ভিএফএক্সে খুব ভালো। তো ওদের কাছ থেকে ব্যাপারগুলো শিখে এরপরে রেড চিলিজ এত ভালো হয়ে গেছে এখন ভিএফএক্স। এখন যে কেউ মানে স্পেশালি যদি বলিউডে যে কেউ ভিএফএক্স করতে চায়, এভরিওয়ান আপনার রেড চিলিজের দিকে যায়। আরেকজন আছে অজয় দেবগনেরও একটা ভিএফএক্স কোম্পানি আছে, যদিও রেড চিলিজের মতো অত ভালো না, বাট তারপরও মানে মোটামুটি বেশ ভালো। কিন্তু রেড চিলিজ ইজ বেস্ট। আপনি যদি তাদের আগুনে ধরার সবই ইয়েতে আমি যদি বলি যে আপনি যেটা বলতেছেন এটা তো আসলে প্রি প্রোডাকশন বা পোস্ট প্রোডাকশনের যে কাজগুলো, সেটা মানে এইটার কারণে আমার মনে হয় শাহরুখ খান এত বড় সুপারস্টার না। শাহরুখ খানকে তো আমরা চিনি মূলত সিনেমা করার কারণে। প্রথম কথা হচ্ছে এইটা যতদিনে সে করছে ততদিনে সে ফিল্ম ক্যারিয়ারে মোটামুটি এস্টাবলিশ অনেক। আমার কাছে মনে হয় আপনি যেটা জানতে চাচ্ছেন সুপারস্টার হওয়ার কারণ, হ্যাঁ আমি আপনাকে ওই গল্পটাই জানতে চাই। আমার কাছে মনে হয় যে তার স্ট্রাগলের সাথে কমন ম্যান নিজেকে রিলেট করতে পারে। দ্যাট ইজ দ্য মোস্ট ইন্টারেস্টিং থিং, অ্যান্ড আই থিঙ্ক দ্যাটস দ্য অনলি রিজন আই লাভ হিম। এটা হচ্ছে ব্যাপার। কারণ একটা মানুষ, তার মা মারা গেছে, তার বাবা মারা গেছে, ফিল্ম ইন্ডাস্ট্রিতে সেই অর্থে কানেকশন নাই, এবং তিনি তার যে একমাত্র বোন সে অসুস্থ, তাকে অন্য কেউ হলে হয়তো বোনকে আলাদা করার চেষ্টা করতো, বা সে নিজের কাছে রেখে দিয়েছে। আরেকটা ব্যাপার, তিনি যাকে ভালোবেসেছেন তাকেই বিয়ে করেছেন, তাদের এত বছরের সংসার, তাদের ছেলে মেয়ে, সমস্ত কিছু। এবং এই যে জার্নিটা, একটা মানুষ বাইরে থেকে এসে, আউটসাইডার একটা মানুষ, একটা ইন্ডাস্ট্রি এরকম যেখানে অনেক বেশি নেপোটিজম এক অর্থে চলে অনেক আগে থেকে, সেটা রাজকুমারদের আমল থেকেই বলা যায়। সেইখানে একটা মানুষ বাইরে থেকে এসে নিজের জায়গা করা এবং এই সাকসেস আনা, আমার কাছে মনে হয় দ্যাটস দ্য রিজন যে কারণে কমন পিপল তার সাথে খুব রিলেট করে। ইভেন একটা খুব ভালো অভিনেতা এই মুহূর্তে কাজ করেন, রাজকুমার রাও, উনিও দিল্লিতে। তো ওনাকেও সেদিন জিজ্ঞেস করা ছিল, তার রিসেন্টলি একটা সিনেমা রিলিজ পেয়েছে শ্রীকান্ত, যেখানে তিনি অন্ধ ক্যারেক্টার প্লে করেছিলেন। তো বলছে যে, তাকে বলছে যে আপনার অ্যাক্টিং এর ইন্সপিরেশন কি? তো বলছে যে দিল্লির দুইটা ছেলের মধ্যে একটা ছেলেকে জিজ্ঞেস করে সবাই শাহরুখ খানের নামে বলবে। তো বলছে কেন, আপনার কি মনে হয়? বলছে ওনাকে দেখলে মনে হচ্ছে যে উনি যদি পারে তাহলে আই ক্যান অলসো ডু ইট। দ্যাটস দ্য রিজন যে তার সাথে কানেক্ট করা যায়। সো আপনার এই ন্যারেটিভের যদি আমি পিন পয়েন্ট করি, সেটা হচ্ছে যে আপনি বলতে চাচ্ছেন যে শাহরুখের যে স্ট্রাগলের গল্পটা, সেইটা হচ্ছে মানুষকে অনেক ইন্সপায়ার করে আমার মনে হয়। এখানে আমার দুইটা কাউন্টার আছে। প্রথমটা হচ্ছে যে এই গল্পগুলো আপনি তখনই জানছেন যখন তার সিনেমা হিট করছে। সিনেমা হিট না করলে আপনি এগুলো জানতেন না। হিটের আগেও জানতাম। ওকে, তো এটা একটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে এই স্ট্রাগলের গল্পটা, এটা তো সিনেমা যেহেতু একটা লটারির মতো, আমার তো মনে হয় যে অক্ষয় কুমার বা যদি আমি গোবিন্দ বা ইভেন অজয় দেবগন, সে যথেষ্ট রিস্কিড হওয়া সত্ত্বেও, তার বাবার প্রযোজক হওয়া সত্ত্বেও তার কিন্তু একটা বড় স্ট্রাগল ছিল। অবশ্যই। সো স্ট্রাগল এইটা তো মনে করেন যে কোনো সুপারস্টারের লাইফেরই একটা কমন পয়েন্ট। সো তাহলে অক্ষয় কুমার বা গোবিন্দর স্ট্রাগলের সাথে শাহরুখ খানের স্ট্রাগল আলাদা কি কারণে, যেটার কারণে আপনি বলছেন যে এটাই তাকে এত বড়? আমার কাছে মনে হয় যে ফ্যামিলি এলিমেন্ট, যেটা আমি যেটা বলছিলাম, এই যে বাবা মার ইয়েটা। কারণ অক্ষয় কুমারের বাবা ধরেন তখনও ধরেন দীর্ঘদিন বেঁচে ছিলেন, এবং তিনি তখন বাইরে ছিলেন। তিনি বাংলাদেশের পূর্বানী হোটেলেও কাজ করেছিলেন। অক্ষয় কুমার এটাই তো সবচেয়ে জনপ্রিয় গল্প, এটাও জনপ্রিয় গল্প। হ্যাঁ, ইভেন এবং সবচেয়ে বড় ব্যাপার আমার যেটা মজার লাগে, উনি বাংলাদেশে এসে সেটা বলেছেন, যেটা অনেক সাংবাদিক তখন জেনে খুব মানে ইয়ে করতেছিল, যে অবাক হচ্ছিল আর কি। সেটা হচ্ছে ব্যাপার। দেখেন, স্ট্রাগল তো সবারই ইয়েতে থাকে, বাট তারটা আমার কাছে মনে খুব রিলেটেবল। আমার কাছে মনে হয় বিশেষ করে তার ওয়াইফের সাথে তার যে ব্যাপারটা, এবং তিনি সেই জিনিসগুলোকে ধরেন যেভাবে দেখেন। যেমন তিনি যখন বলছিলেন যে তার যেটা সিনেমা, যেটা এখনো
হলে চলছে, যেটা লংগেস্ট রানিং সিনেমা দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে। তো ওইটার যখন রোমান্টিক গান তিনি করছেন তখন নাকি তার বোন ভীষণ অসুস্থ এবং ডাক্তাররা বলে দিয়েছেন যে কোমায় চলে যাচ্ছে, এরপরে কি হবে ওই ডোন্ট নো। হ্যাঁ, তার যে বোন। তো উনি তখন ডাক্তারকে বলতেছে বাবা মারা গেছে, মা মারা গেছে, তো ও যদি চলে যায় তো আমি কি করব। এবং ওই সময় অদ্ভুত ব্যাপার হচ্ছে ওই সময় তিনি রোমান্টিক গানের মানে পিকচারাইজেশন করতেছেন, তো ওই মুহূর্তে তাকে ডিল করাটা, তো এই যে ব্যাপারগুলো যে তিনি ডিল করেন যেভাবে, এবং এরপরও যে তার কাজের যে একটা ধারাবাহিকতা। হ্যাঁ, আর আরেকটা ব্যাপার আমার কাছে মনে হয় তার যে রিস্ক নেওয়ার যে ব্যাপারটা, কারণ অক্ষয় কুমার বলেন, গোবিন্দ বলেন বা সালমান খান যাদের কথাই বলেন, শাহরুখ খান প্রথম দিকে যে সিনেমাগুলো চুজ করছে, বিশেষ করে আমি যদি বাজিগরের কথা বলি, ওইটা ছিল একটা নেগেটিভ ক্যারেক্টার একদমই, যেটা করতে চান নাই সালমান খান, করতে চান নাই। তারপরে আরও অনেকের কাছে গেছে, অক্ষয় কুমারের কাছে খুব সম্মত গিয়েছিলেন বাট তিনি করেন নাই। তারপর ডার সিনেমা, সেটা আবার অজয় দেবগনের কাছে গিয়েছিল, আমির খানের কাছে গিয়েছিল, বাট তারা বলেছিল যে এটা সম্ভবত সানি দেওয়ালার শাহরুখ খান ছিল আর কি। তো জুই চাওলা ছিল না, জুই চাওলা ছিল, জি। তো এই যে তার আমার কাছে মনে হয় যে তার যে রিস্কের ব্যাপারটা, যেটা অন্য কেউ করতে চায় নাই সেটা করা, এবং সেইটাকে হিট বানানো, এমন যে যেটাকে কাগজে কলমে পরে আপনার ভিলেনই মনে হচ্ছে, বা সিনেমা শেষে গিয়ে দেখা যাচ্ছে যে মানুষ সানি দেওয়ালের পরিবর্তে তার প্রতি বেশি সিম্পাথাইজ করতেছে, যদিও সে যেটা করতেছে সেটা মোরালি এথিক্যালি এই মুহূর্তে অবশ্যই রং মনে হবে। ওই যে জায়গাটা আমার কাছে মনে হয় দ্যাটস দ্য থিং, যেই কারণে আমার কাছে মনে হয় যে তার বাকি সব কিছু মানুষের কাছে আরো অনেক বেশি লাগে যে এটা তো হওয়ার কথা না, এই জিনিসটা সে কিভাবে করলো যেটা বাকিরা হয়তো ভাবে করতে পারে। এটা একটা পয়েন্ট যে সে নায়ক হিরো হওয়ার চাইতে অ্যান্টি হিরো হয়ে তার বলতে গেলে প্রবেশ এক অর্থে, অ্যান্টি হিরো হয়ে সে মোটামুটি খ্যাতিটা পেল। তো এখন আমি যদি এই দুটো ফিল্মের রেফারেন্সে আসি, যে বাজিগর এবং হচ্ছে ডোর, এই দুটা সিনেমা যখন হয়েছে তখন আপনার হয়তো মাত্র জন্ম হয়েছে বা হ্যাঁ ট্রু, হ্যাঁ জানা গেছে পরে। হ্যাঁ, তো আপনি তো আসলে পরে দেখছেন, তো পরে যখন দেখছেন আপনার কি মনে হয়েছে, মানে এই সিনেমা আসলে এত সাফল্য পাওয়ার পেছনে কি ফ্যাক্টর ছিল? আসলে সফল পাওয়ার পেছনে ফ্যাক্টর ছিল যেমন আমার কাছে মনে হয় যে, কারণ এর আগ পর্যন্ত এই ধরনের অ্যান্টি হিরো ক্যারেক্টার আমার কাছে মনে হয় ইন্ডাস্ট্রিতে দেখা যায়নি, যেখানে নায়ক নায়িকাকে ছাদ থেকে ফেলে দেবে। এবং সিনেমার প্রথম হাফের আর একটু কম আর কি, মানে বোঝা যাচ্ছিল যে সে আর শিল্পা শেঠি দে আর ইন লাভ, তারা খুব ভালো, তাদের পরিবার থেকে মেনে নিচ্ছেন, একজন খুব বড় লোক, একজন একদম গরিব, তো মনে হচ্ছিল যে টিপিক্যালি এই যাবে। বাট এইটা যে এই জায়গাটা এভাবে ক্লিক, এরকম ধাক্কা ইভেন তখন পর্যন্ত কোথাও আসেনি, এটা একটা কারণ আমার কাছে মনে হয়। আরেকটা ব্যাপার আমার কাছে মনে হয় যে ছেলেটা টিভি করতো বাইরে থেকে এসে, যার সেভাবে নাম সেভাবে শোনা যায়, টিভিতেই ওয়াজ ইন ভেরি পপুলার। ফৌজি যে সিরিয়ালটা করেছিল, সার্কাস নামে একটা সিরিয়াল করেছিলেন তিনি। ইভেন আমি সবচেয়ে অবাক হই যে মনিকল নামে একজন ডিরেক্টর আছে ইন্ডিয়ার, খুব বিখ্যাত, তিনি একটা সিনেমা বানিয়েছিলেন দ্য ইডিয়েট নামে, এটা আবার দস্কয়েভস্কির উপন্যাস থেকে, এইখানে শাহরুখ খান কাজ করেছিলেন, আচ্ছা, যেটা খুব কম মানুষই জানে আর কি, এবং সেটা খুবই ডিফারেন্ট কাজ, মানে টিভিতে ওই সময় এত এক্সপেরিমেন্টাল কাজ। তো ওইখান থেকে এসে একটা মেইন স্ট্রিম সিনেমাতেও এই ধরনের একটা রোল করা, এবং শেষ মুহূর্তে গিয়ে ওখানে একটা অ্যাঙ্গেল আছে, মায়ের একটা অ্যাঙ্গেল সিনেমাতে বাজিগারের। এবং প্রথম যখন আব্বাস মাস্তান স্ক্রিপ্টটা লেখেন আর কি, তো তারা সালমান খানের বাসায় যখন যান, সালমান খানের বাবা সেলিম খান, তিনি নিজেও তো একজন খুব রিনাউন্ড স্ক্রিপ্ট রাইটার এবং ওয়ান অফ দ্য ফাইনেস্ট আমার কাছে মনে হয়, সেলিম জাভেদ জুটি তো মানে রিনাউন্ড খুব। তো তিনি বলেছিলেন যে স্ক্রিপ্ট সবই ঠিক আছে, বাট আমার কাছে মনে হয় যে একটা লোক কেন এরকম মারতেছে, এটার একটা খুব একটা ইমোশনাল রিজন হলে খুব ভালো হয়, কোন একটা মায়ের অ্যাঙ্গেল দিলে খুব ভালো হয়। তো তখন আব্বাস মাস্তান বলছে যে আচ্ছা আমরা ভেবে দেখবো। তো তখন তারা কিছু আর বলে নাই, কিন্তু তারা এই কথাটা শুনে তারা নিজেরা গিয়ে নাকি পরে একটা মায়ের অ্যাঙ্গেল তৈরি করে, যেটা ফার্স্ট স্ক্রিপ্টে ছিল না। এবং এটা আবার বলে নাই সেলিম খানকে, এটা আমি দেখছিলাম। তো সেলিম খান পরে যখন সিনেমা দেখতে গেছেন, তিনি দেখে বললেন যে আরে এরা তো এটা অ্যাড করে দিচ্ছে, আমার কথা তো বললো না, এবং আমার ছেলেকে আমি করতে দিলাম না এই জন্য, কারণ এটা পুরো একটা ভিলেন কেমন লাগতেছিল, এটা কিভাবে নিবে, আমার ছেলে মাত্র সুপারস্টার হয়েছে, তো এটা তো আমাকে না বলে এটা করলো, কিন্তু এই ছেলে তো ভালো করে বের হয়ে গেছে। এবং লাস্টে এত খুন করার পরও সে যখন বলতেছে যে এটা বেসিক্যালি আমার মায়ের জন্য করা, আমার মাকে যারা কষ্ট দিছে, বা আমার বোন মারা গেছে, বা আমার বাবাকে যারা মেরে ফেলছে, এই যে ব্যাপারটা, তো উপমহাদেশের দর্শক তো আমার কাছে মনে হয় যে এই ইমোশনের জায়গাটায় টাচ করতে পারলে সেটা তাদের কাছে বেশি রিচ হয়। আমার কাছে মনে হয় যে দ্যাট ইজ ওয়ান অফ দ্য রিজন, যেটা হতে পারে যে এই দুটো তাকে একটা আলাদা জায়গায় নিয়ে গেছে, দুটো সিনেমা। আর ডার সিনেমাতে যেটা আমার কাছে মনে হয় যে আপনার এমন একজন মানুষ যাকে আপনি প্রচণ্ড ভালোবাসেন, কিন্তু সে আপনাকে ভালোবাসে না, তো তারপরেও যে আপনি চেষ্টা করে যাচ্ছেন, আপনার যে একতরফা যে প্রেমটা, এই জিনিসটার জন্য আপনি যে পুরোপুরি প্রায় সাইকো হয়ে যাচ্ছেন, হ্যাঁ, আপনি সমানে ফোন কল করতেছেন তাকে, হ্যাঁ, এবং এই সিনেমাটা রিলিজের পর নাকি দিল্লিতে নাকি এই ধরনের মানে
কাণ্ড অনেক হতো, মানে কিছু ছেলে নাকি মেয়েদেরকে ফোন করে খুব ডিস্টার্ব করতো, এবং খুব সম্ভবত আমার কাছে মনে হয় এই জন্যই হয়তো সেই ধরনের রোল আর সে পরে করে না, আমার যেটা মনে হয়। আর এখন করলে তো আমার কাছে মনে হয় যে অনেক অনেক ধরনের কথা হতো, কারণ আমার কাছে মনে হয় এখন সব কিছুতে অনেক বেশি পলিটিক্যালি কারেক্ট থাকতে গিয়ে আমার কাছে মনে হয় যে কোনো কিছু একটা নর্মালি হয়তো মানে দেখা যাচ্ছে না, কোনো কিছু হয়তো বলা যাচ্ছে না। আমার খুব ক্লোজ ফ্রেন্ড, হ্যাঁ, তো সে হয়তো ধরেন খুব শুকনা, তাই বলে এই চিকনা এদিকে আয়, আমি যদি বলি এখন, হ্যাঁ, তো সে হয়তো এটাকে কিভাবে নেয় না। এখন হয়তো হ্যাঁ তুই আমাকে বডি শেমিং করলি তমুক, তো যেটা আমার কাছে এখন আমার মনে হয় যে 90s-এ যে রিস্কটা নেওয়া যেত সেটা আমার কাছে মনে হয় যে এখন নেওয়ার ক্ষেত্রে খুব টাফ। যে কারণে আমার কাছে মনে হয় যে অনেক ক্ষেত্রে শাহরুখ খানের সেই আগের অভিনয়ের জায়গাটা আমরা হতে পাই না। ইভেন আমিও মাঝে মধ্যে মিস করি। ইভেন অ্যানিমেল করে খুব বিখ্যাত হওয়া যে ডিরেক্টর, বিখ্যাত বা কুখ্যাত সেটা বলি না কেন, সন্দীপ রেড্ডি ভাঙ্গা তার একটা ইন্টারভিউতে বলছিলেন যে আমরা কেন সেই 90s-এ শাহরুখ খানটাকে আনতে পারছি না, যদি তাকে আনা যেত তখন স্কাই ইজ দ্য লিমিট। তো আপনি যেটা বলেন যে আমার কাছে মনে হয় যে একটা হচ্ছে মায়ের অ্যাঙ্গেল, আর একটা হচ্ছে কি ওই যে একতরফা ভালোবাসার যে জায়গা এবং ওটার জন্য যে একদম পাগল হয়ে যাওয়া, এই দুইটা কমন পিপল বা যারা ওটা পায় নাই, আমাদের মধ্যে অনেক বেশিরভাগই তো ধরেন একতরফা ভালোবাসা জীবনে কোনো না কোনো সময় আসছে। তো আমার কাছে মনে হয় ওটার জন্য যখন একটা ছেলে প্রায় নিজের জীবন দিয়ে দিচ্ছে, এবং তিনি যেভাবে ওটাকে পোর্ট্রে করছেন, যেমন ক্যারেক্টারটা নর্মাল ছিল, তো উনি ইয়াশ চোপড়াকে সাজেস্ট করেছিলেন যে একটা মানুষ যখন আরেকজনকে অত্যধিক ভালোবাসে তোর নাম বলতে পারে না, এটা নাকি তোতলায়। তো ওখানে কিরণের মানে জুহি চাওলা যে ক্যারেক্টারটা থাকে, তো কাকা কাকা কিরণ যে করে, তো ওই ব্যাপারটা ওটা খুব সম্ভবত বিবিসির কোনো একটা ডকুমেন্টে তারা দেখছিলেন। তো তারা বলছে যে ক্যান উই ডু দিস, ক্যান উই অ্যাপ্লাই দিস। তো ইয়াশ চোপড়া বলে ইয়েস তুমি পারবে, বলছে হ্যাঁ আই উড লাভ টু। তো তখন কীভাবে দেখাও, তো তখন সেটা করে দেখায়। তো এই যে কিছু ব্যাপার যেটা আমার কাছে মনে হয় যে তৎকালীন যেসব বলিউড স্ক্রিপ্ট ছিল তাকে একটু আলাদা করে, এবং যেটা সবচেয়ে বড় ব্যাপার সেটা মানুষের সাথে কানেক্ট হয়ে গেছিল। আপনি আলাদা অনেক কিছু করতে পারেন, বা দিন শেষে কানেক্ট না করলে, কানেকশনটা না হলে আর কনভিকশনটা না আসলে সেটা হয় না। তো ওইটা হওয়ার কারণেই হয়তো মেবি। আচ্ছা, আপনি যেটা এতক্ষণ বলতেছিলেন যে 90s-এ শাহরুখ খান, যদি আমি সময়টা বাদও দেই, যে আপনি যেটা বললেন যে মানুষের রুচি চেঞ্জ হয়ে গেছে, টেকনোলজির অনেক ইন্টারভেনশন হয়েছে, কিন্তু যদি আমি বলি 90s-এ শাহরুখ খানের বয়স কত ছিল? 20, 25, 26-এর বেশি তো না নিশ্চয়ই। হ্যাঁ এরকমই তো, 26, 27 এরকম হবে তো। হ্যাঁ এখন তার বয়স তো 50+, 58। হ্যাঁ, তো এখন কি আপনি মানে চাইলেও শাহরুখ খানকে দিয়ে আপনি ওই ধরনের স্ক্রিপ্ট করাইতে পারবেন? আমার কাছে মনে হয় যে বয়স তো একটা ফ্যাক্টর, বয়স একটা ফ্যাক্টর, কিন্তু আমার কাছে মনে হয় চরিত্র লেখা সম্ভব। কারণ আমরা কমল হাসানকে দেখছি, তিনি এই বয়সে এসে বিক্রম করছেন। আমি যদি সব বাদ দিই, আমি উপমহাদেশই বাদ দিলাম, জান আমি ক্লিন্ট ইস্টউডের কথা বলতে পারি, তার বয়স 94, তিনি এখনো সিনেমা করছেন, তিনি সেই সিনেমাতে তার মারামারির রোলই থাকে, এবং তিনি ডিরেকশনও দিচ্ছেন, সবচেয়ে বড় ব্যাপার। আলটিমেটলি কথা হচ্ছে যে আপনার রাইটিংটা আপনি যদি সময়ের মতো করে আপনি ওভাবে চেঞ্জ করতে পারেন, আই থিঙ্ক এটা সম্ভব। আমি আরেকটা ডার চাচ্ছি না, আমি আরেকটা বাজিগার চাচ্ছি না, মানে আপনি ওই জনরার ক্যারেক্টার বলতে, ওই জনরার ক্যারেক্টার, একটা অথর্ব্যাক ক্যারেক্টার সম্ভব, যেটা আমার কাছে মনে হচ্ছে তাকে আলাদা করবে। আমি বলতেছি না যে এখন আপনাকে মেয়ে ধরে ধরে ছাদ থেকে ফেলে দিতে হবে, সেটা না, বাট এটা অন্যভাবে করা সম্ভব, অনেকভাবে সম্ভব। আমরা কারণ এখন আমাদের এক্সপোজার অনেক বেশি, আমরা কোরিয়ান সিনেমা দেখি, আমরা থাইল্যান্ডের সিনেমা দেখি, ইন্দোনেশিয়ান হরর দেখি, যেখানে তাদের ফোকলোর আসে, অনেক কিছু আসে। ওই রাইটার যদি ওরকম হয়, এবং সেখানে যদি একটা ধরেন, কারণ আলটিমেটলি যত কথাই বলি, দিন শেষে ফিল্মের একটা বক্স অফিস পারফরমেন্স কিন্তু দরকার। প্রত্যেকে যদি তার টাকা পয়সা মানে অ্যাটলিস্ট অ্যাভারেজ বা একটা সমান সময়ে না পেলে, তখন আবার হ্যাঁ এক্সপেরিমেন্ট করছে, হ্যাঁ চলে না, বুড়ো হয়ে গেছে, যেটা জিরোর পরে অনেক শোনা গেছে। তো ওরকম একটা যদি সবকিছু মিশলে, যেটা আমার কাছে মনে হয় সাউথ ইন্ডিয়ানরা খুব ভালো করে, যেখানে আমার কাছে মনে হয় কমার্স আর আর্টের খুব একটা মিশেলটা তাদের মধ্যে ভালো চলে, যে কারণে তাদের সিনেমা এখন খুব ভালো চলছে। তো ওটা যদি করা যায়, আমার কাছে মনে হয় যে ইট ইজ পসিবল। আচ্ছা, এই পয়েন্টে মনে পড়লো যে এই যে শাহরুখ খান, পাঠান বা জওয়ান, এগুলো তো বক্স অফিসে প্রচুর হিট, বাট আপনি কি শাহরুখ খানের এই ধরনের যে মাশাআল্লাহ ফিল্ম, এই সব ফিল্মের মধ্যে কি আপনি শাহরুখ খানকে খুঁজে পান, নাকি মনে হয় যে এইটা তো শাহরুখ খানের বদলে অন্য কেউ করলেও করতে পারতো? যেমন জওয়ানের শাহরুখ খানের 6টা না কয়টা 7টা লোক আমি দেখলাম। আমি ফিল্মটা দেখছিলাম মূলত নয়নতারার কারণে, কিন্তু নয়নতারাকে দেখে সেরকম ফুটেজ দেয়, তো কষ্ট পাইছেন অনেক? না মানে কষ্ট পাওয়ার জন্য না, আমার কাছে মনে হয়েছে যে এই টাইপ ফিল্ম মানে সারা ফিল্মে এমন কোনো সিন বোধহয় নাই যেখানে শাহরুখ খান নাই। তো এই জওয়ান বা পাঠান কি আসলে শাহরুখ খানকে রিপ্রেজেন্ট করে? শাহরুখ খানকে রিপ্রেজেন্ট পুরোপুরি করে বলে আমি মনে করি না, আমি নিজেও মনে করি না। তবে কিছু জিনিস থাকে সময়ের চাহিদা। হ্যাঁ, কোভিডের পর কোনো সিনেমায় চলছিল না একদমই, এবং এভরিওয়ান ইনক্লুডিং আমি মনে করি 3 খানের মধ্যে সবচেয়ে যদি কারো ফিল্মোগ্রাফি ভালো থাকে, মানে ফিল্ম চয়েস যদি ভালো থাকে, নিঃসন্দেহে সেটা আমির খান। এটা আমি সবসময় বলবো, আমি বলি তিনি যে সময় যেসব রিস্ক নিয়েছেন দ্যাট ইজ আনবিলিভেবল।
তার মতো লোক তিনি যখন লাল সিং চাড্ডা করলেন ফরেস্ট গাম্পের রিমেক, সেটা এবং সেখানে আমি জীবনে প্রথমবার আমার মনে হচ্ছে যে আমির খান ওভার অ্যাক্টিং করতেছে, আমার জীবনের প্রথমবার মনে হচ্ছে। এটা শাহরুখ খানের ক্ষেত্রে অনেক সময় অনেকে বলে এবং কিছু কিছু জায়গায় আমিও মনে করি সত্য, কিন্তু আমির খানেরটা আমি নিতেই পারছিলাম না, যেহেতু সিনেমাটা আমার পছন্দ। তো যখন আমির খানও ফেল করলেন, সালমান খানও করতেছিল না, অক্ষয় কুমার তো টানা পর পর তিনি পারলে 1 মাসে 4টা সিনেমা করে ফেলেন, তো কোনো কিছু যখন হচ্ছিল না, তখন আপনার একটা ইন্ডাস্ট্রির জন্য আপনার ইন্ডাস্ট্রির একটা সম্মানের ব্যাপার থাকে কিছু জায়গায়, কিছু জিনিস কিছু সময় করতে হয়, সেখানে আপনার কনভিকশন থাকুক বা না থাকুক। তো আমার কাছে মনে হয় পাঠান বা জওয়ান সেই ধরনের সিনেমা, বাট জওয়ানকে আমি অনেক এগিয়ে রাখবো, বিকজ এটা কিছু পলিটিক্যাল বক্তব্য আছে যেটা আমার কাছে মনে হয় 150 কোটির দেশে দেওয়া, বিশেষ করে ভারতের এই সময় পলিটিক্যাল সিনারিওতে একজন, আমি যদি কোট আনকোট বলি, একজন মুসলিম হিরোর মুখ থেকে আসা, এটা আমার কাছে মনে হয় একটা ব্যাপার। আর আরেকটা জিনিস আমার কাছে মনে হয় আপনার করা উচিত, মনে রাখা উচিত, সেটা হচ্ছে পাঠান জওয়ানের আগে শাহরুখ খানের ছেলেকে মাদক কেসে কিন্তু ধরা হয়েছিল, যেটা পরে গিয়ে দেখা যায় যে মিথ্যা, তাকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছিল। তো সেই সময় আমি ভীষণ অবাক হয়েছি যে একটা শব্দ তিনি উচ্চারণ করে নাই, নট ইভেন আ ওয়ার্ড, নট ইভেন আ লেটার, কোনো ইন্টারভিউ না, কোথাও না, কোনো লাইভ না, কিচ্ছু না। মানে একটা মানুষের এই পরিমাণ ধৈর্য কিভাবে সম্ভব, আই হ্যাভ নো আইডিয়া। তার চেয়ে বড় ব্যাপার, এই সময় লতা মঙ্গেশকর মারা যান। লতা মঙ্গেশকর যখন মারা যান, তিনি ওখানে তাকে শেষ দেখতে গিয়েছিলেন, ওই সময় করোনার অবস্থা, মাস্ক পরে গিয়েছিলেন, তিনি দোয়া পরে ফু দেন, এইটাকে বলা হয় তিনি নাকি থুতু মেরেছেন। এবং এইটা নিয়ে মানে টুইটারে হইচই, এবং তাকে পারলে তার বাসা থেকে বের করে মেরে ফেলে পারলে এরকম, এবং তার সিনেমা চলতে দিবে না। ইভেন পাঠানের আগে কিন্তু, পাঠানে যখন এই যে বোর্ডগুলো লাগানো হচ্ছে, ওখানে কিন্তু ধরেন ফেলে আগুন দেওয়া বা লাথি দেওয়া, ওই সমস্ত কিছু চলছিল আর কি, বয়কট গ্যাং নামে একটা কিছু আসছিল। তো তাদেরকে বন্ধ করার জন্য আমি মনে করি ওই সময় পাঠান জওয়ানের মতো সিনেমা দরকার ছিল। তবে আমি মনে করি যে শাহরুখ খান ইজ মোর দ্যান পাঠান অ্যান্ড জওয়ান। তবে জওয়ানে কিছু কিছু জায়গায় আমার মনে হচ্ছে যে আমি অনেকদিন পর মানে শাহরুখ খানের কিছু অ্যাক্টিং আমার মনে হচ্ছে যে আই ক্যান কানেক্ট উইথ হিম। পাঠান আছে আমার জওয়ান অনেক জায়গায় আমার কাছে বেটার মনে হচ্ছে, বিশেষ করে তিনি যখন বলছিলেন যে আপনি আপনার যে কয়েল 5 ঘন্টা চলে, সেই কয়েল নিয়ে আপনি অনেক প্রশ্ন করেন, মশা মরবে কিনা, ধোঁয়া কম হবে কিনা, কিন্তু যেই সরকার আপনাকে 5 বছর আপনাকে আপনার ভোটে করে আসতেছে, আপনি তাকে কিছু প্রশ্ন করেন না যে সে আপনার সন্তানের ভবিষ্যৎ দেখবে কিনা, আপনার চিকিৎসার জন্য কি করবে। তখন আমার মনে হচ্ছিল যে তিনি তার ভেতরের যে রাগ, বিশেষ করে তার ছেলে যে মিথ্যা কেস বা যেটাই হোক, একটা ডায়লগও তো আছে যে ছেলেকে ধরার আগে বাপের সাথে কথা বল, যে ডায়লগটা আছে। তো আমার কাছে মনে হয় ওই জায়গাটায়, বিশেষ করে দ্য ওয়ে হি প্লেড দ্য 2 ক্যারেক্টার্স, আজাদ আর বিক্রম রাঠোর দুইটাই, ওই জায়গা আমার মনে ছিল যে হ্যাঁ, আমি কিছু কিছু জায়গায়, তারপর আমি মনে করি যে হ্যাঁ, হি ইজ মোর দ্যান দিস। বাট কিছু সময় যেহেতু এর আগে তার বক্স অফিস সাফল্য খুব একটা ছিল না, আর সুপারস্টার আপনি যখন বলছেন, আজকের আমাদের আলোচনা যেহেতু সুপারস্টার নিয়ে, সুপারস্টারের বক্স অফিস সাফল্য থাকাটা দরকার। হ্যাঁ, তার সাথে কে কন্টেন্টটাকে কতটা ব্লেন্ড করতে পারতেছে, তাহলে বুঝতে হবে যে সেটা, যেটা আমি মনে করি আমির খান বেটার, কিন্তু সেও যখন চলতেছিল না, তখন আমার কাছে মনে হচ্ছে যে সময়ের প্রয়োজনে কিছু জিনিস, আমি যে জহিরানের ভাষায় বলি, তখন পাঠান যাওয়ান দরকার। আচ্ছা, এই যে আপনি যে ইটা বলেন, মানে বক্তব্যের যে ব্যাপারটা বলেন, আপনি আমি দুজনে যেহেতু তামিল তেলুগু সিনেমা দেখি, এই টাইপ টপিকে কিন্তু কন্টেন্টে কিন্তু প্রচুরই হয়েছে, তারাই গিয়ে সবসময় অলওয়েজ তাদের একটা বিলো এভারেজ সিনেমাতেও যে পলিটিক্যাল বক্তব্য থাকে সেটা চমৎকার। তো সেক্ষেত্রে আপনি যে হিন্দু মানে মুসলিম যে পরিচয়টা এটা যে নিয়ে আসেন, শাহরুখ খানের ক্ষেত্রে কি মানে এখনো তার মুসলিম পরিচয়টা কোনো ম্যাটার করে, নাকি আপনি মনে করেন যে এটা আপনি এটা যেটা বলছেন এই স্টেটমেন্টটা ঠিক? আমার কাছে মনে হয় যে বিশেষ করে কোভিডের কিছু আগে পরে সুশান্ত সিং এর মারা যাওয়াটা, বলিউডের নেপোটিজম সমস্ত কিছু, এবং বর্তমানে যে সরকার আছে সেইখানে আমার কাছে মনে হয় যে তাদের প্রতি যে ধরনের কিছু কিছু জায়গায় আচরণ, যেমন এক সময় মানে 2015-তে তিনি একটা ইন্টারভিউ দিয়েছিলেন, ওখানে বলেছিলেন যে আমার মানে বলছে যে আপনার জন্মদিন, তো আপনার কী মনে হয় ইদানিং এত বছর আপনি দেখছেন ইন্ডাস্ট্রিকে, দেশ নিয়ে আপনার কী মনে হয়। নর্মালি বলছি যে আমার কাছে মনে হয় যে মানুষ এখন একটু বেশি ইনটলারেন্স চলে আসে মানুষের মধ্যে। তার এই বক্তব্যটার জন্য তাকে যে পরিমাণ ব্যাকলেশ খেতে হয়েছে, বিশেষ করে তার ইন্ডাস্ট্রি অনেকের কাছ থেকে, যে আপনি আপনার পুরস্কার ফেরত দিয়ে দেন, অমুক তমুক, এবং কয়েকদিন পরই তাকে শুনতে হয় যে আপনি দেশ ছেড়ে পাকিস্তান চলে যান। এবং এই বক্তব্যের পর আমার কাছে মনে হয় এটা অনেক বেশি বেড়ে গিয়েছিল। এবং এই পাকিস্তান চলে যান কেন? পৃথিবীতে দেশ তো কম নেই, 199টার মতো দেশ কেন? এটা কি আপনার মনে হয় তার ওই টাইটেলটার জন্যই তো তার মনে হয়? এবং তিনি বারবার বলেন যে আমার তো কাউকে প্রমাণ দিতে হবে না যে আমি কতটা বেশি ভারতীয় বা কতটা বেশি মুসলিম, এবং তিনি তার কাজ দিয়ে প্রমাণ দিয়েছেন। এই জিনিসটা আমার কাছে ভালো লেগেছে।
এই জিনিসটা আগে অতটা ছিল বলে আমি মনে করি না, বাট বর্তমান যে সময়টা এবং খুবই অস্থির সময় সমস্ত জায়গায় আমার কাছে মনে হয়, আর যে ধরনের সিনেমা নির্মাণ হচ্ছে সেটা সেই জায়গায় আমার কাছে মনে হচ্ছে যে অনেকটা একপেশি একটা ক্ষোভ রাগ কিছুটা হচ্ছিল। আর সেই জায়গায় যখন তার লাস্ট কিছু সিনেমার পারফরমেন্স ভালো হলো না, বিশেষ করে জিরোতে তিনি বড়সড় একটা ধাক্কা খেলেন, এবং তার পারিবারিক যে ব্যাপারটা ঘটলো, সমস্যাটা ঘটলো তার ছেলের সাথে, যেটা তখন আমার মনে হচ্ছে একটা মানে কোনো কারণ ছাড়া একটা ঘৃণা অনেক বেশি আসছিল। এবং সেটা অনেক সময় এটা হচ্ছিল যে, বিশেষ করে আমি যেটা বললাম লতা মঙ্গেশকরের যেই এখানে ফু দেওয়াটা, তো আপনি যে কেউ দিতে পারে, বাট তার ফুটাকে যে থুতু বানানো, এটা কি আপনার মনে হয় না যে, আমার মনে হয় কিছু মানুষের ক্ষেত্রে তো এটাই কারণ আমার কাছে মনে হয়। যদিও আমার কাছে ভালো লেগেছে তিনি সেটাকে কিছুই বলেন না, তিনি জাস্ট তার কাজ দিয়ে ইয়ে করেছেন। আচ্ছা, শাহরুখ খানের অভিনয় আপনি অনেকদিন কানেক্ট করতে পারেন না, এই কথাটা দিয়ে আসলে কি মনে করছেন সেটা একটু ব্যাখ্যা করেন। আমার কাছে মনে হচ্ছিল যে তিনি অভিনয় করছেন, বাট তার আগের অভিনয়গুলোতে মানে মনে হতো যে হ্যাঁ, আই ওয়ান্ট টু বি লাইক দিস গাই, অথবা আমিও ওইভাবে ভাবছিলাম। এটা একটু ফিল্মের রেফারেন্স দিয়ে বললে বুঝতে, ফিল্মের রেফারেন্স, ওই ফিল্মের অ্যাক্টিং দেখে এরকম মনে হয়তো, পরবর্তীতে এই ফিল্মের অ্যাক্টিং দেখে মনে হচ্ছে যেমন আমি যদি মাই নেম ইজ খানের কথাই বলি, মাই নেম ইজ খানে আমার কাছে মনে হয় যে, আমি মনে করি আই কনসিডার মাই নেম ইজ খান আমার কাছে মনে হয় এমন একটা সিনেমা যেটা শাহরুখ খানকে যারা দেখতেও পারে না, একদমই সহ্য করতে পারে, আমার মনে হয় তাদেরও পছন্দ। আমার মনে হয় স্পেশালি তার পারফরমেন্স, কারণ শাহরুখ খানের আমি মনে করি, এটা বলে আবার যারা অনেক অন্ধ শাহরুখ খান হয়তো রেগে যাবেন, শাহরুখ খান প্রতিটা ক্যারেক্টারে নিজের কে কিছু না কিছু প্লে করেন। হ্যাঁ, তার কিছু সার্টেন এক্সপ্রেশন আছে যেটা তার ভক্তকুল পছন্দ করে, দেখতে ভালো লাগে। হ্যাঁ, একটু তাকাবেন, একটু চোখে পানি চলে আসবে, বুক এরকম করবেন, এবং তিনি খুব দ্রুত আমার মনে হয় চোখে পানি আনতে পারেন, এটা একটা ব্যাপার। বাট মাই নেম ইজ খান দেখে আমার মনে ছিল যে তিনি অটিজমে আক্রান্ত একটা ক্যারেক্টার প্লে করছেন, এবং সেখানে আমার মানে মনে হচ্ছিল যে ওইটা রিজওয়ান খান তার ক্যারেক্টার না থাকে, ওখানে আমি শাহরুখ খানকে পাই নাই। তিনি যেভাবে মাথা ঝাঁকান, তিনি যেভাবে নিচে নিচে তাকিয়ে কথা বলেন, একটা মানুষের দিকে এভাবে তাকিয়ে থাকেন এভাবে, তো ওই যে ব্যাপারগুলো ওইটার সাথে আমি খুব কানেক্ট করতে পেরেছিলাম। এবং তার ওখানেও তার একটা যে জার্নি, যে সে প্রেসিডেন্টকে দেখা হয়ে বলবে যে আমার মানে মাই নেম ইজ খান, আই এম নট এ টেররিস্ট, ওইটা যেভাবে কানেক্ট করা যায়। এরপরে তিনি যেসব করছিলেন, আমি যদি হ্যাপি নিউ ইয়ারের কথা বলি, একটা হাইস্ট গল্প, যে একটা জায়গা থেকে তাদের চুরি করতে হবে, একটা ডায়মন্ড তারা চুরি করবেন, কোহিনূর এরকম চুরি করবেন, কিন্তু সেটার মধ্যে কি ওই যে অভিষেক বচ্চন ছিল? জি, অভিষেক বচ্চন, বোমান ইরানি ছিল, নাসিরুদ্দিন শাহের ছেলে ছিল। অদ্ভুত ব্যাপার হচ্ছে নাসিরুদ্দিন শাহের ছেলেকে কেউ কিছু বলে না, কিন্তু শাহরুখ খান কেন এই সিনেমা করছে সেটা নিয়ে একটা ব্যাপার। যাই হোক, সেটা বলতেই পারে, যেহেতু তিনি সুপারস্টার, তাকে তো অনেক কথা শুনতেই হবে। তো তখন আমার মনে হচ্ছিল যে একই মানুষ একই ডিরেক্টরের সাথে যদি ম্যায় হুনার মতো সিনেমা করতে পারে, যেখানে ভারত পাকিস্তানের রাজনৈতিক সম্পর্ক নিয়ে বেশ কিন্তু একটা ভালো বক্তব্য আছে, যেটা এই সময় আমার মনে হয় না ফারাক খান আর বানাতে পারবেন বলে আমি মনে করি। তো সেই ডিরেক্টরের সাথে এই সিনেমা মানে কেন, এবং যেখানে ফার্স্ট হাফ চলে যাচ্ছে কি নাচের প্র্যাকটিস করতেছে, যেখানে আমার কাছে মনে হয় যে অনেকটা জোর করে হাসানোর একটা প্রক্রিয়া, অমুক তমুক সেটা, বা এরপরে ধরেন ওই সময়কার যিনি সবচেয়ে ভালো রোমান্টিক ডিরেক্টর ছিলেন ইমতিয়াজ আলী, তো তার সাথে প্রথমবার শাহরুখ খান আসতেছে, আই ওয়াজ ভেরি এক্সাইটেড। সেই সিনেমাতে শাহরুখ খানের ক্যারেক্টারটাও কিন্তু খুব ডিফারেন্ট ছিল, এবং হি প্লেড ইট ওয়েল। সমস্যা হচ্ছে শাহরুখ খান অন্যান্য সিনেমাতে তার যেই হিরোইন ক্যারেক্টার থাকে, বা গল্পের যে একটা জায়গা, বা স্ক্রিন প্লে যে জায়গা, সেই জায়গাগুলো খুব মিসিং লাগতেছিল। যেমন ইমতিয়াজ আলী এই সিনেমাটায়, যা ভ্যারি মেসেজেলে, আমার মনে হয় যে আমি একটা ট্রাভেল ভ্লগ দেখছি, জাস্ট ইউরোপে বিভিন্ন জায়গায় ঘুরতেছে। যদিও শাহরুখ খানের ক্যারেক্টার ডিফারেন্ট ছিল, একজন মিড লাইফ ক্রাইসিসের একজন মানুষ, সে নিজেকে আর তার যে ইচ্ছা ছিল সেখানে সে যেতে পারতেছে না, সে নিজের লাইফে সে মানিয়ে নিছে যে সকালবেলা উঠবে, সে একজন ট্যুর গাইড, সে মানুষকে দেখাবে, সন্ধ্যার সময় এসে তার মনে হবে যে আমি তো এই লাইফ চাই নাই। তো ওইটা খুব একটা বিষণ্ণতা ছিল ক্যারেক্টার। কিন্তু আপনার সিনেমাতে একটা কোলাবোরেটিভ আর্ট, একটা কালেকটিভ আর্ট, আপনার নিজের ক্যারেক্টার খালি ভালো, সিনেমা আর কিছুই ভালো হচ্ছে না, তাতে তো হবে না, এই একটা ব্যাপার। জিরোতেও আমার কাছে সেম জায়গাটা মনে হচ্ছিল আর কি। রাইস আমার কাছে তুলনামূলক বেটার লেগেছিল, আমার কাছে মনে হয় যে এটা আরেকটা চান্স ডিজার্ভ করে, মানে যতটা মানে খারাপ হয়তো অনেকে বলেছিল অতটাই মনে হয় না। টিপিক্যাল মানে 80s এর কিছু অমিতাভ বচ্চন কিছু যেরকম সিনেমা হতো, কিছুটা অনেকটা ওরকম ওয়ান ম্যান শোটাই, বাট ইট ওয়াজ এনজয়েবল। মানে আপনি একজন যে দেখতে পারবেন না সেটা না, এটা একটা ব্যাপার। কিন্তু যেটা আমার যা ভ্যারি মেসেজেল বা জিরোর ক্ষেত্রে আমার মনে হচ্ছিল যে জিরোর ফার্স্ট হাফটা আমার খুব ভালো ছিল, খুব কানেক্টিভ মনে হচ্ছিল যে নাও হি ইজ গোনা কিল ইট, এই তো অবশেষে শাহরুখ খানটা ভালো ছিল। বাট সেকেন্ড হাফে গিয়ে কি হচ্ছে, কেন হচ্ছে, কোথায় মঙ্গল গ্রহে চলে গেল, মানে তো আমার কাছে মনে হয় যে যতক্ষণ কানেকশনটা কোথাও চলে গেল, বা বিল্লু বারবার বা ডন এই ঘরানার ফিল্ম যেগুলো এইগুলোর সাথে আসলে আপনি শাহরুখ খানকে কিভাবে দেখেন? বিল্লু বারবার যদি আমি শাহরুখ খানের ফিল্ম মনে করি না, ইরফান খানের শোটাই সেখানে বেশি ছিল, শাহরুখ খান ছিলেন সেটা তার প্রোডাকশন হাউস থেকে। বাট ডন তো আমার কাছে মনে হয় যে একটা যে মানে শাহরুখ খানকে আমি এখনো মনে করি, যদিও তাকে রোমান্স নিয়ে খুব বলা হয়, রোমান্সের কিং বলা হয়, আমি মনে করি যে সে
ভিলেন ক্যারেক্টার ইজ আউটস্ট্যান্ডিং এবং বাকি যে কারো চেয়ে অনেক ভালো। এবং তিনি একবার বলছিলেন সাক্ষাৎকারে, তাকে বলছিল যে আপনার কি মনে হয় আপনি কেন ভালো, তো হেসে বলছিলেন হয়তো আমি বাস্তব জীবনে খারাপ, আপনারা জানেন না, এটা একটা তিনি যেভাবে বলেন নর্মালি। আরেকটা বলছিলেন যে জ্যাক নিকলসন তার খুব পছন্দের। হ্যাঁ, জ্যাক নিকলসনের সাথে আরেকটা মিল আছে, তাদের দুজনের ভ্রু শেপটা এস এর মতো। আপনি খেয়াল করে দেখেন শাহরুখ খানের ভ্রু শেপটা এস এর মতো, তো ওইটা নাকি খুব একদম এভাবে তাকালে নাকি খুব ইবলিশ ইবলিশ টাইপ লাগে তার ধারণা মতে আর কি। তো এটা মনে হয় একটা হতে পারে। বাট ডনের ক্যারেক্টার আমার কাছে মনে হয় যে খুবই খুবই মানে খুবই কুল এবং খুবই স্লিক একটা ব্যাপার আছে। বিশেষ করে ডন 2 এর যে মেকিংটা, ওটা আমার কাছে মনে হয় যে খুবই স্লিক মেকিং, খুব অন্যরকম এবং খুব এনজয়েবল। এবং ওখানে যে প্রতিবার একটা লোক ভিলেন, আপনি জানেন যে পুলিশ তার পিছিয়ে আসে, সে বারবার বলতেছে যে 11টা দেশের 11টা অঞ্চলে পুলিশ আমার পেছনে আছে, কিন্তু ডনকে ধরা মুশকিলই না, ডনকে ধরা অসম্ভব। এবং প্রতিবার সে, আপনি জানেন যে সে বেঁচে যাবে, কিন্তু কিভাবে সে পুলিশের চোখে ধুলো দিয়ে কিভাবে বাঁচবে এবং ধরতে ধরতে সে যে বেঁচে যাবে, ওই যে একটা ইঁদুর বিড়াল খেলা, এটা আমার কাছে মনে হয় যে দর্শকের খুব পছন্দ থাকে, যেটা তার পরবর্তী ওই সিনেমাগুলোতে কোনোভাবে ছিল না। ডন তো বোধহয় অমিতাভ বচ্চনও করছিল। জি, ওইটার রিবুট এটা। তো আপনি কি ওটা দেখছেন না? অবশ্যই, নিঃসন্দেহে, হ্যাঁ অবশ্যই। তো অমিতাভ বচ্চন নিজেও তো একজন সুপারস্টার ছিল, তো অমিতাভ বচ্চনের ওইটা যখন সে করলো, দুইটা জিনিস ছিল। প্রথমত হচ্ছে যে তার মতো একটা সুপারস্টার আর একটা আগের ফিল্মে রিমেক করার দরকারটা কি, আর যখন সে করলো তখন তো অমিতাভ বচ্চনের সাথে একটা অবভিয়াস কম্পারিজনও চলে আসে। তাই আসলে ব্যাপারটা কি দাঁড়ালো? ব্যাপারটা হচ্ছে জিনিসটা আসলে রিমেক না, রিমেক এক জিনিস, সেটা একটা, আরেকটা যে রিবুট, এটা হচ্ছে পুরো একদমই অন্য সেটিং এ বানানো, মালয়েশিয়াতে চলে গেছে। ডন তো এখানে স্টোরি লাইন তো মনে হয় একই ছিল না, স্টোরি লাইন মোটামুটি এক বলা যায়, বাট শেষে একটা খুব বড় একটা চেঞ্জ থাকে যেটা মেইন ডনে ছিল না, যেখানেই ডনটা আলাদা হয়ে যায়, এটা একটা ব্যাপার। আর তার চেয়ে বড় ব্যাপার, সিনেমাটা তো আইডিয়া শাহরুখ খান করেন না, এটা ফারহান আক্তারের করা, যার বাবা মেইন ডন লিখেছিলেন জাভেদ আক্তার। তো আপনার কাস্টিং করবে কি করবে না সেটা তো তার চয়েস। যে না, কাস্টিং কিন্তু ফার্স্টে, আপনি জানেন কিনা জানি না, কাস্টিং তো ফার্স্টে শাহরুখ খান ছিল না, ঋতিক রোশন ওয়াজ দ্য ফার্স্ট চয়েস, বাট তিনি কোনো কারণে এবার তার মনে হচ্ছিল, তো তখন ফারহান আক্তার মনে হচ্ছিল যে আমি খুব সম্ভবত পড়েছিলাম যে আর একটু এইজড ক্যারেক্টার হলে মনে ভালো হয়, ফারহান আক্তারের মনে হচ্ছিল। বাট প্রথমে তিনি ভাবছিলেন যে ঋতিক রোশন ওয়াজ ফাইনাল। এরপরে যখন শাহরুখকে বলেন, এবং শাহরুখের ওই আইডিয়াটা ভালো লাগে, আমি জানি না আপনি দেখছেন কিনা, শাহরুখ খানের ডনটা কি দেখেছেন? হ্যাঁ দেখলাম। আচ্ছা, ওইটা শেষটা যে চেঞ্জ করে দেয়, যে রিয়েল ভিলেন সে আসলে বেঁচে যায় নকলটাকে ধরিয়ে দিয়ে, আর অমিতাভ বচ্চনের ডনে সেটা ছিল না, ওখানে রিয়েলটাই মারা যায়, আর লাস্টে গিয়ে বোঝা যায় যে যাকে আনা হয়েছে সে আসলে নকল, তিনি নিজেকে নির্দোষ প্রমাণ করতে সক্ষম হন। এইখানে এই ব্যাপারটা মোড়টা ঘুরে যায়, এবং এখানে যে ডন নামটা, সেটার প্রতি একটা জাস্টিফিকেশন আসে যে ডন, সে ডনই, সে বারবার পুরো সিনেমায় বলতেছে যে আমাকে ধরা অসম্ভব, আর শেষে আপনি ধরে ওকে মেরে ফেললেন, তা তো হইল না। ও যদি বেঁচে যেতে পারে তখন এই যুগে এসে, তখন এই যুগের ওইটা ওই সময় ছিল, ওই সময়ের তুলনায় আমার কাছে মনে হয় খুবই ভালো সিনেমা। এবং অমিতাভ বচ্চনের ডন কিন্তু মানে বেশিরভাগ ভেবেছিল যে এটা চলবে না, এবং যিনি ডিরেক্টর তিনি অনেক জায়গা থেকে ধার কর্জ করেছিলেন, এবং তিনি মারাও যান, সিনেমা শেষ হতে তিনি মারাও যান। এবং এরপরে যারা কাজ করছে, ইভেন অমিতাভ বচ্চন আমার যুদ্ধ মনে পড়ে পারিশ্রমিক নেন না সেভাবে, এবং এরপরে তিনি ওই পুরস্কার পাওয়ার জন্য পুরস্কারটা তিনি ওই ডিরেক্টরের ফ্যামিলিকে তিনি দিয়ে দেন, তাদেরকে অর্পণ করেন। এবং ডনের আমার যুদ্ধ মনে পড়ে 70 সপ্তাহ চলেছিল অমিতাভ বচ্চনেরটা, 70 উইকস, যেখানে আমরা এখন 70 দিন চললেই আমরা ব্লকবাস্টার হয়ে যায়। তো ওটার ওই ইয়ার সাথে এটার তুলনাটা আলাদা, একদমই ওটা যুগ আলাদা। তবে ওই যুগে যে এরকম একটা স্ক্রিপ্ট ছিল এবং এটা জাভেদ আক্তার, সেলিম খান মিলে লিখতে পেরেছিলেন, সেটা একদমই আলাদা। একটা কম্পারিজন তো অবশ্যই আসে, মানে আমার কাছে মনে হয় যে যার যার জায়গায় কম্পারিজন যদি বলি, তাহলে কিন্তু অমিতাভ বচ্চন আরেকটা সিনেমাও কিন্তু এক অর্থে রিমেক বা রিবুট হয়েছিল, সেটা হচ্ছে আপনার অগ্নিপথ, যেখানে কিন্তু আবার ঋতিক রোশন ছিলেন। এবার আবার ঋতিক রোশন চান্স মিস করেন নাই, তো সেখানে আমার মনে হয় যে ঋতিক রোশন মিঠুন চক্রবর্তী ছিল তো বোধহয় না? হ্যাঁ, এবং এটা অগ্নিপথ, এখানে ঋতিক রোশনের ওরকম কোনো ফ্রেন্ড দেখানো হয় নাই। হ্যাঁ, ওটা দেখানো হয় নাই, মানে মিঠুন চক্রবর্তী ক্যারেক্টার দেখানো হয়। তবে এখানে ভিলেন হিসাবে ছিলেন সঞ্জয় দত্ত, এবং আরেকটা ক্যারেক্টার ছিল নতুন, রউফ লালা, এই ক্যারেক্টারে ছিলেন ঋষি কাপুর। এবং আমি মনে করি ঋষি কাপুর তার ক্যারিয়ারে ওয়ান অফ দ্য ফাইনেস্ট পারফরমেন্স দিয়েছিলেন এখানে। এবং এটাও যদি আপনি দেখেন, আপনার মনে হবে যে ঋতিক রোশন প্লেড ইট ইন হিজ ওন ওয়ে, জাস্ট লাইক শাহরুখ খান প্লেড ইট ইন হিজ ওন ওয়ে ইন ডন। অমিতাভ বচ্চনও আরেক ওয়েতে যেভাবে করছে আর কি। আচ্ছা, যদি এবার করা হয় ফ্যান ফলোয়িং এর দিক থেকে দেখা হয়, আমি সালমান খানেরও প্রচুর ফ্যান, শাহরুখ খানেরও প্রচুর ফ্যান। তো আমি কিছুদিন আগে ফেসবুকে দেখতেছিলাম যে ইন্ডিয়াতে বোধহয় সবচেয়ে বেশি, মানে 16 বার 100 কোটি ক্রস করছে বোধহয় সালমান খানের সিনেমা। হ্যাঁ, আর শাহরুখ খান বোধহয় 6 বার বা 7 বার এরকমই। সো তাহলে যদি আমরা কমার্শিয়ালের দিক থেকে দেখি, তাহলে কমার্শিয়ালি কি তাহলে শাহরুখ খানের চাইতে সালমান খান অনেক বেশি সাকসেসফুল?
এটা আসলে আপনি যদি শুধু 100 কোটির কথা বলেন তাহলে অবশ্যই, আপনি যদি সবচেয়ে বেশি ফুটফলসের কথা বলেন তাহলে অবশ্যই সালমান খানের একটা আছে হাম আপকে হ্যাঁ কন, ওটা এখন 7, এটা কি ওই যে সেটা দিদি তেরা দেবার হ্যাঁ হ্যাঁ 7 কোটি প্লাস ফুটফল হয়েছিল। ফুটফল মানে হচ্ছে টিকিট বিক্রির পরিমাণ, সেটাই ওইখানে তো বোধহয় ইয়েতে সালমান খানের চাইতে মাধুরী দীক্ষিতের বেশি ছিল। বেশি ছিল। তারপরেও সালমান খানের সিনেমা তো বলতেই হবে, তাই না? সেখানে তখন কি আমরা সালমান খানকে সালমান খান হিসেবে চিনতাম ওই সময়? অবশ্যই চিন্তা, কারণ তিনি ম্যানে পেয়ার কে করে ফেলছেন তখন, এবং দ্যাট ওয়াজ আ বিগ হিট। তার চাইতে ওই সময় ইয়ে না মাধুরীটা অবশ্যই বেশি ছিল, অবশ্যই বেশি ছিল নিঃসন্দেহে, কিন্তু দুজনের কেমিস্ট্রিটা খুব ভালো জমেছিল, এটা হচ্ছে ব্যাপার। তো ওইটা তো বলতেই হবে। আপনি যদি 100 কোটির কথা বলেন, আপনি যদি 2010 থেকে 2017 কথা বলেন, নিঃসন্দেহে সালমান ইয়েতে থাকবে। ইভেন সালমান যখন প্রথম যে শুরু করেছিল, সালমানের প্রথম রানটা কিন্তু খুব ভালো ছিল, কারণ প্রথম ওভারঅল সব মিলে 100 কোটি ইনকাম করা সিনেমা সেটা কিন্তু হাম আপকে হ্যাঁ কন, মানে দেশ বিদেশ মিলিয়ে, এটা হচ্ছে ব্যাপার। কেন আমি তো দেখলাম যে মিঠুন চক্রবর্তীর থেকে দেখলাম ডিস্কো ড্যান্সার হচ্ছে প্রথম আমার জানা মতে ইয়াটাই মানে আমি রিসেন্টলি মিঠুন চক্রবর্তী কিনে পড়তেছিলাম, তো ওখানে দেখলাম যে ডিস্কো ড্যান্সার হচ্ছে প্রথম। আচ্ছা, সেটা সেই ক্ষেত্রে আমি হয়তো ভুল জানতে পারি, তবে আমি যদি খানদের মধ্যে বলি তাহলে আমার কাছে মনে খানদের মধ্যে, আমারটা মনে খানদের মধ্যে, যাই হোক মিঠুন চক্রবর্তীটা আগে, খানদের মধ্যে সালমান খানের সিনেমা ওই হাম আপকে এখন কিন্তু সবকিছু মিলে 100 কোটি দেওয়া ছিল। তো আপনি যদি সাকসেসের কথা বলেন, অনেকভাবে সাকসেস আছে, তবে শাহরুখ খানের যেটা আছে ওর একটা মানে কনসিস্টেন্সি আছে সাকসেসের। আপনার ধরেন কোনোটাই ধরেন খুব বেশি একদম ধরেন চলে গেছে সেটা না। যেমন সালমান খানের পার্সোনাল লাইফের সমস্যাগুলো তার যখন আসলো, তিনি যখন হরিণ শিকার থেকে শুরু করে, বা ধরেন তিনি যখন তার যে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মানুষ মারা যাওয়া বা বলা হয় যেটা, তো ওই যে ব্যাপারটা, ওই সময় তার সিনেমাগুলো কিন্তু সেভাবে ওয়ার্ক করতেছিল না, বেশ কিছু সিনেমা, হ্যাঁ ইভেন তারপরেও তিনি দিচ্ছিলেন সেটা। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে অডিয়েন্সের সাথে যেই একটা রিলেশন আপনার পার্সোনাল লাইফের, আপনি যতই বলেন কিছু না কিছু একটা ইফেক্ট ফেলে, তো সেই জায়গাটা আবার শাহরুখ খান কিন্তু মোটামুটি সবসময় একটা জায়গা মেনটেন করে গেছে, তো সেটা একটা ব্যাপার। তবে কনসিস্টেন্সি আপনি যদি বলেন, বাম্পার ওপেনিং যদি বলেন, সেখানে কিন্তু আবার শাহরুখ খান খুব এগিয়ে আছে। তার হ্যাপি নিউ ইয়ারের মতো সিনেমা আমার জানা মতে ফার্স্ট ডেতে 44 মানে 44 কোটির মতো ইয়ে করেছিল আর কি। আবার পাঠানও ধরেন ফার্স্ট ডেতে 60 করোড় প্লাস, জওয়ান আবার 70 করোড়। 16 তুলনায় 6 বা 7 অনেক পেছনে না? নিঃসন্দেহে অবশ্যই পেছনে, অবশ্যই, আমি তো অস্বীকার করছি না। সেই জায়গায় ওইটা সালমান খানের ড্রিম রান, কারণ সালমান খান ওই সময় বুঝে ফেলছেন মানুষ এখন কি দেখতে চায়। ওই সময় মাসালার একটা জোয়ার চলতেছিল এক অর্থে বলতে গেলে, এবং সেই কারণে আমার কাছে মনে হয় শাহরুখ খান যে ধরনের সিনেমা তিনি শাহরুখ খানকে আপনি যদি ক্যারিয়ার শুরু থেকে দেখেন, সেই অর্থে মাসালা সিনেমা কখনো করেন না, একদম টোটাল মাসালা সিনেমা না, তার প্রায় সবসময় কিছু একটা, এবং তিনি কখনো পুরোপুরি মাস হিরো কখনোই হন নাই। তিনি একটু ধরেন মেয়েদের সাথে একটু ফ্লার্ট করবেন, রোমান্স করবেন, হ্যাঁ, এবং তার সিনেমাতে আপনি দেখবেন রান্নাঘরে বসে তিনি সবজি কাটতেছেন, এই ধরনের ইয়ে আছে। তো যে কারণে তার মেয়ে ফ্যান ফলোয়িং অনেক বেশি, আমি মনে হয় মেয়েরা ওটা রিলেট করতে পারে। সালমান খান আবার হচ্ছে ধরেন একটু মেইল, হ্যাঁ, একটু আলফা টাইপ কিছু একটা, অমুক ওই সময় তিনি যেগুলো করছেন দ্যাট ওয়াজ ম্যাসিভ। এবং দ্যাটস ওয়াই আমার মনে হয় শাহরুখ খান রোহিত শেট্টির সাথে চেন্নাই এক্সপ্রেস করতে গেলেন, বা ফারা খানের সাথে একটা করতে গেলেন যে আমিও তাহলে একটু মাস করে দেখি, যদিও সেখানে তিনি ওয়ার্ক করেন। চেন্নাই এক্সপ্রেসে ওয়ার্ক করছিলেন খুব ভালো, চেন্নাই এক্সপ্রেস ওই সময় পর্যন্ত তার হাইয়েস্ট মানে ইনকাম করা সিনেমা ইয়াতে ছিল না, কিন্তু সেই জায়গাটা হ্যাঁ আমি অবশ্যই বলবো। তবে তার কিন্তু সিনেমা হিট দিয়ে যাচ্ছিলেন। দিলওয়ালে থেকে তার দিলওয়ালে, বা তারপরে তিনি যে যা ভ্যারি মেসেজ করলেন বা জিরো করলেন, এই তিনটা আবার পারফরমেন্স ভালো ছিল না। এখান থেকে তার অবশ্যই আছে সেই জায়গায় ওই সময় সালমান খানের ড্রিম রান। আবার এখন আবার সালমান খান যেমন ধরেন ইয়ে করতেছে না, যেমন তিনি যেটা করতেছিলেন একটা চক্রে আটকে গেছেন। এখন সালমান খান ভাবতেছেন যে ওইটাই বারবার করলে হবে, বাট ওটা হবে না। ওখানে কিন্তু সালমান খান যেমন ছিলেন সেটা, সেই সাথে গল্পে কিছু না কিছু একটা ছিল। আপনার সাউথের একটা যেহেতু রিমেক ছিল, ওয়ান্টেড যদি বলি, রেডি বলি যেটা, তো সাউথের একটা সেন্সিবিলিটি তো থাকে। তো আপনি যদি ধরেন 40% মোটামুটি আপনি রিমেক বা ওই কপি যদি করতে পারেন, তাহলে আমার কাছে মনে হয় যথেষ্ট এন্টারটেনিং হয়। আবার শাহরুখ খান একটা ব্যাপার দেখবেন, আপনি সেভাবে সাউথ রিমেক কিন্তু সেভাবে সে করে নাই এই সময়টা। ইভেন যখন তার সবচেয়ে বাজে ফেজ যাচ্ছে, ওই সময় আপনি যদি পত্রিকা পড়েন, তার আশেপাশে অনেকেই তাকে বলছে ইউ শুড ডু রিমেক্স, উনি বলছে না আমি করবো না, আমি রিমেক করবো না সেই জায়গাটা। আচ্ছা, সেই জায়গাও একটা ব্যাপার, সেটা আমি মনে করি একটা রিস্ক নেওয়াটা ব্যাপার। ওই সময় তিনি ফ্যানের মতো সিনেমা করছেন, যে তিনি একজন স্টার, এবং একজন স্টারের যে আমরা যেমন আমি আজকে আপনি আমাকে ডাকছেন যে আমি একজন ফ্যান, তাই না? এইসবই তো একটা ফ্যান তার স্টারকে কীভাবে দেখে, এবং দুইটা ক্যারেক্টার তিনি নিজে প্লে করতেছেন, যেটা এই ধরনের সিনেমা কিন্তু হয় না ইন্ডিয়াতে এর আগে। এবং সেখানে ভিএফএক্সের যে কাজ, মেকআপের যে কাজ, এবং তিনি একটা প্রায় 25 বছরের ছেলে রোল করতেছেন ফ্যানের ক্যারেক্টারে, আবার ওই সময় তার বয়স প্রায় 44, এবং ওই দুটা ক্যারেক্টার করা অ্যাট দ্য সেম টাইম সাইমালটেনিয়াসলি,
এটা কিন্তু বিশাল চ্যালেঞ্জের ব্যাপার। এখন আপনি সব কিছুকে সাকসেস, তো অনেক ধরনের সাকসেস হয়, বক্স অফিস সাকসেস নিঃসন্দেহে দরকার, এবং সেই সময় সালমান খান নিঃসন্দেহে গিয়ে, কিন্তু আপনি যদি ক্যারেক্টারে এই ধরনের সাকসেস পায়, এই ধরনের একটা পুল অফ করা, সেই ক্ষেত্রে তো বলবো শাহরুখ খান ওই জায়গায় গিয়ে। আচ্ছা, শাহরুখ খান তো আমার ধারণার জীবনে বহু নায়িকার সাথে কাজ করছে, কিন্তু শাহরুখ খানের সাথে ঘুরে ফিরে সেই কাজলের কথাই কেন আসে? কাজলের সাথে সেই দিলওয়ালে যে গান একটা হ্যাঁ, তারপর হচ্ছে কুছ কুছ হোতা হ্যায়, কাভি খুশি কাভি গাম, আর ওই যে মাই নেম ইজ কান্দিলওয়ালে, এই 4-5টা বা খুব বেশি সিনেমা তো করে নাই। তাহলে এই কেমিস্ট্রি নিয়ে লোকজন এত উত্তেজিত কেন? মানায় মেবি মানুষ আসলে ভালো লাগলে তো কিছু করে না। আমারও খুব ইয়ে লাগে। ইভেন আমি খুবই অদ্ভুত ধারণা, আমি ছোটবেলায় প্রথম যখন শাহরুখ খানের সিনেমা দেখছি, আমি প্রথম বেসিক্যালি তার টিভি কাজ দেখছি, সেটা খুব অদ্ভুত। আমি সার্কাস সিরিজটা দেখতাম দূরদর্শনে, আমাদের তখন তো ডিশ ছিল না ওখানে, তো ওখানে দেখা যাচ্ছে এই ছেলেটাকে চিকন চাকন কিন্তু ভালোই লাগে, এরকম কেমন জায়গায়, মানে দেয়ার ওয়াজ সামথিং। হ্যাঁ, তখন তো খুব ইয়াতে যখন সিনেমা দেখলাম, তো তখন দেখলাম যে আমি জানি না এটা আসলে কেমিস্ট্রি আসলে কীভাবে, আপনি তো এটা ডিফাইন করতে পারবে না। তাদের সাথে আন্ডারস্ট্যান্ডিংটা খুব ভালো। এবং আরেকটা ব্যাপার, শাহরুখ খানের সবচেয়ে লংগেস্ট রানিং সিনেমা, সেটা কাজলের সাথে, মেবি এটা একটা রিজন। ওইটা মানুষের, ওই ছাপটা মানুষের মাথায় কখনো যায় না, যে কারণে হয়তো মাই নেম ইজ খানও তাদের হয়েছে, এবং তাদের আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো, তো মানুষের দেখতে ভালো লাগে। শাহরুখ খানের সাথে আমার জুহি চাওলাকে খুব ভালো লাগে। আমি জুহি চাওলা তো খুব বেশি সিনেমা করে নাই, ইয়েস বস করছে, রাজু বান্ডিগা জেন্টলম্যান করছে, এই তো পাহিলি করছে, পাহিলিতে ছিল, পাহিলিতে যদিও ইয়ে ছিল আপনার রানী মুখার্জির বিপরীতে ছিল জুহি চাওলা অল্প ক্যারেক্টার, বাট আমার কাছে জুহি চাওলার সাথে বেশ ভালো লাগে। তবে কাজলের সাথে কেমন জানি মানায়, এবং ছোটবেলায় মনে করতাম তারা স্বামী স্ত্রী, পরে গিয়ে আমার ভুল ভাঙলো যে মাঝখানে অজয় দেবগন নামে একজন কাবাব মে হাড্ডি আছে। এদের মধ্যে কখনো স্ক্যান্ডাল ছিল? না, এদের মধ্যে ছিল না। শাহরুখ খানের স্ক্যান্ডাল কার সাথে ছিল? প্রিয়াঙ্কা চোপড়ার সাথে একটাই ছিল, এবং সেটা খুব প্রায় ক্লোজ হয়ে গিয়েছিল। এই ধরনের স্ক্যান্ডাল যখন আসলো, আমি পড়ছিলাম গৌরী খান কখনো এটা নিয়ে কখনো কোনো কিছু বলে না, এবং সবসময় তো তিনি একটা জিনিস মেনটেন করে চলতেন, তার ফ্যামিলি সবসময় আর কাজলের সাথে কোনো স্ক্যান্ডাল হয় না। প্রিয়াঙ্কা চোপড়ার সাথে কি কাজ করছে? আপনার ডন করছিল। আচ্ছা, ডন করছে, তারপরে আর কি ডন দুইটাই। এবং আবার প্রিয়াঙ্কা চোপড়া যখন আপনার ওই যে বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় তিনি যখন যোগদান করেন, ওই সময় জাজ ছিলেন শাহরুখ খান। আচ্ছা, তো ওই সময় তাকে জিজ্ঞেস করতে যে আপনার পছন্দের ইয়েকে, তো সে শাহরুখ খানের নাম্বার বলতেছিল, তো বোঝা যাচ্ছিল যে তাদের খুব পছন্দের একটা জায়গা আছে। কিন্তু কাজ করতে গিয়ে যেটা হয়, পরে যখন ক্লোজনেস চলে আসে, এবং এটা খুব সম্ভবত যখন গৌরী খানের কাছে যায়, একটা ইয়েতে পড়ছিলাম, কোন একটা আর্টিকেলে পড়ছিলাম, 2 সপ্তাহ নাকি তাকে বাসায় ঢুকতে দেয় নাই, মানে মান্নাতে নাকি তাকে ঢুকতে দেয় নাই, হি হ্যাড টু স্টে ইন এ হোটেল আমার জানা মতে। এরপরে যদিও তিনি জিনিসটাকে ঠিকঠাক করে ফেলেন, এবং তাদের আরেকটা সন্তান তারা নেন, আব্রাম, যেটা এখন। তো স্ক্যান্ডালটাও ধরেন যতটুকু ছিল আমার কাছে মনে হয় সেটাও ফাইনালি, মানে আই ওয়াজ রিয়েলি স্কেয়ার্ড, এত বছর একটা লোক কোনো ক্লিন ইমেজ ইয়ে নাই, তো বাট সামহাও পরে সেটাকে তারা ইয়ে করছে, তারা হয়তো বুঝতে পারছে যে না, মানে ইট ইজ গোয়িং ফার, তো এটাকে কন্ট্রোল করতে হবে, দ্যাটস দ্য থিং। এছাড়া ওখানের সাথে কখনোই কোনো স্ক্যান্ডাল আসে না, কখনোই না। আচ্ছা, সো আপনি যেটা বলতেছিলেন যে শাহরুখ খানকে মেয়েরা অনেক পছন্দ করে, ফলে হচ্ছে শাহরুখ খানের তো রোমান্টিক ফিল্ম ছেলেরাও পছন্দ করে। হ্যাঁ, নাকি? তো রোমান্টিক ফিল্ম অনেক করছে। সো রোমান্টিক ফিল্ম করতে গেলে তার তো আসলে অনেক নায়িকার সাথে করতে হয়েছে। সো আপনি শাহরুখ খানের সাথে কেমিস্ট্রি তো কাজলের অনেক ভালো, সেটা আপনি বলছেন। আপনার ব্যক্তিগতভাবে জুহি চাওলার সাথেও তাকে ভালো লাগে আপনি বলছেন। এর বাইরে অন্য যেসব নায়িকা আছে, লাইক আমি তো খুবই পছন্দ করি হচ্ছে মাধুরী দীক্ষিতের, তার হাসির কারণে। মাধুরীর সাথেও তো তার বেশ কিছু কাজ আছে। তো সেইখানে কি শাহরুখ খান মাধুরীর দ্বারা ওভারশেডোড হয়ে গেছে, নাকি ওখানে শাহরুখ খানকে আমরা শাহরুখ খান হিসেবে পাইছি বলে আপনার? আমার মনে হয় না, আমার মনে হয় যে দে ওয়ার ইকুয়ালি ইম্পর্টেন্ট টু দ্য স্ক্রিপ্ট। আমি যদি সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে কি দিল তো পাগল হ্যায়, এখানে আমার মনে হয় যে, এবং এখানে তো কারিশমা কাপুরও ছিলেন, তিনিও ছিলেন, তো ওইখানে যে ক্যারেক্টারটা তার, যে রাহুল, এবং তার যে বিখ্যাত ডায়লগ রাহুল নাম তো সুনাই হোগা, এটা যেটা বলেন, এবং ওখানে মাধুরী ক্যারেক্টারটা ইম্পর্টেন্ট। শাহরুখ খানের রোমান্টিক সিনেমা আমার কাছে মনে হয় ওয়ার্ক করার আরেকটা কারণ হচ্ছে ইট ইজ নট অল অ্যাবাউট শাহরুখ খান। এবং শাহরুখ খান নিজেও বলে যে মাই হিরোইনস, মাই ওয়াইফ, মাই ডটার, মাই মাদার, মাই সিস্টার, দে মেড মাই ক্যারিয়ার, প্রত্যেকেই বলে। এবং শাহরুখ খান কিন্তু ওই যে খুব সম্ভবত চেন্নাই এক্সপ্রেস থেকে একটা রুল করছে যে ওনার সিনেমাতে ওনার নায়িকার নাম আগে যাবে, মানে টাইটেল ক্রেডিটে আর কি, ওনার নামটা পরে আসবে, আপনি বাকি সিনেমাতেও দেখবেন। তো এই যে একটা ব্যাপার, আমার কাছে মনে হয় এটাও একটা কারণ মেয়েদের আর একটা পছন্দ করা। তবে তার আগে যেটা আমার কাছে মনে হয় যে তার সিনেমাতে মেয়েদের একটা ইকুয়াল
মানে ভ্যালু থাকে আর কি, একটা জায়গা থাকে। মানে এমন না যে নায়িকারা বেশিরভাগ সিনেমায়, কিছু ব্যতিক্রমও থাকতে পারে, না জাওয়ানে তো সেটা পাইলাম আমার কাছে মনে হয় সেটাই। যেমন আবার দীপিকার ক্যারেক্টার আমার কাছে মনে হয় যে দ্যাট ওয়াজ খুবই খুবই শক্তিশালী একটা ক্যারেক্টার ছিল, যদি অল্প সময়ের জন্য এক্সটেন্ডেড ক্যামিও, কিন্তু ওইখানে একটা জায়গা ছিল আর কি। আপনার নয়নতারার জন্য আমার আফসোস অবশ্যই হচ্ছে, বাট দিস ফিল্ম ইজ অল অ্যাবাউট শাহরুখ খান আর কি, পোস্টার দেখে বোঝা যাচ্ছিল আর কি। তবে তার অন্যান্য যে রোমান্টিক সিনেমায় আপনি যদি বীর জারার কথা বলেন, আপনি যদি দিল তো পাগল হ্যার কথা বলেন, ইভেন আপনি ডিডিএল যে দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গের কথা বলেন, প্রত্যেক জায়গায় আমার কাছে মনে হয় যে নায়িকার একটা কোর ইম্পর্টেন্স ছিল। ঐশ্বরিয়া রায় বা অবশ্যই প্রীতি জিন্তা, রানী মুখার্জি, এদের সাথে তো তার বেশ কিছু কাজ, এদের সাথে কাজ আছে। ঐশ্বরিয়ার সাথে দেবদাস আছে, তো দেবদাসে তো আমার তো মনে হয় যে তিনজনকেই তার যার যার জায়গা দেওয়া হয়েছে। আর তার চেয়ে বড় ব্যাপার যেটা, এটা যেহেতু সাহিত্যের উপর অবলম্বনে করে নির্মিত সিনেমাটা, সেখানে আপনার পার্বতীর কথা বলি, আমি যদি চন্দ্রমুখীর কথা বলি, পার্বতীর কথা বলি, তো তারা ইকুয়ালি প্লেড দেয়ার রোল। এবং দিন শেষে দেবদাস কান্নাকাটি করে মটটদ খেয়ে তার জায়গা তিনি করেছেন। তো এটা আসলে ডিরেক্টরের উপরে অনেক নির্ভর করে। তবে মানে আমার এই জিনিসটা পছন্দ যে তার সিনেমাতে নায়িকারা শুধু শো পিসের জন্য আসলাম, নাচ গান করলাম, চলে গেলাম, যেটা বেশিরভাগ বলিউড মেইনস্ট্রিম সিনেমাতে হয়, যে নায়কই সর্বা তিনি দিন শেষে বাঁচাবেন অমুক তমুক, সেটা না। এখানে মেহুনাতে যদি দেখি, মেহুনাতে নায়িকাগুলোর আসলে কাজ কি? সুস্মিতা সেন মেহুনাতে আমার সুস্মিতা সেনের চেয়ে আমার অর্মিতা আরোরা, ওইটা তার ক্যারেক্টার আমার কাছে মনে হয় যে তিনি প্রথমে যেভাবে আসছিলেন, সে তো আর শাহরুখ খানের নায়িকা ছিল। হ্যাঁ ট্রু, আমি তো বললাম কিছু ব্যতিক্রম তো থাকবে, বললাম না একটু আগে, এটা থাকে। তারপর ধরেন আমি যদি কারণ অর্জুনের কথা বলি, সেখানে আমার মনে হয় যে কাজলের রোলটা আমার কাছে মনে হয় যে অত ইম্পর্টেন্ট তেমন কিছু ছিল না। বা সালমান খানের যিনি হিরোইন ছিলেন, তারটাও আমার কাছে অত ইয়া ছিল না ওই সময়, তো বেশিরভাগই ইয়াতে। কিন্তু সেই জায়গায় তো ধরেন আপনি যদি বাজিগরের কথা বলেন, সেখানে কিন্তু আবার কাজল, শিল্পা শেঠির একটা ইম্পর্টেন্স ছিল আর কি। আপনি যদি ডারের কথা বলেন, জুহি চাওলার একটা বেশ ক্যারেক্টার আছে আর কি। ডিডিএল যে কথা তো বললামই, এরপরেগুলো যেগুলো বলি আর কি। বা ইয়েস বসের কথা যদি বলি, আমার খুব পছন্দের একটা সিনেমা, খুবই সুইট একটা সিনেমা কাছে মনে হয়। ওইভাবে হয়তো বক্স অফিসে সফলতা পায় নাই, কিন্তু ওইখানে জুহি চাওলার ক্যারেক্টারটা খুবই অন্যরকম, যে শুধু মডেল হতে চায়, একদম খুব বড় একজন মডেল হবে। আর শাহরুখ খান চায় যে তার একটা অ্যাড এজেন্সি হবে, ওটার মালিক সে হবে। কিন্তু এই দুজন একসময় বুঝতে পারে যে তাদের চাওয়া আসলে কি সেটা, নাকি তারা এই দুজনকে চায়। তো ওই জায়গা থেকে তাদের যে রিয়েলাইজেশন এবং শেষে গিয়ে তাদের কনফেস করা, ওটা আমার কাছে মনে হয় আলাদা। আমি তো দেখলাম যে আমি অনেক ফিল্ম দেখে ফেলছি, আমি তো ভাবছিলাম যে অবশ্যই দেখছেন আর কি, কিছু কিছু হয়তো বাদ আছে। আপনি বলার পর যেগুলো বলতেছেন দেখি বেশিরভাগ আমি। আপনি কি শাহরুখ খানের এক্সটেন্ডেড ক্যামিও সিনেমা দেখছেন? আমি যদি উদাহরণ দিই, শক্তি সিনেমাটা দেখছেন কিনা? মানে নায়ক নায়িকা কে ছিল এখানে? কারিশমা কাপুর ওয়াজ দ্য হিরোইন। নায়ক কে ছিল? নায়ক বলতে ভিলেন ছিল আর কি, সেটা ছিল নানা পাটেকর। না মনে হয় দেখি নাই এইটা। আচ্ছা, এই হ্যাঁ, আলাদা পারফরমেন্স শাহরুখ খান। আমার মনে হয় যে একটা ফিল্ম খুব হয়ে গেছে, মানে মিস করে গেছে আলোচনায়, সেটা হলো যে আপনি ড্রর বা বাজিকরের কথা যেভাবে বলতেছেন, দিব্যা ভারতীর সাথে যে একটা সিনেমা ছিল দিওয়ানা, তার প্রথম সিনেমা যেটা রিলিজড হয় হ্যাঁ 1992 সালে 25শে জুন। ওই সিনেমাটা তো মনে হয় বেশ জনপ্রিয় হয়েছিল। ওই সিনেমাটাকে শাহরুখের ক্যারিয়ারে কোনো ভ্যালু বা মাইল ফলক কি করছে, নাকি ওইটা আসলে সে দিব্যা ভারতী আর ঋষি কাপুরের দ্বারা ওভারশ্যাডোড হয়ে গেছে? না, আমার কাছে মনে হয় ওইখানেও তার একটা বেশ ভূমিকা ছিল। ওই সিনেমাটাও দেখেন, মানে তার জায়গাটা, তিনি সবসময় যেটা বলেন যে অন্যের ঝুটা খাবার খেয়ে আমি নিজের পেট ভরেছি, এই রোলটাও তার করার কথা ছিল। এই ফিল্ম অবশ্য বাংলাদেশে করছিল, হ্যাঁ বাংলাদেশে বানিয়েছিল শাকিব খান। হ্যাঁ একদম, খুব সম্ভবত কি নামটা আমি ভুলে গেছি, বিয়ারফুল। হ্যাঁ, তো এই সিনেমাতেও তার অভিনয় করার কথা ছিল না। আরমান কোহলি ছিলেন, এবং আরমান কোহলি আমি যদ্দূর জানি মোটামুটি কিছু প্রায় শ্যুটের কথা চলে আসছিল, এবং সিনেমা 60% শ্যুট হয়ে গেছিল। তখন আরমান কোহলি খুব সম্ভবত রিজেক্ট করে দেন, 11 দিনের শ্যুট বাকি ছিল। তো তখন বুঝে কাকে নেওয়া যায়, তো নতুন একটা ছেলে আসছে, এই যে, তো বসে ও কি করবে এই রোল, সেকেন্ড সে বসে আমি করতে রাজি। এবং আমার কিছু ইন্ডিয়ান ফ্রেন্ড আছে বা যারা পরিচিত আছে, অনেক সিনিয়র যারা আছে, তাদের সাথে তারা কথা বলে তারা বলছে এই সিনেমাটা যতবার দেখানো হচ্ছিল হলে, সেকেন্ড হাফে তো শাহরুখ খানের এন্ট্রি, আগ পর্যন্ত তো ঋষি কাপুরই ওয়াজ দ্য অনলি ওয়ান। সে যেভাবে এন্ট্রি নেয় হুন্ডায় করে, এবং সে যে গানের মাধ্যমে এন্ট্রি নেয় এবং হুন্ডায় 2 হাত ছেড়ে দেয়, যেভাবে ইয়ে করে, মেরিন ড্রাইভে তার বাইক চলতেছিল, পাবলিক নাকি খুব পছন্দ করছিল। এবং পাবলিক বেশিরভাগ বলতেছিল যে ফজির ছেলেটা না, ওই ছেলেটা না। তো এইটা ওই যে তার টিভি সিরিয়ালের যে তার যে ইফেক্ট, এটা যে পড়ছে, এবং এরপরে সে যেভাবে তার এই মেয়েটার পেছনে যে ভালোবাসার জন্য, এবং যখন সে জানতে পারে যে মেয়েটার একটা পাস ছিল, এবং তখন তার যে রিয়েলাইজেশন, এই যে জায়গাটা, তো এইটা কিন্তু বেশ এনজয় করছে। এবং অনেকে তখনই বলছিলেন যে দিস বয় হ্যাজ পটেনশিয়াল। তবে বাজিগার সিনেমাটা তাকে অন্য জায়গায় নিয়ে যায়, কারণ ওটা একদমই টোটালি ডিফারেন্ট ছিল। ওরকম কেউ কিছু দেখে, দিওয়ানার মতো সিনেমা কিন্তু এর আগেও হয়েছিল অনেক,
বাট ওটা ফ্রেশ ফেস ছিল, গানগুলো ভালো ছিল। হ্যাঁ, তেরা নাম লিখ দিয়া বা কই না কই চাইয়ে, গানগুলোর একটা, গানের তো উপমহাদেশের সিনেমায় গানের একটা এফেক্ট থাকে, কিন্তু মানে এটা একটা ধরেন আপনার একটা বেসমেন্ট করে দিল, কিন্তু ওইখানে ধরেন সিমেন্টটা যদি বলি শক্ত, ভিত্তিপ্রস্তর শক্ত করা যদি সিমেন্ট থাকে, সেটা আমার কাছে মনে হয় বাজিগার, ডার, আর এরপরে ডিটিএল যে ব্যাপার। আচ্ছা, নায়িকার বাদ দিই, যদি আমরা করি মানে অন্য অ্যাঙ্গেল থেকে দেখি, শাহরুখ খানের অনেক সিনেমায় সালমান খান দেখা যাচ্ছে যে থাকে, ক্যামিও দিয়েছেন। হ্যাঁ, কিন্তু শাহরুখ খানের কোনো সিনেমায় আমির খান আছে কিনা আমার মনে পড়তেছে না, এরকম কোনো কি হয়েছে? তাদের একসাথে কাজ করে নাই কেন? এটার পিছনে কারণ কি? ইগোস্টিক একটা ক্ল্যাশ থাকতে পারে, এবং দুজনের সবসময় একটু খোঁচাখুচি তো ছিলই আর কি। আমার কাছে মনে শুরুর দিকে মোটামুটি ছিল, সেভাবে ছিল না, শুরুর দিকে যখন ছিল দে ওয়ার মোটামুটি ওয়েলকামিং। তো বেসিক্যালি তাদের মোটামুটি দ্বন্দ্বটা শুরু খুব সম্ভবত যখন ডিডিএল এর জন্য শাহরুখ খান ফিল্মফেয়ার পান, এবং ওই বছর আমির খান ওয়াজ ভেরি কনফিডেন্ট যে তিনি রঙ্গিলা সিনেমার জন্য পাবেন, হি ওয়াজ ভেরি কনফিডেন্ট। তো ওইটা যখন হয় নাই, তখন থেকে আমির খান অ্যাওয়ার্ড শোতে আসাও অফ করে দেন, যদিও ঠিক পরের বছরই আবার আমির খান পান রাজা হিন্দুস্তানি, এবং তিনি সেটা নিতে যান নাই, এরপর থেকে তিনি আর যান না আর কি, এটা ব্যাপার। দাঙ্গাল সিনেমার জন্য পেয়েছিলেন অনেক বছর পরে এসে, তো ওইটাও একটা কারণ আমার কাছে মনে হয়। এবং পপুলারিটিতে সেই সময় আমার কাছে মনে হয় ডিডিএলজির পরে শাহরুখ খান অনেকটা এগিয়েছিলেন, আর আমির খান স্ট্র্যাটেজি চেঞ্জ করেন, এক বছরে একটা সিনেমা করবেন এরকম স্ট্র্যাটেজি। আমির খানের বাসার কুকুর পুষে শাহরুখের নামে, এটা কি মিথ না ফ্যাক্ট? এটা বাসার না, এটা তার একটা ফার্ম হাউসে তিনি বলছিলেন। বেসিক্যালি ওই ফার্ম হাউসে আগে যারা থাকতেন তারা শাহরুখ খানের খুব ফ্যান ছিলেন, তো তারা এই কুকুরটার নাম শাহরুখ রেখেছিলেন। রাখলে কোনো সমস্যাও আমি দেখি না বেসিক্যালি, কিন্তু আমির খান দ্য ওয়ে হি পোর্ট্রেড ইট, তিনি টুইটারে লিখলেন যে শাহরুখ আমার পা চাটতেছে, আমি এখন ওকে বিস্কুট খাওয়াবো, বিফোর ইউ জাম্প ইনটু এনি কনক্লুশন লেট মি টেল ইউ যে আমার এই কুকুরের নাম শাহরুখ। তো এইভাবে ধরেন শুরু করলে যে কেউ তো ধরেন একটু হার্ট হবে বা ইয়ে হবে। কুকুরের নাম শাহরুখ রাখাটাও কি খুব ভালো কাজ? ভালো খারাপের তো কথা নেই, কি নাম রাখবে এটা তো নামের উপর তো ভালো খারাপ না, মানে যেখানে একজন এত বড় সুপারস্টার এবং তার সাথে সে কলিগ, হ্যাঁ, সেইখানে কুকুর বিড়াল এটা তো একটু ইনফেরিয়র। নামটা তো আমির খান রাখে নাই, রাখছে হচ্ছে কি শাহরুখ খানের ফ্যানরা। কিন্তু ইয়েরা কি বলে, তারা যদি রেখেও থাকে, সেটা তো আর এত কোটি কোটি মানুষ জানতো না। আমার কথা এটাই, দ্য ওয়ে হি টুইটেড অ্যাবাউট ইট, এটা হচ্ছে সমস্যাটা। হ্যাঁ, আপনি বলতে পারেন যে এটা এরকম ইয়েতে, কিন্তু আপনি শুরুই করতেছেন যে শাহরুখ আমার পা চাটতেছে আর বিস্কুট খাচ্ছে, তো আপনি যখন এই লাইন দিয়ে শুরু করেন তখন সেটা একটু ডিসরেসপেক্টফুল হয়ে যায়। এবং সবচেয়ে বড় ব্যাপার, সেটা যদি আপনি কোনো অ্যাওয়ার্ড ফাংশনে পড়তেন, কারণ অ্যাওয়ার্ড ফাংশন এই ধরনের ফাজলামি অনেক হয়, বাইরের দেশে তো প্রচুর হয়, প্রচুর রোস্ট করা হয়, আমরা যদি অস্কার দেখি অমুক জায়গা দেখি, কিন্তু আপনি যখন টুইটারে করতেছেন তখন প্রথমে একটু হলেও ধাক্কা লাগে। বাট আমার যেটা ভালো লাগে যে দ্য ওয়ে শাহরুখ খান হ্যান্ডেল ইট, তিনি বললেন যে আমি কোনো সমস্যা সেভাবে দেখি না। তাকে যখন জিজ্ঞেস করা হলো, বলছে আগে মানুষজন বিখ্যাত বাবা মায়েরা বিখ্যাত মানুষের নামে তাদের সন্তানদের নাম রাখতেন, ইদানিং বিখ্যাত মানুষের নামে তাদের পোষা কুকুরের নাম রাখতেছেন। সো আই ফিল পপুলার। তো উনি যে দ্য ওয়ে হি হ্যান্ডেল, এটা আমার পছন্দ। আর শাহরুখ খান নিজেও কিন্তু সবাইকে নিয়ে অনেক দুষ্টমি ফাজলামি অ্যাওয়ার্ড শোতে তিনি করেন আর কি, সেটা সালমান খান শাহরুখ খান সবাইকে নিয়ে করেন, এবং এটা প্রত্যেকেই খুব স্পোর্টিংলি নেয় আর কি। এখন যখন থেকে হয়তো নেয় নাই, এরপর থেকে তিনি হোস্ট করাও বাদ দিয়ে দিয়েছেন, তিনি এখন সেভাবে হোস্টও করেন না, ফিল্মফেয়ার তো আর হোস্ট করেন না অনেক বছর হলো। এবং এটা কিন্তু অনেকেই করেন, এবং এটা কিন্তু মানুষজন এনজয় করতেন। এখন কোনটা আপনার যদি সেন্স অফ হিউমার নেওয়ার মতো মাত্রা যদি থাকে, তাহলে আপনি আরেকজনকে নিয়ে দুষ্টামি করতে পারেন, আর যদি মাত্রা না থাকে, আমার কাছে জিনিসটা খুব অবাক লাগে যে এই শাহরুখ খানের অনেক সিনেমা আমি সালমান খানকে দেখছি, হ্যাঁ অনেক সিনেমা, ইভেন সালমান খানের অনেক সিনেমা কিন্তু শাহরুখ খান ক্যামিও দিয়েছেন। আপনি টিউবলাইটের কথা যদি বলেন, বা আগে যদি বলি আমি হার দিল জো প্যার গারে কা, ওইখানে একটা ছিল, ছোট্ট একটা ইয়াতে ছিল। সালমান খান আবার কুচকুচ হতে দিয়েছেন, বা আরও অন্যান্য অনেক সিনেমাতে দিয়েছেন। আবার ক্যামিও না দেওয়া নিয়ে তার একটা ঝগড়াও লাগে 2008 সালে। ক্যাটরিনা কাইফের জন্মদিন ছিল, সেখানে একটা সিনেমা ছিল মিস্টার এন্ড মিসেস খান্না সালমান খানের, তো উনি ওই জন্মদিনে বলে যে তুই তো আমার সিনেমায় তো ক্যামিও দিলি না, অমুক তো দিলি না। ওই সিনেমাটা অবশ্য খুব একটা ভালো ছিল না, ক্যামিও দিলেও মনে হয় শাহরুখ খানের একটা ঝামেলাও হতো। যাই হোক, তো দেন নাই, হয়তো তার কোনো কারণ ছিল বা দেন নাই। তো তখন সালমান খান আবার তাকে একটু খোঁচা মানে যে তোমার একটা শো তো চলো না, একটা শো করতো আর কি, কুইজ শো, কে আপ 5 পাস সেতে এসে। তো শাহরুখ খানও তখন আবার একটা খোঁচা মারা কথাবার্তা বলেন, খুব সম্ভবত ঐশ্বর্যকে নিয়ে কিছু একটা বলেন আর কি, যেটা আবার সালমান খানের ভালো লাগে না। তো এরপরে ওখানে মারামারি, দীর্ঘদিন মুখ দেখা দেখি বন্ধ, যদিও পরে আবার দুজন একত্রে। এরপরে তো আবার খুব দুজনের সিনেমা এমন ক্যামিও দেওয়া শুরু করলো, কারো সিনেমায় চলতেছিল না, জিরো চলো না, টিউবলাইটও চলো না। আমি বললাম কি শুরু করলো, এটা একটা ব্যাপার। বাট
তাদের রিলেশনের জায়গাটা অনেক আলাদা, কারণ আপনি শাহরুখ খানের যদি ইন্টারভিউ দেখেন, সবসময় সালমান খান আর সালমান খানের পরিবারের প্রতি সে নিজের একটা সম্মান দেখাচ্ছে, এবং কখনোই মিডিয়াতে সরাসরি কেউ কাউকে খুব অ্যাটাক করে কথা বলে নাই, না সালমান খান না শাহরুখ খান। কারণ সালমান খান মানে শাহরুখ খান যখন মুম্বাইতে আসেন, সালমান খানের বাড়িতে অনেক দিন তিনি ছিলেন, আশ্রয় নিয়েছিলেন। ইভেন তার বাবা সেলিম খান তাকে অনেক বেশি অনেক পরামর্শ দিয়েছিলেন, এবং আমার যেটা সবচেয়ে ভালো লাগে, সে এখনও সেটা স্বীকার করে, এখনও স্টিল নাও। এবং লাস্টে তিনি বলেছিলেন যে আমি যদি কোনোদিন না থাকি, আমি মনে করি আমার চিন্তা করতে হবে না, কারণ আমার ফ্যামিলিকে সালমান দেখবে। তো এই জায়গায় এসে, এত বড় জায়গায় এসে, ওয়ার্ল্ডের সেকেন্ড রিচেস্ট অ্যাক্টর হয়ে এই ধরনের কথাবার্তা এখনো বলা, ওই যে অতীতের জায়গাটা মনে রাখা, এটা আমার কাছে খুব ভালো মনে হয়। এবং শাহরুখ খানের ছেলে যখন বিপদে পড়লো, সবার আগে গাড়ি নিয়ে রাতের বেলা যিনি গিয়েছিলেন সেটা কিন্তু সালমান খান। আচ্ছা, এটা হচ্ছে তাদের এই ব্যাপারটা আবার খুব উইয়ার্ড লাগে, তার রিলেশনশিপটা ভালো লাগে অনেক সময়। এখন এটা আসলে না যে কারো ক্ষেত্রেই হতে পারে, কারণ তারা যখন ছিলেন ওই সময় ধরেন মোটামুটি ইয়াং এজ, রক্ত গরম, হ্যাঁ, দুইজনই সফল, তো একটু হয়তো কোনো জায়গায় অনেক ক্ল্যাশ লেগে গেছে। আর আপনি যখন সারাক্ষণ একটা বাবলের মধ্যে থাকবেন, সেটা সালমান খান হোক বা শাহরুখ খান হোক, আশেপাশে মানুষ সারাক্ষণ আপনাকে বলছে ভাই আপনি তো বেস্ট, ভাই আপনি বেস্ট, সালমান খানকে বলছে আপনি, আরে আপনার ধারে কাছে কেউ, শাহরুখ খান আপনি বেস্ট। তো তখন আসলে তো যার যার জায়গায় প্রত্যেকেরই যার যার একটা শক্তিশালী জায়গা আছে, তাই না? তো ওই জায়গা থেকে যখন একটু ইগোর জায়গাটায় লাগে, বা একটু যখন মানুষজন যখন তার সেন্সিবিলিটিটাকে ভুলে যায়, তখন আমার কাছে একটু ইয়ে লাগে। এবং তারা যখন আবার বুঝতে পারে ভুল, ওই জায়গাটা যদি ফেরত আসে, সেই জায়গায় তাদের মাহাত্ম্য। এই আমি যদি শাহরুখ খান, সালমান খান, আমির খান তিনজনে একটা কথা বলি, তারা যে এত বড় স্টার, তাদের একটা কারণ হচ্ছে তাদের যে কোনো সিনেমা ফ্লপ হলে তারা তাদের ডিস্ট্রিবিউটর এবং প্রডিউসারকে তারা টাকা ব্যাক করেন। এটা কিন্তু হিউজ একটা ব্যাপার। শাহরুখ খানের জিরো সিনেমার বাজেট প্রায় 270 কোটির মতো ছিল, ইনকাম করেছিল মাত্র 90 কোটি, 100 কোটিও না, একটা টাকাও সে নেয় নেই। সিনেমার পেছনে কিন্তু সে 2.5 বছর দিয়ে দিচ্ছে, এবং প্রতিটা শট, আমি জানি না আপনি জানেন কিনা, আপনি জাস্ট মেকিংটা দেখেন, সিনেমাটা না দেখলেও চলবে, প্রতিটা শট 5 বার নিয়েছে তারা। হ্যাঁ, 5 বার নিয়েছে, কারণ ওই ভিএফএক্স এর এত কাজ ছিল, এবং এরকম ভিএফএক্স এর কাজ ওই মুহূর্ত পর্যন্ত পুরো বিশ্বে হয় নাই, নট ইভেন বলিউড, পুরো বিশ্বে হয় নাই। এরপর সিনেমাটা চলে না। আলটিমেটলি সিনেমা না চলে তো আপনি কত পরিশ্রম করলেন, কি ভিএফএক্স শট নিলেন, ইট ডাজন্ট ম্যাটার, তাই না? কিন্তু এরপরও যে সমস্ত টাকা দিয়ে দেওয়া, এরপর যে প্রডিউসারকে লালন পালন করা, প্রডিউসারের যেন ক্ষতি না হয়, প্রডিউসার যেন না মরে যায়, কারণ প্রডিউসার মরে গেলে তো পরের সিনেমাটা কে বানাবে, এবং ডিস্ট্রিবিউটরকে খেয়াল রাখা, হল মালিকদের খেয়াল রাখা, দ্যাটস হোয়াট মেক্স দেম আ বিগ স্টার। আচ্ছা, তো এই যে যদি ই করি, শাহরুখ খান, সালমান খান এবং আমির খানের প্রসঙ্গে যেহেতু আসলো, শাহরুখ খান বা সালমান খানের বিষয়টা বুঝলাম, আমির খানের বিষয়টা আসলে কি? আমির খান কি তাদের মতো সিনেমা আসলে এত হিট করছে, নাকি আমির খান এত এক্সক্লুসিভ কীভাবে হলো, নাকি হচ্ছে তার সিনেমাগুলো একটু অন্যরকম বলে তার হচ্ছে এইটা, মানে সে শাহরুখ খান বা সালমান খানের ওই জায়গাটা আসলে সে কিভাবে ঢুকে পড়ছে? আমির খান তিনজনের কাজ করার সময়টা কাছাকাছি, এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার মনে হয় আমার, তাদের খান টাইটেলটা, আজকে যদি আমির খানের নাম ধরেন যদি হয়তো আমির ব্যানার্জি, সালমান খানের নাম যদি হতো সালমান ডি কস্টা, এগুলো কি তাদের রিয়েল নাম নাকি? রিয়েল নাম, একদমই রিয়েল নাম, হ্যাঁ একদমই রিয়েল নাম। যদিও শাহরুখ খানের নাম আব্দুর রহিম খান কিছু একটা হওয়ার কথা ছিল, তার দাদি ভাবছিল, শেষ মুহূর্তে তার বাবা পরে বলে যে না, শাহরুখ নামটা রাখবো। শাহরুখ মানে হচ্ছে প্রিন্স লাইক ফেস, যার ফেস প্রিন্সের মতো, হ্যাঁ, যদিও তিনি মনে করেন তার ফেস খুব কুৎসিত, তার ভাষ্য মতে আর কি। তো তিনজনের কাছাকাছি কাজ করার এটা একটা কারণ আমার কাছে মনে হয়, তাদের একটা কম্পিটিশন মিডিয়া যেটা, আর তাদের টাইটেল আমার কাছে মনে হয়, খান যেহেতু তিনজনই, যে তিনজনের মধ্যে মনে একটা আছে। আজকে যদি দুইজনের টাইটেল যদি এরকম কস্টা, ডি কস্টা বা ব্যানার্জি বা এরকম হতো, আমার মনে হয় যে মুসলিমও একটা বড় ব্যাপার, এটা একটা, ওইটা আমার কাছে মনে হয় একটা ব্যাপার। আরেকটা ব্যাপার, আমির খান যেভাবে ঢুকলে আমার মনে হয়, আমির খানের কিন্তু এমন কিছু রেকর্ড আছে যেটা সালমান খান, শাহরুখ খান এখনো ভাঙতে পারে নাই, ভাঙতে পারবে বলে কিনা আমার সন্দেহ। যেমন আমির খানের যে দাঙ্গল সিনেমাটা, এখন পর্যন্ত ইন্ডিয়ার কোনো সিনেমা, ইন্ডিয়া নির্মিত কোনো সিনেমা বাইরে, চীনে বিশেষ, এটা তো চীনে ইনকামটা, চায়নায় ইনকাম করা সর্বোচ্চ আয়ের সিনেমা এখন পর্যন্ত 2000 কোটি প্লাস, 2000 কোটি প্লাস। এবং সবচেয়ে বড় কথা, ওই সিনেমাটা ইনকাম করার মতোই, তার মানে যেমন কোয়ালিটি তেমন ব্যবসার কোয়ান্টিটি। আর আমির খানের কিছু ক্লাব আছে যেগুলো আমির খান ওপেন করছে বক্স অফিসে। প্রথম 100 কোটি সিনেমা শুধু ইন্ডিয়াতে 100 কোটি নেট, মানে ট্যাক্স বাদ দিয়ে, গজনি। প্রথম 200 কোটি 3 ইডিয়টস, প্রথম 250 কোটি খুব সম্ভবত আপনার ধুম 3, প্রথম 300 কোটি পিকে,
প্রথম 350 কোটি প্লাস দাঙ্গাল, তাও তখন ডিমনিটাইজেশন চলতেছে, তাই মানে 1,000 টাকা নোট সব বাদ, তা না হলে আমার মনে হয় ইট কুড হ্যাভ ক্রস 400 করোড় প্লাস। ওইটা একটা ব্যাপার আমার কাছে মনে হয়। আর আমির খানের একটা ব্যাপার, তিনি একদম পুরো অন্যভাবে খেলেন। আমির খানের আপনি কোনো ক্রেজি ফ্যান ফলোইং দেখবেন না, ওর জন্য মেরে ফেলবো কেটে ফেলবো দেখবেন না। শাহরুখ খান সালমান খানে দেখবেন। আপনি ফেসবুকে আপনি একটা লেখেন যে শাহরুখ খানের কোনো অভিনেতা না, আপনি দেখেন আপনার কি অবস্থা হয়েছে কয়েকদিন, ঠিক আছে? আপনি সালমান খান ইয়ে করে দেখেন যে সালমান খান তো কোনো স্টারই না, আরে 16টা 100 কোটি কি, আমি তো 17টা দিতে পারি, আপনি দেখবেন যে তার ফ্যান ফলোইং এটা আছে। কিন্তু আমির খানের এই আটা না, আমির খানের খুব নিউট্রাল ফ্যান ফলোইং। যারা শাহরুখ খানকে পছন্দ করে এরকম মানুষ আছে, আমির খানকে পছন্দ করে। আবার সালমান খানকে পছন্দ করে এরকম মানুষ আছে, আমির খানকে পছন্দ করে। এটা কেন হয়েছে? তার ফিল্মের কোয়ালিটি। এবং তিনি কখনো ধরেন সবসময় ক্যামেরার সামনে আসতে হবে, যেমন তিনি অ্যাওয়ার্ড শোতে আসা বাদ দিয়ে দিয়েছিলেন, এটা কিন্তু হিউজ একটা বিগ স্টেপ, এটা কিন্তু সবাই করতে পারবে না। হ্যাঁ, এটা একটা কারণ, মিডিয়া থেকে একটু ইয়াতে থাকা এবং কাজটার মধ্যে থাকা। পারফেকশনিস্ট তো টাইটেলটা তো খালি খালি আসে নাই, ওইটা আমার কাছে মনে হয় তার একটা খেলাটা আলাদা। তিনি 2-3 বছর পরে আসবেন, একটা সিনেমা করবেন, বাকি সবাই শেষ তাদের রেকর্ড। আচ্ছা, তিনি একটা নতুন রেকর্ড বানাবেন, এরপর সবাই মিলে আবার ওই রেকর্ড ভাঙবে, তিনের পর আবার এমন একটা রেকর্ড করবে, এরপর সবাই এটা ভাঙার চেষ্টা করবে। তো এটা একটা কারণ। আর আরেকটা সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার, 3 জনের জন্ম একই বছরে, এটা খুব ইন্টারেস্টিং। 1965 সালের 14ই মার্চ আমির খান, নভেম্বরের 2 তারিখ শাহরুখ খান, ডিসেম্বরের 27 তারিখ সালমান খান। এটা খুবই একটা ইন্টারেস্টিং ব্যাপার। ওকে, মেবি দ্যাট মাইট বি। এই যে বাংলাদেশে আমিন খান, শাকিব খান, জায়েদ খান, এত খান, এই খান কি শেষ পর্যন্ত শাহরুখ খান, সালমান খান বা ওইখান থেকে আসছে? এগুলো তো রিয়েল নাম না। কিছুটা তো বটে আমার মনে হয়, এবং আমাদের অনুকরণ প্রিয় আমরা কতটা সেটা বোঝা যায় এসব ব্যাপারে। যেমন শাকিব খানের আসল নাম মাসুদ রানা, তো কেউ হয়তো তাকে বলছে যে নামের শেষে কান না গেলে হতে পারবে না। এটাই আমিন খানের আমি যদ্দূর জানি এটা তার রিয়েল নামে। হ্যাঁ, কারণ আমিন খান শাহরুখ খানদের সমবয়সী, অনেক আগে আসছে, এটা তার রিয়েল নামে। জায়েদ খানও আমি যদ্দূর জানি যে তার এটাই খান টাইটেলটা, আমি যদিও শিওর না। তো এটা তো আমাদের আছেই আর কি, এটা সব জায়গায় আছে। তো তবে এরকম অনুকরণ প্রিয় হওয়ার চেয়ে, কারণ আমরা সবসময় বলি যে হোয়াটস ইন এ নেম, নামে কি বা আসে যায়, তো আপনার কাজটা ইম্পর্টেন্ট। শাহরুখ খানের নাম যদি অন্য কোনো নামও হইতো, তারপরও তিনি হয়তো এই জায়গাটাই হয়তো থাকতেন। আচ্ছা, এই যে ওম শান্তি ওম বলে একটা সিনেমা ছিল, সেই সিনেমায় দেখলাম একটা গান, সেই প্রায় মানে বাংলা ইয়েতে ইন্ডিয়ার সুপারস্টারদের প্রায় সবাই বোধহয় ছিল, এই আমির খান আর ছাড়া, অমিতাভ বচ্চন ছাড়া। সো এই গানটার সাথে শাহরুখ খানের ক্যারিশমা বোঝার কোনো বিষয় আসছে নাকি এরকম ওটা আলাদা কোনো বিষয়? এইটা আপনি একটা বুঝতে পারেন যে ইন্ডাস্ট্রিতে তার যে একটা সুনাম আছে, এটাও আমার মনে হয় একটা বোঝা যায় যে সে বলাতে এতজন মানুষ বিনা পারিশ্রমিকে একটা গান শুট করতে চলে আসবে। এটা তো একদিনে শুট হওয়ার প্রশ্নই ওঠে না, যার যেদিন শিডিউল সেই অনুযায়ী সে আসছে। এবং শাহরুখ খানের যে ব্যাপারটা দেখেন, তার যে হাম্বলনেসের ব্যাপারটা, মিঠুন চক্রবর্তী বলছিলেন যে ওর সাথে যতবার দেখা করতে চাই সে গাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আসে প্রতিবার। এই গানের শুটিংয়ের সময়ও যে গাড়িতে আমি উঠবো, ও গাড়ির দরজা আটকাবে, এরপরে এখনও ওর মধ্যে যে ব্যাপারটা দেখি। এবং এই গান শুট হওয়ার পরে ওই সময় ব্ল্যাকবেরি ফোন খুব বিখ্যাত ছিল। এই গানে যারা পারফর্ম করছে প্রত্যেককে তিনি একটা করে ব্ল্যাকবেরি ফোন দিয়েছেন, টি শার্ট দিয়েছেন ওম শান্তি ওম লেখা, মগও দিয়েছেন মনে হয়, আর কফি এরকম অনেক দামি খুব ইয়ে দিয়েছিলেন। ওই সময় যে তার সিনেমাতে যে প্রত্যেকের ক্যামিও দেওয়াটা এবং তার যে হাম্বলভাবে তার যে বলাটা, আমার মনে হয় এটা দিয়ে বোঝা যায় যে প্রত্যেকের সাথে তার সম্পর্কটা কীরকম। এটা একটা ব্যাপার। আমির খানকে বলা হয়েছিল, বাট তিনি বলেছিলেন যে আমি এই ধরনের ব্যাপারে আমি একটু ইন্টারেস্টেড না, আমার নিজেকে একটু, আমার মনে হয় যে আমি এটাতে ফিট হই না আমির খানের ভাষ্য মতে। ফারাহ খানও পরে তার ইন্টারভিউতে বলেছিলেন। অমিতাভ বচ্চন খুব সম্ভবত তার শিডিউলটা মেটাতে পারেননি, এটা একটা ব্যাপার। তো হ্যাঁ, তবে এটা দিয়ে বোঝা যায় যে ওই জায়গাটায় যে তিনি, এবং আমার কাছে মনে হয় এই গানটা একটা ট্রিট। কেউ যদি পুরো বলিউডকে 5 মিনিটের জন্য দেখতে চায়, হ্যাঁ, বা বলিউডে 80%কে দেখতে চায়, আমার মনে হয় যে তারা এই গানটা দেখতে পারে। এবং এটা ওই বছরের হাইয়েস্ট গ্রসার অফ দ্য ইয়ার ছিল এই সিনেমাটা। ওকে, সো অমিতাভ বচ্চন তো খুব একটা ভাইটাল হওয়ার কথা। সো দিলীপ কুমার, সেও তো একসময় মুসলিম ছিল, সেও একসময় অনেক বড় স্টার ছিল। সো শাহরুখ খান যে মুসলিম ধর্ম রেখেই এত বড় স্টার হয়েছে, এইটা এবং এর সাথে তুমি আমরা যদি করি অমিতাভ বচ্চনের এটা দেখি, সো অমিতাভ বচ্চনের সাথে আসলে শাহরুখ খানের আসলে এই সুপারস্টারের জায়গায় থেকে যদি দেখি, তার আসলে ম্যাচিং বা এটা কোথায়, মানে মিসম্যাচিংটা কোথায়? ম্যাচিং যদি আমি বলি, দুইজনই
চুলে সিথি করে বাম দেখে চুলের স্টাইলে তিনজনের মিল আছে বাই দ্য ওয়ে, দিলীপ কুমার, অমিতাভ বচ্চন, শাহরুখ খানের এই জায়গাটা। আরেকটা আমার ব্যাপার মনে হয় তিনজনই মোটামুটি সব ধরনের রোল করে ফেলছেন এবং সেটাকে মোটামুটি একটা ব্যালেন্স, মানে মাস আর ক্লাসের একটা ব্যালেন্স করতে পারছেন। পরে গিয়ে আমির খান সেটা করছেন, বাট আমির খান গ্যাপটা অনেক নিতেন। এইটা আমার কাছে মনে একটা ব্যাপার যেটা অমিতাভ বচ্চন আর শাহরুখ খানের ইয়েটা করতে পারছেন। আর স্টারডম পাওয়া এক জিনিস, ওইটাকে মেনটেন আরেক জিনিস। যেমন অমিতাভ বচ্চনের ক্ষেত্রে যেটা হয়েছে, এক্ষেত্রে পরিচালক মানে যশ চোপড়া যিনি বা ইয়াশ চোপড়া যেই নামই বলি, ওইটার একটা ফ্যাক্ট ছিল যেটা যে তারা ইন্ডিয়ার বাইরে গিয়ে অনেক শ্যুট করতেন। সুইজারল্যান্ডের ওই যে সিলসিলা সিনেমাতে আপনি দেখবেন যে যেই পার্কে শ্যুট করতেছে বা যে ফুলের বাগান সুইজারল্যান্ডে ছিল, এইসব জায়গায়। তো তারা করছে কি, ওই যে এনআরআই অডিয়েন্স এটাকে ক্যাপচার করতে পারছে। এই জায়গাটা 90s পরে শাহরুখ খান সবচেয়ে ভালো ট্যাপ করতে পারছে, কারণ তখন 90s পরে ইন্ডিয়ার ইকোনমি খুলে যায়, বাইরে থেকে ইনভেস্টমেন্ট আসা শুরু করে, প্রত্যেকে একটা দে ওয়ান্টেড টু সি আ নিউ ইন্ডিয়া, তার একটা অ্যাসপিরেশন খুঁজতেছিলেন। শাহরুখ খান বিকেম দ্যাট অ্যাসপিরেশন আমার কাছে মনে হয়। তার সিনেমাগুলোতে আপনি তখন দেখবেন এনআরআই ব্যাপারটা ছিল। ডিডিএল যে তার যে সবচেয়ে লংগেস্ট রানিং সিনেমা, সে নিজে একদম বিদেশের থাকা হিরো থাকে, বিদেশে থাকে, সে সুইজারল্যান্ডে ওখানে শ্যুট হয়, সুইজারল্যান্ডের কথা বলে, সে বলে যে বড় বড় দেশের খুব ছোট ছোট ব্যাপার হইতেই থাকে। তার বাবা তাকে বলে যে হ্যাঁ, আমরা এখানে যতই থাকি না কেন আমাদের আসল শিকড় হচ্ছে আমাদের ইন্ডিয়াতে। এই যে ব্যাপার স্যাপারগুলো তার সিনেমাতে আসতে থাকে। ইভেন তার কাভি খুশি কাভি গাম আপনি দেখবেন, তার বাবা যখন তাকে বাসা থেকে বের করে দেয়, সে কাজলকে নিয়ে বিদেশে যায়, বাট ওইখানে গিয়েও তার ছেলে যখন জাতীয় সঙ্গীত গায়, তারা সেটাকে খুব ফিল করে, তারা দাঁড়িয়ে যায়। বা এই যে ব্যাপার, এটা আমার কাছে মনে হয় যে এনআরআই অডিয়েন্সকে খুব মানে টাচ করেছিল আর কি। সেটা এখানে একটা মিল আছে। আর অমিতাভ বচ্চনের ক্ষেত্রে ওই জায়গাটা এক্সপ্লোর করা, যে প্রথম গান এরকম সুইজারল্যান্ড এতগুলো যাচ্ছে, সুন্দর দেখতে, বিদেশে ইয়াতে যাচ্ছে, এটা একটা ব্যাপার। তো এইটা আমার কাছে মনে হয় এই জায়গাটায় দুজন একটা মিল আছে। আর ওই দুজনের যে ধরেন আবার দুজন একত্রে সিনেমা করাটাও একটা ব্যাপার আমার কাছে মনে হয়। হ্যাঁ, এরা তো একসাথে সিনেমাও করছে, মহাব্বতে করছে, এবং ওই মহাব্বতেতে দুজনকে এরকম দেখা, এবং তার আগ পর্যন্ত কিন্তু অমিতাভ বচ্চনের অবস্থা খুব খারাপ যাচ্ছিল। তিনি কেবিসি করলেন আর মহাব্বতে করলে তিনি বলতে গেলে তার দ্বিতীয় জন্ম হলো, এটাও একটা ব্যাপার। তো এবং দুজনের ধরেন যেভাবে স্টারডমটাকে তারা মেনটেন করে, দ্য ওয়ে দে রিয়াক্ট টু দেয়ার অডিয়েন্স অথবা টু দেয়ার ফ্যান্স, যেভাবে করে আর কি। এবং দুইজনই খুব ভালো ওরেটর, খুব ভালো বলেন, হ্যাঁ খুব ভালো বলেন। আর শাহরুখ খান তো প্রচুর বই পড়েন। অভিষেক বচ্চনের একটা ইন্টারভিউ আমি দেখছিলাম, তার শাহরুখ খানের গাড়িতে নাকি এই পাশে যেই একটা ড্রয়ারের মতো থাকে, ওটা খুললে নাকি সবসময় 3-4টা বই পাওয়া যায়, এবং মাল্টিপল বুকস তিনি পড়েন অ্যাট এ টাইম। এবং সেটা তার কথাবার্তা শুনলেও বোঝা যায়। অমিতাভ বচ্চনের মতো এই ব্যাপারটাও আছে। অমিতাভ বচ্চনের উচ্চারণ খুব পরিষ্কার, মানে হিন্দি যখন তিনি বলেন, আপনি দেখবেন কেবিসিতে দেবী ওর সাজনও তিনি বলেন, মানে ভাই ওর বোনেরাকে উনি যেভাবে বলেন, এটাও একটা ব্যাপার আমার কাছে মনে হয়। তো মেবি এই জায়গায় তাদের মিল। এই জায়গায় গত সপ্তাহে ভাইয়ের সাথে গল্প করতেছিলাম, তো উনি বলতেছিলেন যে অমিতাভ বচ্চন বৃদ্ধ বয়সেও নানা রকম ক্যারেক্টার করছে, যেমন ব্ল্যাক, তারপর হচ্ছে পিকু বাই টাইপ কিছু একটা। কিন্তু শাহরুখ খান দেখা যাবে এই রজনীকান্তের মতো 70 বছর বয়সেও নায়কেই থাকা লাগবে। আই ডোন্ট থিঙ্ক সো। সো আপনি কি এর সাথে একমত? আমি একমত না, আই ডোন্ট থিঙ্ক সো। কারণ শাহরুখ খান যখন 30+, তখনই তিনি বৃদ্ধ রোল করছেন, সিনেমা না ভিরজারা। তো যিনি তখনই এক্সপেরিমেন্ট করছেন, যার ক্যারিয়ার শুরু এক্সপেরিমেন্ট। ভিরজারার তো মানে পুরনো অনেক আছে, মানে সে তো হ্যাঁ তাও আছে, কিন্তু ওই সময় একটা রজনীকান্ত এখনো তো পুরো সময় নায়কই থাকেই। রজনীকান্ত এখনো নায়ক থাকে, কারণ ওইটা মানুষ অ্যাকসেপ্ট করে বলে, এবং তিনি অ্যাকসেপ্ট করাতে পারছেন বলে, তার অডিয়েন্স তাকে ভয় দেখতে চায়। রজনীকান্তের সাথে আমি সালমান খান আর আমাদের দেশের শাকিব খানের অনেক মিল পাই। তাদের সিনেমাতে তারা মানে তাদের ফ্যানরা শুধু তাকেই দেখতে চায়, যে কীভাবে তাকে প্রেজেন্ট করা হচ্ছে সেটা। এবং সেই সাথে যদি একটু গল্পর একটা মোটামুটি শক্ত অবস্থান থাকে, দেন স্কাই ইজ দ্য লিমিট। বা শাহরুখ খানের ক্ষেত্রে আপনি দেখবেন প্রথম দিনে খুব ইনকাম হবে সিনেমার বেশিরভাগ ক্ষেত্রে, বাট যদি সিনেমার গল্প সামহাও তাদের ফ্যানকে কানেক্ট না করতে পারে, দে উইল রিজেক্ট ইট। তার প্রমাণ হচ্ছে যা ভেরি মাচ সিজল, তার প্রমাণ হচ্ছে জিরোর মতো সিনেমা। তারা কিন্তু এটা করবে না। বাট আমার কাছে মনে হয়, ভবিষ্যৎ তো বলা যায় না, বাট তবে আমি মনে করি যে ডিরেক্টর বা রাইটারদের সেই ধরনের ক্যারেক্টার লেখাও তো লাগবে, ওটা তো করতে হবে। কারণ গত কয়েক বছর ধরে ধরেন বলিউডে সেভাবে ডিরেক্টররা বেশিরভাগই ফেল করতেছে। রোহিত শেট্টি যিনি টানা হিট দিয়ে যাচ্ছেন, তিনি ফেল করলেন। তো তখন শাহরুখ খান হ্যাড নো আদার অপশন বাট টু কল সিদ্ধার্থ আনন্দ অ্যান্ড অ্যাটলি ফ্রম তামিল, তাই না? ওখান থেকে এনে তারপরে তিনি ওই ধরনের সিনেমা করলেন। তবে আমিও চাই যে সেই ধরনের এক্সপেরিমেন্টের জায়গাটা করুক। 2015তেই তিনি ফ্যানের মতো সিনেমা করছেন। আপনি ডিয়ার জিন্দেগি দেখেন, সেখানে সে
সিনেমাটা আলিয়া ভাটের এক করতে বলতে গেলে, বাট ওইখানে সে এত সিম্পল একটা রোল, সে একজন সাইকোলজিস্ট, সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্ট যেটাই বলি, তিনি একটা মেয়েকে বলতেছেন এইরকম চেয়ারের মতো বসে বারবার, যে একবার চেয়ারে বসতেছে, এই চেয়ারটা শক্ত লাগে, এই চেয়ারটা নরম লাগে, এই চেয়ারটা মনে হচ্ছে যে বেশি ফোলা, এই চেয়ারটা মনে হচ্ছে যে না অনেক কষ্ট দিচ্ছে। তো বাজারে গিয়ে একটা চেয়ার কেনার সময় যদি এতবার চেক করতে পারি, তাহলে জীবনসঙ্গী চয়েসের সময় আমরা কেন বারবার অনেক মানুষ চয়েস করতে পারবো না? আমার যাকে ভাল লাগবে আমি তার সাথেই থাকবো শেষ মুহূর্ত পর্যন্ত। তো এই যে চেয়ার দিয়ে এরকম একটা কথা বলে দেওয়া এবং এই ধরনের একটা রোল করতে রাজি হওয়া, গৌরী শিন্ডে যখন প্রথম নাকি জাস্ট তাকে শোনাইতে গেছে, জাস্ট লগ লাইনটা নাকি বলছে, তিনি বলছে আমি করবো। তার মানে কি, তার মধ্যে ওই খিদাটা আসছে করার। এবং অ্যাজ হি কামস ফ্রম দ্য থিয়েটার, সে তো 7-8 বছর থিয়েটার করছে, তিনি যদি একেবারে অভিনয় না পারেন বা তিনি যদি কোনো অভিনেতাই না হন, 7-8 বছর তো নিশ্চয়ই আপনাকে থিয়েটারে রাখবে না। এবং ইন্ডিয়ার ওয়ান অফ দ্য ফাইনেস্ট থিয়েটারের টিচার ছিলেন তার টিচার ব্যারিজন। এই ব্যারিজনের কাছে কিন্তু মনোজ বাজপেয়ীর মতো লোকেরাও করেছেন অ্যাক্টিং। এখন শাহরুখ খান অলওয়েজ ওয়ান্টেড টু বি আ স্টার। এখন স্টার হওয়া তো নিশ্চয়ই পাপ বা অপরাধ কিছু না, আপনি হইতেই পারেন চাইলে। একটা ছোট বাচ্চা চাইতেছে তার একটা চকলেট হবে, ফাইন। আর মনোজ বাজপেয়ী একই জায়গা থেকে, সে একই থিয়েটার, মনোজ বাজপেয়ী অনুরাগ কাশ্যপের ইন্টারভিউতে বলছিলেন তারা যারা দিল্লি থিয়েটার থেকে আসছিলেন প্রত্যেকে একটু নাকি রেগে থাকতেন শাহরুখ খানের উপর শুরুর দিকে, যে সবচেয়ে ছোট রোলগুলো সবসময় শাহরুখ খান করতেন মঞ্চে, যে ও এমন কি রোল করতো, ও এত বড় স্টার হয়ে গেল আর আমরা এত ভালো অ্যাক্টিং আমরা পাইতেছি না, কাজ অমুক তমুক। তখন অনুরাগ কাশ্যপ বলতে যে তোমাদের রাগ করার কারণ নাই, কারণ স্টার একটা আলাদা জিনিস, অভিনেতা একটা আলাদা জিনিস। ও স্টার হতে চাইছিল, স্টার হয়েছে, তো তুমি তো স্টার হতে চাও নাই মনোজ বাজপেয়ী। আজকে শাহরুখ খান যখন এরকম হাত এরকম করে 10টা মানুষ ভালো লাগে, তা আমি এরকম করলে মানুষ তো থাপ্পড় দিবে আমাকে, এখান থেকে যান আপনি। কারণ সে ওইটাকে নিজের পোজ বানাইতে পারছে, আইকনিক পোজ, আপনি তো বানাইতে পারেন নাই। মনোজ বাজপেয়ী এরকম করলে আমি কি করতেছে, কারণ মনোজ বাজপেয়ী অ্যাক্টিংয়ের কথা বলছে, সে ওইটাই করতে চাইছে। আপনার দেখতে হবে যে মানুষ আসলে চাচ্ছেটা কি, উনি যেটা চাচ্ছেন সেটা যদি উনি করতে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনার তাকে খুব বেশি দোষ দেওয়ার কিছু নাই। তবে হ্যাঁ, যেহেতু সে থিয়েটার করে আসছে, অবশ্যই আমি চাই যে তার কাছে এমন কিছু রোল যেখানে তার মানুষ দেখে না অ্যাক্টিংটা ইয়ে করছে। আচ্ছা, এই যে আপনি হাতের যে এক্সপ্রেশনের কথা বললেন, এই যে কাপা কাপা গলায়, কাপা কাপা গলায় যে একটা কথা প্রচুর ফেসবুকে, অনেকে সংসারও চলে তারা ওটা নকল করে, মিমিক্রি করে অনেকে। ইব্রাহিম কাদরি নামে একটা ছেলে আছে, আমি আপনাকে বলে রাখি, আপনি ইনস্টাগ্রামে তার ভিডিও দেখবেন, ও মাই গড, আনক্যানি রিজেমব্লেন্স, মানে তার চেহারা 80% শাহরুখ খানের সাথে মিলে, বিশেষ করে চশমা পড়লে আপনি আলাদা করতে পারবেন না, একদম তার এখানে টোল পরে এইভাবে তাকায় এরকম। যাই হোক, হ্যাঁ। সো এই যে এই ধরনের ইগুলা, মানে কাঁপায় কাঁপায় কথা বলা বা ওই যে হাতের যে এক্সপ্রেশন, এইগুলো বারবার দেখার পরও লোকজন তাহলে বোর হয় না কেন, বা তার নিজের কি এগুলো বিরক্ত লাগে না? এখানে তার কারিশমা, ওটাকে সে আপনাকে কনভিকশন করে ফেলছে। আপনার অক্ষমতাকে আপনি যদি আপনার স্ট্রেংথ বানিয়ে ফেলতে পারেন, হ্যাঁ এই করতেছে এরকম, এটাকে যদি আপনাকে যদি এটাকে আপনি পছন্দ করেই ফেলতে পারেন, সেক্ষেত্রে আর কিছু বলা নেই। আর তার চেয়ে বড় ব্যাপার, ডিরেক্টর যদি এতে না করেন, অভিনেতা তো নিজে কখনো কিছু করতে পারেন না। সে লাইন বলতেছে, যেটা ডায়লগ, সেটা আরেকজনের লেখা, তাকে দেখতে সুন্দর লাগতেছে কিনা সেটা মেকআপ ম্যানের দায়িত্ব, লাইটের দায়িত্ব, ডিওপির দায়িত্ব। সে এই ডায়লগটা এইভাবে বলবে কিনা সেটাও ঠিক করে দিচ্ছেন ডিরেক্টর। তো আপনি বাকি কারো কথা না বলে আপনি শুধু শাহরুখ খানকে ধরতেছেন যে ও কেন কাপা গলায় কথা বলছে। কাপা গলায় কথায় যদি তারা অ্যাপ্রুভ করে এবং সেটা যদি মানুষও বলতেছে না আমি কাপা গলায় দেখতে চাই, আমি মানুষের কথাই তো বলছি, মানুষ কেন বিরক্ত হয় না? সেটা তো মানুষই ভালো বলতে পারবে। আমি তো মানুষের মধ্যে একজন মানুষ। আমার কাছে ওটাকে তিনি তার নিজের স্টাইল বানাই ফেলতে পেরেছে, এবং সবচেয়ে বড় কথা সেটাকে কনভিকশনের সাথে করেছেন। যেমন আমি যদি সালমান খানের কথা বলি, একটা মানুষ নাচের স্টেপ করার পরিবর্তে মানে বেল্ট ঝাগাচ্ছে এরকম, এটা বিশেষ করে আমি আপনি সারাদিন করলে খুবই বিচ্ছিরি লাগবে। বাট আই ডোন্ট নো যে দ্য ওয়ে স্ক্রিন, আমি সালমান খানের অন্য সব খানের চেয়ে আমি সালমান খানের যেটা বলি, ওর স্ক্রিন প্রেজেন্স খুবই আলাদা। একই জিনিস অন্য কেউ করলে মানে কিছুই মনে হবে না, কিন্তু সালমান খান একটা সানগ্লাস উল্টা করে পিছিয়ে রাখতেছে, এটা কি সানগ্লাস রাখার জায়গা? আই হ্যাভ নো আইডিয়া কেন। ওইটাই তো, প্রত্যেকে এরকম কিছু একটা লাগবে। আপনি যদি আপনি ক্লিন্ট ইস্টউডের কথা বলেন, তো এভাবে দাঁড়ান এরকম করে তাকাচ্ছে, এরকম ডায়লগে বলতেছে, একটা চুরুট ধরা রাখছে, উনি ধরাচ্ছে না, চুরুট এখানে ধরা, এরকম করতেছেন। হ্যাঁ, বা আমি যদি মার্লন ব্র্যান্ডের কথা বলি, আবার বলেন না যে মার্লন ব্র্যান্ড শাহরুখ খান সমান, প্লিজ, এটা না। মার্লন ব্র্যান্ড যখন এরকম আই উইল মেক হিম অ্যান অফার হি কান্ট রিফিউজ, তো এটাও আমি বলতে এরকম চাওয়ায় কথা বলতেছে কেন, তাই না? এটা হচ্ছে আলটিমেটলি কনভিকশন। হ্যাঁ, এটা একটা থাকে, তবে এটাকে ব্রেক করা আমি মনে করি জরুরি। আবার ব্রেক করলে সমস্যা যেটা হয়, শাহরুখ খানের সবসময় সমস্যা আমার যেটা মনে হয় কি, স্টার তো তিনি অবশ্যই, তার ভিতর একটা
অ্যাক্টরের যে সত্তাটা আছে এটাও মাঝে মাঝে একটু খিদাটা জেগে ওঠে যে না অ্যাক্টিংটাও তো অনেকদিন করতেছি না, খালি অনেক তো কাপা গলায় করলাম, তাহলে এবার একটা মাই নেম ইজ খান করি, আচ্ছা ঠিক আছে এবার তো একটা স্বদেশ করি, কিন্তু দেখলো আরে স্বদেশ তো সুপার ফ্লপ, না 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 এটা করে না, আমি তাহলে আবার ব্যাক টু ভিরজারা, মানুষ যেটা করছে সেটা। আবার অনেকদিন পর মনে হলো না আচ্ছা আমি একটা কাজ করি, আমি তো অনেকদিন অ্যাক্টিং করতেছি, আচ্ছা একটা ভিল্লু বারবার করি, আর এ তো আবার ফ্লপ, না না থাক চেন্নাই এক্সপ্রেসে ফেরত আসি, চলতেছে। এবার আবার একটা না একটা অ্যাক্টিং করি, এই ফ্যান করলাম, এই এ তো চললো না, কি করা যায়, একটা রেস করে ধুর কমার্শিয়াল। এটা আমার কাছে মনে হয় এই তো দুই নৌকায় পা দিতে গিয়ে এটা একটা ব্যাপার আমার কাছে মনে হয়, যেটা আবার আমির খান শাহরুখ খানের বেলায় মানে সালমান খানের ব্যাপারে আমার মনে হয় আলাদা। সালমান খান ইজ ভেরি ক্লিয়ার, আমি স্টার, আমি ওইটাই, আমি এটা ঝাঁকাবো, 2 ঘন্টা এন্টারটেনমেন্ট দিব, ফাইন। ইভেন তাও আমি মনে করি সালমান খানেরও কিছু অ্যাক্টিংয়ের সিনেমা আছে সেটা কম আলোচনা হয়, যেমন সুলতান আমার কাছে মনে হয় যে পারফেক্ট ব্লেন্ড অফ আর্টস অ্যান্ড কমার্স। আবার আমির খানেরও আমার কাছে মনে হয় যে একটা ব্লেন্ড হয়ে যায়, বাট আমির খান অ্যাক্টিংটাই মূলত ফোকাস করে, আর তার চারপাশের বাকিগুলো এত ভালো হয়, আপনার স্ক্রিপ্ট থেকে শুরু করে আমির খান সিনেমা বেশিরভাগ জিনিস একদম বলে নিয়ার টু পারফেক্ট আমার মনে হয়, সেইখানে আমির খান তার সর্বোচ্চটা দেয়, সিনেমাটা ওয়ার্ক করে। বাট একটা সিনেমাকে একা টেনে নিয়ে যাওয়া এইটা আমার মনে হয় সালমান খানের মধ্যে বেশি, তারপরে আমি বলবো শাহরুখ খান, তারপরে আমির খান। ওকে, সো এরা যে যতদিন ধরে স্টার, এত লম্বা সময় তো সাধারণত কেউ স্টার থাকেও না, স্টারদের তো একটা মেয়াদ থাকে, ফলে এই যে শাহরুখ খান যে এত দীর্ঘ সময় ধরে স্টার, প্রায় 30-35 বছর তো হয়েছে, কারণ আমি ছোটবেলা থেকেই দেখতেছি এরা স্টার। তো এই যে পরবর্তীতে আর যে ওই রকম বড় মাপের স্টার তৈরি হয় না, এটার পেছনে কি কোনো পলিটিক্স আছে নাকি আসলে এই স্টাইলই চেঞ্জ হয়ে গেছে? স্টাইল চেঞ্জ হয়ে গেছে, ইটস অল অ্যাবাউট সোশ্যাল মিডিয়া। আজকে এত লম্বা সময় স্টার কেউই কোনোদিন ছিল না, কেউ ছিল না, এবং আমার মনে হয় না আর হবে। আর শাহরুখ খান তো প্রায় বলে আই এম দ্য লাস্ট অফ দ্য স্টার্স, এবং আমার কাছে মনে হয় সত্যি। যদি আমি ঋতিক রোশনকেও অনেক এগিয়ে রাখি, কিন্তু ঋতিক সেই জায়গাটা তো তাদের চাইতে অনেক জুনিয়র না, কাছাকাছি, হ্যাঁ কাছাকাছি। ঋতিক রোশন এখনো নতুন করে কি স্টার না, ঋতিকের কথাটা এই জন্য বলি, ঋতিকের মতো ডেবিউ আর কারো হয় নাই। ঋতিকের যে কাহনা প্যার হ্যায় যে সিনেমাটা, ওটা একটা রেকর্ড আছে গিনেস বুকে, 92 অ্যাওয়ার্ডস পেয়েছিল, এবং তিনি এক রাতের মধ্যে প্রায় 30,000 বিয়ের প্রস্তাব পেয়েছিলেন, যেটা আনবিলিভেবল, এবং দ্যাট ওয়াজ রিয়েলি ক্রেজ। আমার এখনো মনে আছে যে এই নাচের ঋতিকের মতো এরকম নাচ তো মাধুরী দীক্ষিত পারে না। ট্রু, এবং ঋতিকের নাচের একটা ব্যাপার, কিন্তু ঋতিকের যেটা ব্যাপার অনেক বেশি উনি গ্যাপ দিয়ে ফেলেন, এটা একটা ব্যাপার। ওনার মানে বয়স এখন 50 বছরের সিনেমা করছে মাত্র 25টার মতো, এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে ওনার যে স্ট্রং জনরাটা, আপনি অভিনয় অবশ্যই করবেন, কিন্তু আপনি যদি আপনার যে স্ট্রং জনরা ওইটা থেকে যদি খুব বেশি সরে যান, তখন আমার মনে হয় যে অডিয়েন্স আর সেই জায়গাটা করতে পারে না, এটা আমার কাছে কানেক্ট করতে পারে। মানে যদি স্টার হতে চান আর কি, স্টার হতে ওটার মেকানিজম পুরোই আলাদা। আর আরেকটা ব্যাপার, সোশ্যাল মিডিয়া আসার পরে এখন আমি দেখি যে শাহরুখ খান যেই রেস্টুরেন্টে খেতে যেতে পারে, আমিও সেখানে যেতে পারি। সো এটা অমন আহামরি কিছু ব্যাপার লাগে না। শাহরুখ খান এখন ইউটিউবারকে ইন্টারভিউ দেয়, তো আমার মনে হয় যে ওটা তো পাওয়া যায়, তার মানে তা আপনি যখন অ্যাভেলেবল অনেক বেশি আই রিপিট, তখন ওই জায়গাটা কমে যায়। তো ওদের মতো অ্যাচিভমেন্টের ইনফ্লেশন হয়েছে। হ্যাঁ, অ্যাচিভমেন্টের ইনফ্লেশন হয়েছে। অ্যাচিভমেন্ট ইনফ্লেশন কার ক্ষেত্রে? মানে দর্শকদের ক্ষেত্রে আমার কাছে মনে হয় তারপর ওরকম তো পাওয়া যাচ্ছে, ওর সাথে সেলফি তুলেছে সবকিছু। তারকা বলতে আগে আমরা কি বলতাম যে ম্যাগাজিন ছাড়া ওদেরকে দেখা যায় না, যদি কোনো হুট করে এক ঝলক দেখো যে এই এটা সালমান খান না, এই বলতে বলতে চলে গেল। এখন যেটা হয়, দের ইজ পপুলারিটি, যে স্টারডম, এটা আমার কাছে মনে হয় না সেভাবে এতে করবে, এবং সোশ্যাল মিডিয়া সেখানে একটা ভূমিকা আছে। আপনি চাইলে এখন একটা কিছু নিয়ে আপনি নিজেই এখন করে ফেলতে পারেন। আপনার যে এই পডকাস্ট বা এটা আপনার একটা ইউটিউবে আপনার কাউকে যেতে হবে না যে ভাই আমি একটা করতে যাচ্ছি, আমাকে কিছু দেন, আপনার স্টুডিওটা দিলে আপনি নিজেই স্টুডিও বানিয়ে করে ফেলতে পারবেন। ইউ জাস্ট নিড আ ক্যামেরা, মাইক্রোফোন, আপনি করে ফেলতে পারবেন। এই জায়গাটা আগে ওরকম ছিল না। তো ওইটা আসার পরে আমার কাছে মনে হয় এটা একটা কারণ। এখন ধরেন রণবীর কাপুর আমার কাছে মনে হয় যে অনেক পপুলার, কার্তিক আরিয়ান অনেক পপুলার, সমস্ত কিছু, কিন্তু ওই যে স্টার যে একটা মানুষ রুমে ঢুকবে, ওইটা তো নাই। এই যে আপনার মাথা ঘুরে যাবে, আপনি পছন্দ না করলো যে আরে বাপরে কে, ওই যে একটা অরা, ওই যে একটা যে আপনি যে ওইটা আমার কাছে আমার মনে হয় না আর হবে। এবং এটা শুধুমাত্র বলিউডের না, আমার মনে হয় হলিউডের ইয়ার ক্ষেত্রে অনেক ভালো অভিনেতা আসবে। হলিউডে এখন অনেক ভালো অভিনেতা আছে, কিন্তু টম ক্রুজ নাম বললে যেই সারা পৃথিবীতে স্টারডম নাই হয়ে যাচ্ছে। নাই বলতে আমার কাছে মনে হয় যে হ্যাঁ একটা মানে ইয়ার দিকে। সো এটার পিছনে কি সোশ্যাল মিডিয়ার প্রভাব, সোশ্যাল মিডিয়া আমার কাছে মনে হয় ওটিটি প্ল্যাটফর্মের আছে। ওটিটি প্ল্যাটফর্মের একটা ব্যাপার। তবে কারণ হলে গিয়ে তো লোকজন সিনেমা যখন জওয়ান হলে দেখে যে ফিলটা হয়, এইটা তো ওই যখন আমি নেটফ্লিক্সে বা অ্যামাজন প্রাইমে দেখব পুরোদিনই সেই ফিলটা ওই জায়গাটা হয়।
দিস কাইন্ড অফ সিনেমা ইজ ডিজাইন্ড ইন সার্টেন ওয়ে, ওইটা হলের জন্যই, ওইটা ওইভাবেই, ওই যে জাম্প, একটা মানুষ ব্যান্ডেজ করা, আপনি আগুন লাগিয়ে দিচ্ছেন, ওর শরীর পড়তেছে না, এটা পুড়ে আছে, ইটস পসিবল, মানে মানে লজিকের বাবা মা কিচ্ছু নাই, কেন দেখতে ভালো লাগতেছে, কি করতেছে, ওর চোখে ভ্রু পড়তেছে না, চোখে কিছু হচ্ছে না, আর এই জায়গায় পুরে চলে যাচ্ছে, ওর চেহারা দেখা যাচ্ছে, ওর চেহারা ফার্স্ট রিভিল হচ্ছে, আর বিজিএম দিচ্ছেন মাসি 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 ইয়ো ইয়ো, তো এটা কোনো লজিক তাই, কিন্তু ওইটা ওইখানে দেখলে আপনি তখন মাথায় আসবে না কিছু, তখন মনে হ্যাঁ যাচ্ছে, এটাই হচ্ছে ওই যে আমি যেটা বলি, সিনেমা ইজ অল অ্যাবাউট কনভিকশন, কনভিকশন যখন চলে যাবে হবে না। আপনি যদি মনমোহন দেশাই সিনেমা দেখেন, আমি 70s কথা যদি বলি, আপনি যদি অমর আকবর অ্যান্থনি দেখেন, 3 ধর্মের ছেলে, তাদের মাকে খুঁজে পাওয়া গেছে, মায়ের রক্ত লাগবে, 3 রক্ত দিচ্ছে, 3টা রক্ত সে একটার মধ্যে আসতেছে, ওই রক্ত মায়ের কাছে আছে, এটা মেডিকেল সায়েন্সে যেমন সম্ভব, আপনি বলেন এর চেয়ে হাস্যকর জিনিস পৃথিবীতে হয় না। অমিতাভ বচ্চন সেট থেকে বের হয়ে গেছিলেন, আমি জানি না আপনি জানেন কিনা, উনি ডিরেক্টর বলছে আমি এটা করবো না, কেন, আপনি কি লেখেন এইসব, হয় নাকি, 3 বেডে বসে আছি, মা এই বেড, এটা 3 জনের এখান থেকে নলে করে যাচ্ছে, ওরটাতে যাচ্ছে, এটা হয়, পাবলিক তো জুতা মারবে আমাকে, পাবলিক জীবনে জুতা মারবে না, এই সিনে সবচেয়ে বেশি তালি পড়বে, বলছে আমি এটা করবো, আপনি দেখেন, আমি বললাম আমি কনভিকশন, আপনি দেখেন, আমি ওইভাবে দেখো, মায়ের ইমোশন হচ্ছে বড় ইমোশন উপমহাদেশী সিনেমায় নাই। অমিতাভ বচ্চন যখন এরপরে অনেক মনোবলিন্য পরে শুট করলেন, তিনি লুকায়া সিনেমাটা দেখতে গেলেন হলে, উনি দেখলেন ওই সিনে সবচেয়ে বেশি তালি মারতেছে, এবং এরপর থেকে মনমোহন দেশে বসে, এরপর থেকে জীবনে অমিতাভ বচ্চন আমার উপর আর কথা বলেনি, যে ভাই আপনি যা বলেন তাই, আমি সবসময় বলি ইটস অল অ্যাবাউট কনভিকশন, এটা তো শুধু এই সময়, অনেক আগে থেকে এটা কি করতেছে, এটা হয়, কিন্তু ওই সময় এটা করা, যে মায়ের জন্য 3 ধর্ম, এবং ওই মাটা শুধু মা না, ওই মাটা কিন্তু মাদার ইন্ডিয়া, এবং তার মধ্যে ইসলাম, হিন্দু, খ্রিস্টান সব চলে আসছে, সবাই হচ্ছে কি ওই জায়গার সন্তান, ওই দেশের সন্তান, তো তারা মাকে বাঁচাচ্ছে মানে ওই দেশটাকে বাঁচাচ্ছে, তো কেউ আলাদা না, দেখতে যতই হাস্যকর লাগুক, ওই জায়গায় ওই কানেকশনটাই আসলে কাজ করে। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে যে এই যে ইন্ডিয়ান সিনেমাতে সেক্সুয়ালিটি লাস্ট কয়েক বছরে অনেক বাড়ছে, বাট যারা স্টারদের এইগুলোতে সেক্সুয়ালিটিগুলোতে দেখা যাচ্ছে যে ওই রকম খুব বেশি থাকে না। সো এটা কি স্টারডমের ক্ষেত্রে একটা বড় বিষয়? যেমন ধরেন ইমরান হাশমির কথা যদি বলি, তিনি এসবে কেয়ার করেন না। হ্যাঁ, সো ট্রু, কারণ আপনি যখন স্টার হবেন, স্টারের একটা ব্যাপার আছে, ফ্যামিলি অডিয়েন্সের কাছে আপনাকে লাইকেবল হতে হবে কিছু না কিছু জায়গায়, তো বাচ্চা থেকে বুড়ো, 8 থেকে 80 যেটাকে বলে, তো সেই ক্ষেত্রে আপনার কিছু তো মাথায় রাখতে হয়। যদিও শাহরুখ খান, কিন্তু শাহরুখ খানের মাঝখানে সিনেমা না চলে আরেকটাও কারণ, যা ভ্যারি মাচ সিজেলে তার একটা সরাসরি কিসিং সিন থাকে অনুষ্কা শর্মার সাথে, যেটা সে এর আগে কখনো করেনি, বা জাব তাকে জানে ছিল। তো যা ভ্যারি মাচ সিজেলের আমি যদি সিনেমাটা রিলিজ হয়, আমি সেটার পাবলিক রিয়েকশন দেখছিলাম, কাবি আলবিদা কাহনা কি একটা কাবি আলবিদার না কেনা, হ্যাঁ, তবে ওইখানে ওইভাবে সরাসরি সেভাবে দেখায় নাই, এবং ওই সিনেমাটা সেভাবে অতটা সফল হয় না। শাহরুখ খানের অন্য সিনেমা আছে, ওই যে ওই ধরনের ব্যাপার, পরকীয়া যেহেতু যেভাবে ওখানে দেখানো হয়েছে। তো যা ভ্যারি মাচ সিজেল যেদিন রিলিজ হলো, আমি সেটার পাবলিক রিয়াকশন দেখছিলাম, একজন নারী, তিনি হল থেকে বের হয়ে বললেন যে আমি 93 থেকে শাহরুখ খানের সিনেমা হলে গিয়ে দেখি, আমি আশা করি না যে তিনি এরকম একটা সিন করবেন। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট রিয়াকশন, যে আমি আশা করি না যে এরকম একটা সরাসরি বলছে যে আমার কিসিং সিনের সমস্যা নাই, বা এটা আমার মনে হচ্ছে যে আরোপিত করে করা, তো দ্যাট মাইট কজ আ প্রবলেম। এবং পরে দেখা গেছে যে সিনেমার ভয়ঙ্কর ডিজাস্টার বিজনেস করছে সিনেমাটা। এবং তারপর আমি মনে করি উপমহাদেশের অডিয়েন্স এই ধরনের নায়ককে একটু, মানে বাস্তবে আমরা যাই হোক, ওইখানে আমার একটু শুদ্ধ জিনিস দেখতে হবে ইয়াতে, সেটা দেখে। যদিও আমির খানের ক্ষেত্রে আমার মনে হয় সেটা হয় নাই, কেন জানেন? কারণ তিনি যেই সিনেমার জন্য ফিল্মফেয়ার পান, রাজা হিন্দুস্তানি, যে বছর পাওয়ার কথা ছিল বলে তিনি মনে করেন, তারপরে বছর লম্বা কিসিং সিনস, এবং ইন্ডিয়ার ওয়ান অফ দ্য লংগেস্ট কিসিং সিনস। হ্যাঁ, এটা নিয়ে রিসেন্টলি কপিল শর্মাও তাকে খুব মানে মানে যোগ করছিলেন তার সাথে। তো নট অলওয়েজ, তবে হ্যাঁ তারা একটা আশা করেন, এবং আপনার সিনেমা তখনই অনেক বেশি ব্যবসা সফল হবে যখন আপনি লার্জ নাম্বার অফ অডিয়েন্সের কাছে আপনি কেটার করতে পারবেন। তো সেই ক্ষেত্রে ফ্যামিলি অডিয়েন্স তো একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আর যিনি শুরু থেকেই যে আমার এসবে স্টার আসলে কতটুকু ফ্রি, এইটা যদি বলে, এটা হচ্ছে সবসময় ফ্রি না। এটা মনে হয় যে আজকের আলোচনা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা আমি শেষের দিকে করতেছি। স্টার আসলে কতটা ফ্রি? আমার কাছে মনে হয় না। সে তো 4 দিক থেকে বন্দী, তাহলে এক কথা বলা যায় 4 দিক থেকে বন্দী একজন মানুষ স্টার হয় কিভাবে? বন্দী একজন মানুষ স্টার হয় এইভাবে, কারণ তিনি ধরাছোঁয়ার বাইরে থাকেন, এবং স্টারও তো ধরাছোঁয়ার বাইরে, কিন্তু স্টার কিন্তু আকাশে বন্দী। আপনি যদি বলেন এই আকাশ থেকে আরেক আকাশে কেন যাচ্ছে না, মেঘের মতো ভেসে কেন বেড়াচ্ছে না, মেঘের মতো ভেসে বেড়াবে হয়তো অ্যাক্টররা, কিন্তু স্টার ওই জায়গাটায় থাকবে, এবং তিনি আলো দিবেন। সবচেয়ে বড় কথা, যাকে আলো দিতে হবে
আলোর রসদ তো তাকে যোগাতে হবে, ওই জায়গা থেকে হয়তো তিনি রসদ যোগান, এটাই আমার কাছে মনে হয়। তবে এর মধ্যে কিন্তু অনেক কিছু করে, যেমন আমি যদি সাউথের মামুত্তির কথা বলি, 72 বছর বয়সে এসে তিনি অ্যাকশন সিনেমা করছেন, একই সাথে তিনি এখনো তো সে অনেক ফিট, তার ছেলের অনেক ফিট, তার ছেলের সাথে ফিট, এবং সবচেয়ে বড় কথা গত বছর তিনি সমকামী চরিত্রে তিনি অভিনয় করেছেন। এই রিস্ক না কিন্তু অনেক অনেক বড় ব্যাপার, এবং ওইটা কিন্তু গল্পের প্রয়োজন, এমন না যে নিজেকে খুব সো কল্ড প্রোগ্রেসিভ প্রমাণ করতে হবে বা আমাকে দেখাইতে হবে পুরো বিশ্ব করতেছে আমি করবো না। এবং দ্যাটস ইজ এ ভেরি ডিফারেন্ট স্টোরি, খুবই অন্যভাবে দেখাচ্ছে। কাঁঠাল দা কোর আমি সাজেস্ট করুন আপনাকে, সিনেমাটা আপনি দেখতে পারেন, খুবই ডিফারেন্ট। এবং একই সাথে তিনি কান্নার স্কোয়াড করতেছেন, যেটা আবার নিজে প্রডিউস করতেছেন, একই সাথে আবার অন্যান্য ধরনের সিনেমাও করতেছেন। তো বলিউড অডিয়েন্সেরও একটা ব্যাপার। তো আমার মনে হয় হাই টাইম তারাও, স্টাররাও, যেহেতু এখন অডিয়েন্স অনেক অন্য ধরনের সিনেমা নিচ্ছে, তারা 68 বছরে কমল হাসানকে বিক্রম সিনেমাতে তারা ট্যাঙ্ক চালাতে এরকম দেখতেছে, তারা যদি ওইটা নিতে পারে দেন ওয়াই নট শাহরুখ খান, আমির খান? তেমন না, শাহরুখ খান আমির খান আমার কাছে মনে তাও অনেকগুলো করছে, আমার সময় সালমান খানের করা উচিত, কিন্তু তার একটা অন্য ধরনের কাজের প্যাটার্ন আছে, তার সাথে যে ডিরেক্টরের সিঙ্ক না করবে তিনি আবার কাজ করেন, এবং তিনি নিজে মনে হয় কিছুটা খবরদারি করেন। শাহরুখ খান, আমির খান কিন্তু স্টার হওয়ার সত্ত্বেও আমি মনে করি মেইন স্ট্রিমে যথেষ্ট এক্সপেরিমেন্ট করেছেন। সমস্যা হয় কি, আপনার এক্সপেরিমেন্ট যখন আপনি চলে না, কেউ দেখে না, তখন আপনার চারপাশে আরে কি স্টারডম দেখে না, এই বাপের বয়স হয়ে গেছে, এই যে করা লাগবে না। তো এইটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার, কারণ সিনেমা খুব নির্মম একটা আর্ট। আপনি এত কষ্ট করে, আপনি চিন্তা করেন একটা শট প্রতিবার 5 বার করে দেওয়া হচ্ছে 2.5 বছর, এরপর সিনেমাটা কেউ দেখলোই না। হ্যাঁ, আচ্ছা এটা বাদ দিয়ে আমি যদি ইয়ার কথাই বলি, যে আপনি ফ্যানের কথা বলি, ফ্যান তো আমি মনে করি অনেক বেটার সিনেমা, যদিও সেকেন্ড হাফটা আমি মনে করি যে দুর্বল, কিন্তু ফ্যান তো মানে ফ্লপ হওয়া তো আমি মনে করি ডিজার্ভ করে না, কারণ অনেক মোটামুটি মানে সিনেমা ধরেন শাহরুখ খানের তার ক্যারিজমায়, তার ওই যে কাপা কাপা গলা, এই ভাষায় হিট হয়ে গেছে। কিন্তু ফ্যান আমি মনে করি যে ফ্যানের ওই সময় সে যে রিস্কটা নিয়েছে, সে অস্কার উইনিং মেকআপ ম্যানকে সে নিয়ে আসে, যিনি কিনা ব্র্যাড পিটের মেকআপ করেছিলেন দ্য কিউরিয়াস কেস অফ বেঞ্জামিন বাটনে। তো তাকে নিয়ে আসছেন এখান থেকে নিজের খরচে, তিনি নিজে ওটার জন্য কোনো টাকা নিলেন না, তো 6 ঘন্টা বসে মেকআপ করতেছে, এটা তো এত ইজি কাজ না। বলতেই পারতো যে আমার নামেই সিনেমা চলে, দরকার নাই, উত্তম কুমার যেরকম বলতেন যে আমি আসি, এটা কি এনাফ না, নায়ক সিনেমাতে যেরকম বলতেন। কিন্তু সেই জায়গায় যে এটা করা, ওই জায়গায় করে আবার যখন আপনার একেবারেই না চলবে, তো তখন আমার মনে হয় কোথাও আপনি যদি ওই পার্সপেক্টিভ থেকে ভাবেন, তো তখন কিন্তু আমার মনে হয় যে ওকে ভাই যাই ব্যাক টু দ্য ওই কাপাকাপি। এটাও একটা ব্যাপার, স্টারের জায়গাটাও তো ভাবতে হবে, এমন তো না যে কেউ করতে চায় না। তারা যে করতে যদি নাই চাইতেন, শুরুতে নিশ্চয়ই অ্যান্টি হিরো দিয়ে তো আর প্রবেশ করতেন না। আচ্ছা, স্টারেরও তো বয়স হয়, যেমন আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু অমিতাভ বচ্চন আর স্টার ছিল না, তখন থেকে আমরা এই সঞ্জয় দত্ত, অনিল কাপুর এদের স্টার দেখছি। ট্রু। সো এই যে যারা মিলেনিয়াম জেনারেশন বা জেন জি, হ্যাঁ, এরা শাহরুখ খানকে আসলে কিভাবে চেনে বা কিভাবে তারা দেখে? তারা তো শাহরুখ খানকে মনে হয় এই রাওয়ান টাওয়ান এগুলো দিয়েই দেখে, এগুলো থেকে চিনে। বাট আমি আমার এক ক্লোজ বড় ভাই আছেন, তিনি ডিরেক্টর, ইদানিং যদিও কাজ করছেন, আফজাল হোসেন মুন্না ভাই, তার ছেলে সেভাবে হিন্দি সিনেমা দেখে না। তো শাহরুখ খানের জাস্ট টুকটাক নাম জানে, দেখছে যে এরকম কাজ টাজ করে, ওই রাওয়ান ওই টাইপ থেকেই, এবং ওই সময় তার ভালো লাগছে রাওয়ান, যেহেতু একটা ছোট ছেলে সুপার হিরো, আর ইন্ডিয়া তো সুপার হিরো সিনেমা আর উঠতেছে, ফাইন। তো সেই ছেলে জওয়ান দেখে এখন দিনে 3 বার করে সে ওই জিন্দা বান্দা ওই গানে নাচতেছে। সো তাদের কাছেও যাচ্ছে। ইটস অল অ্যাবাউট হাউ ইউ মেনটেন ইউর সেলফ। 58 বছর যেভাবে মেনটেন করতেছে, বা ওইভাবে যে ওই জায়গাটা পৌঁছাতে পারছেন কিনা, সেটা হচ্ছে ব্যাপার। হ্যাঁ, হয়তো অনেক কিছু তাদের ভালো লাগবে না, বা এখন যদি তারা হুট করে ডার সিনেমা দেখে, তারা বলবে এই কি একটা মেয়েটাকে সারাক্ষণ ডিস্টার্ব করতেছে ফোন করে, তাদের কাছে এথিক্যালি এটা রং লাগবে, এবং রং লাগা অস্বাভাবিক কিছু না। এটাকে জাজ করতে হবে ওই সময় দিয়ে। আপনি যদি ওই সময়কে অনেক সিনেমা দেখেন, আপনার মনে হবে না এটা তো এখন যায় না, হয় না। অমিতাভ বচ্চনের কথাই আমি যদি বলি, সরি, উনি মার্দদের মতো সিনেমা করছেন। মার্দ মানে পুরুষ। ওই সিনেমাতে তার ডায়লগ ছিল, जो मर्द होता है उसे दर्द नहीं होता, যে পুরুষ তার ব্যথা লাগে না। সেই ইন্ডাস্ট্রিতে এখন এসে সিনেমা হয় আয়ুষ্মান খুরানার শুভমঙ্গল সাবধান, ওখানে ডায়লগ ছিল মার্দ ও হতা হ্যায়, মানে পুরুষ সে যে না অন্যকে ব্যথা দেয়, আর অন্যকে কেউ ব্যথা না দিতে নিলে সে বাধা দেয়, সে হচ্ছে পুরুষ। তো ইন্ডাস্ট্রি কিন্তু ইভলভ করছে। আবার সেই অমিতাভ বচ্চনের মুখ থেকে আপনি এখন ডায়লগ শুনতে পারেন পিঙ্ক সিনেমাতে, যিনি বলেন একটা মেয়ে যদি না বলে, মেয়েটা যদি প্রস্টিটিউটও হয়, নো মিনস নো। তার কিন্তু এই চেঞ্জটা আনছেন, কিন্তু এই চেঞ্জটা আমাদের এই জায়গায় আসে নাই। তো ওই চেঞ্জটা তারা আনতে পারছেন, সেই জিনিসটা তাদেরকে আলাদা করে, এবং এই চেঞ্জ যদি তারা সামনে আরও আনতে পারেন, তারা টিকে থাকবেন। আর না হলে তারা স্টার
ওকে, হারিয়ে যাবেন। ক্যারিয়ারের তো বিভিন্ন ফেজ থাকে, তো শাহরুখ খানের ক্যারিয়ারকে কি আমরা এরকম 2, 3 বা 4 এরকম কোনো ফেজ দেখতে পারবো নাকি মোটামুটি ফ্ল্যাট ফেজই বলবো? মানে না, আমরা তো ফেস দেখতেই পারি। আমি যখন আর্লি, মানে আমি যদি লেট 80s থেকে 90s বলি, সেটা হচ্ছে তার টিভি সিরিয়াল থেকে তার সিনেমাতে আসার যুগ। এরপরে তার অ্যান্টি হিরো যুগ 90s থেকে আমি 95 পর্যন্ত যদি বলি, 95 পর্যন্ত সে মোটামুটি পরিচিত, বাট ডিডিএল যে তাকে বিশাল বড়। সো এই সময় তার কি ছিল, মানে এই সময় তার ইউএসপি কি ছিল যখন অ্যান্টি হিরো? যখন অ্যান্টি হিরো ছিল যে ওই ধরনের রোল এর আগে কেউ করে নাই। আর টিভি থেকে এসে একটা ছেলে এত ভালো করে ফেলতেছে, আর সবাই যে রোল ছেড়ে দিচ্ছে এই রোল করে সে, এটা তো ফার্স্টেই খুব লাগে, স্বাভাবিক। এবং সবচেয়ে বড় কথা, সে সিনেমা করতেছিল। এবং আরেকটা ব্যাপার, তিনি যেটা করছিলেন, মানে মেইন স্ট্রিম হিরোদের মধ্যে লাগাতার কমার্শিয়াল করতেছে, মানে বিজ্ঞাপন, এরকম হিরো কিন্তু সে প্রথম ছিল। মানে কমার্শিয়াল করাটাও যে একটা কাজ হতে পারে এবং ওটা যে একটা আর্নিং মানি সোর্স হতে পারে, সেটা কিন্তু তিনি প্রথম এস্টাবলিশ করছেন আর কি। দিল মাঙ্গে মন নাকি যেন একটা অনেক অনেক অ্যাড করছেন, অনেক প্রচুর অ্যাড করছে। এবং তিনি গত 20 বছর ধরে সিনেমা থেকে টাকা নেন না। সিনেমা যদি ইনকাম করে তখন এটা প্রফেশিয়ালি নেন, কিন্তু সিনেমার জন্য আলাদা করে পারিশ্রমিক তিনি নেন না। তার স্টেজ শো থেকে শুরু করে তার ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট, তার এই ধরনের, তার রেড চিলিজ, এখান থেকে তার টাকা আসে। এই যে একটা ডাইভার্সিফাই করা। আর আরেকটা জিনিস শাহরুখ খান আমার ভালো লাগে, তিনি তো খুব ভালো একজন বিজনেসম্যান। তিনি তার আগ্রহের জায়গা ছাড়া অন্যান্য জায়গায় তিনি টাকা ঢালেন না। যেমন টেকনোলজির প্রতি তার খুব আগ্রহ আছে। মানে ইন্ডিয়ার প্রথম আইফোন যখন ইয়াতে আসে, তো রিতেশ দেশমুখ বা প্লে স্টেশন যখন আসে, ওগুলো সে কিনে ফেলে। রিতেশ দেশমুখ একবার তাকে পাঠাইছিলেন আর কি, তো তিনি আরেকটা রিতেশ দেশমুখকে পাঠাই দিচ্ছে। এবং তিনি ওগুলো ইউজ খুব ভালো জানে, যেগুলো বাকিরা ওইভাবে হয়তো এতটা দেখে না। ঠিক আছে, তো উনি আবার এগুলোতে খুব আগ্রহী, যে কারণে তিনি যখন রেড চিলিজ হয়েছে, যখন একটা ভিএফএক্স নিয়ে আপনি ওটাতে তিনি আগ্রহী, তাই টাকা ঢালছেন। ক্রিকেট তার কলেজ লাইফ থেকে প্যাশন, এই জন্য যখন কেকেআর বানানো হচ্ছে বা যখন আইপিএল আসতেছে, তিনি ওখানে টাকা ঢালছে, কারণ ওই জিনিসটা তিনি বোঝেন। অদ্ভুত ব্যাপার, তিনি কখনো শেয়ার বাজার এসব জায়গায় তিনি টাকা ঢালেন না। তার এত, তিনি যে ওয়ার্ল্ড সেকেন্ড রিচেস্ট সেক্টর, এখানে তিনি টাকা ঢালেন না, কারণ তিনি জানেন। এবং তাকে একবার জিজ্ঞেস করেছে যে কেন, বলছে যে আমার যেখানে প্যাশন আমি সেখানে টাকা ঢালবো, সেখানে আমি হারলেও আমি মনে করি যে আচ্ছা আমার প্যাশনটা আছে, হারতেই পারে। অনেক কেকেআর তো কম ম্যাচ হারে নাই, কিন্তু এখনো সবচেয়ে লাভবান কেকেআর। কেন? কারণ ওকে দেখতে লোক আসে, ওকে দেখছি যে টিকিট আসে, বা যদি ভালো করে তখন তো আরো বিক্রি বা ইয়াটা বেড়ে যায়, তখন সে এন্ডোর্সমেন্ট আরো করে। এই বয়সে সে যেভাবে পরিশ্রম করে, সেটা একটা ব্যাপার। তো এই জিনিসটা আমার কাছে মনে হয় তাকে সবার চেয়ে আলাদা করে, এবং এটা তার ক্যারিয়ারের বিভিন্ন ফেজে আপনি দেখতে পারবেন। তিনি আগেই বুঝতে পারছিলেন আর্লি 2000-এর যে ভবিষ্যতে আমার শুধু নায়ক হয়ে থাকলে হবে না, আই হ্যাভ টু প্রডিউস। নায়ক হয়ে আমি আর কয় টাকা ইনকাম করবো, বা শুধু আমি নায়কই থাকবো, আর সারা জীবন তো নায়ক থাকতে পারবো না। যেটা আপনি বলছেন, স্টার তো থাকতে পারবো না, অন্য কিছু করতে হবে। সো হি চুজ টু বিকাম আ প্রডিউসার। এবং অন্য অনেকেই করছে, ববি দেওলের অনেক সিনেমা সে প্রডিউস করছে। ববি দেওল যখন সেকেন্ড টাইম আসলো, বা অনেক নতুন আরো অনেকে করছে। নেটফ্লিক্স যখন প্রথম আসলো, বার্ড অফ ব্লাড নামে একটা সিরিজ, নেটফ্লিক্স তার রেড চিলিজ এরিয়া থেকে গেছে। তো এই যে ব্যাপার স্যাপার এগুলো তিনি করছেন, করে 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 ভিএফএক্সটাকে এখন এমন জায়গায় নিয়ে গেছেন। ইন্ডিয়াতে বেস্ট ভিএফএক্স করতে হলে আপনার রেড চিলিজ ছাড়া আর কেউ নাই, স্পেশালি যদি আপনি বলিউডে করতে চান। তো এই যে ডাইভার্সিফাই করা এবং এই যে দূরদৃষ্টি থাকা, ওর মধ্যে দূরদৃষ্টি ব্যাপারটা আছে, যে শুধু আমি ইনকাম করলাম, খেয়ে ফেললাম, আমি এক বিশাল বাড়ি বানাইছি মান্দাত নামে, অনেক টাকা পয়সা, মানুষ তো আমার দেখতে আসে প্রতি বছর 2 নভেম্বর, আই এম হ্যাপি, নো। এবং এই যে বাইরে ট্যুর করা, প্রতিটা ট্যুরে অডিশনের সাথে কানেক্ট করা, এবং এই যে বাইরে গেলে সেই জায়গার সিনে সাংবাদিকদের সাথে, যারা ধরেন ওই বিদেশি, তাদের সাথে ইংরেজিতে ইন্টারভিউ দেওয়া, সে তো দুর্দান্ত, তার সেন্স অফ হিউমার খুব ভালো বলতে পারেন। ওইসব ইন্টারভিউ পড়লে তার নতুন ফ্যান হওয়া ইজিলি। এই জায়গাটা সে এইভাবে ক্রিয়েট করছে, যেটা আমি পছন্দ করি। আপনি যেটা বললেন, শাহরুখ খানের এই প্রেজেন্স অফ মাইন্ড তো মারাত্মক, একদম তাৎক্ষণিক যেভাবে কথা বলে, আমি মাঝে মধ্যে ভাবি যে কিভাবে সম্ভব। এটা আমার কাছে মনে হয় যে ওই যে তার পড়াশোনার জায়গাটা, কারণ সে তো সবসময় বলে যে পড়াশোনার গুরুত্ব অত্যধিক। এবং তার ঘরে সে তার ছেলেমেয়ের জন্য রুল করছিল, আমার ঘরে মাস্টার পাস না করলে আমি কিন্তু ঢুকতে দেবো না, তোমার মাস্টার্স করতে হবে পাস, এরপর তুমি যা ইচ্ছা করো, তুমি সিনেমা বানাও না কি করো তোমার ব্যাপার। এবং সে নিজেও কিন্তু যথেষ্ট শিক্ষিত, মাস্টার্সের ফাইনাল সার্টিফিকেটটা সে পায় নাই, তাকে 20-30 বছর পরে তার ভার্সিটি পরে তাকে সম্মান সুযোগ তাকে দেয়। এবং তার কিন্তু সম্মানসূচক ডক্টরেট ডিগ্রিও আছে 5টা প্রায়, আমি যতদূর জানি। তারপর কিন্তু তিনি ডক্টর শাহরুখ খান কিন্তু কোথাও বলেন না, যদিও তাকে দেওয়া হয়েছে সম্মানসূচক। এবং প্রতিবার তার যে বিনয়, এবং আপনি ওই স্পিচগুলো দেখেন, স্পিচগুলো তার নিজের লেখা, এবং ওইটা পড়লে মানে ও যখন বলে বোঝা যায় যে ওইটা ও ছাড়া আর কেউ লিখতে পারবে না, ওটা অন্য কাউকে দিয়ে সম্ভব না। সে যেভাবে সেন্স অফ হিউমার যেটা বলে, তাকে একবার জিজ্ঞেস করেছিল যে আচ্ছা আপনার কি মনে হয় যে প্রকৃত শিক্ষিত ব্যক্তিকে? তো বলছে যে আমার বাবা আমাকে বলছিল এটা, আমার বাবা আমাকে ছোটবেলায় শিক্ষা দিয়েছিল, একটা পত্রিকায় অনেকগুলো তো সেকশন থাকে, প্রথমে কি প্রথম পাতা, তারপর কি রাজনীতি, আন্তর্জাতিক, সম্পাদকীয়, বিনোদন, খেলা, শেষ পাতা, কৃষি। কেউ যদি প্রতিটা পাতা পড়ে বুঝতে পারে
কেউ যদি অর্থনীতির পাতা পড়ে বুঝতে পারে যে অর্থনীতির জনক হচ্ছেন অ্যাডাম স্মিথ, কেউ যদি খেলার পাতা পড়ে বুঝতে পারে যে সচিন টেন্ডুলকারের এই রেকর্ড ভাঙা সম্ভব না, কেউ যদি রাজনীতির পাতা পড়ে বুঝতে পারে যে কাশ্মীরের এই জিনিসটা নিয়ে আসলে কোথায় গন্ডগোলটা চলতেছে, সমস্যাটা কোথায়, এত বছর কেন ইস্যু সলভ হচ্ছে না, কেউ যদি প্রথম পাতা পড়ে বুঝতে পারে যে কালকে নির্বাচনে কি হতে যাচ্ছে, প্রতিটা পাতা সম্পর্কে যার ভালো জ্ঞান থাকবে প্রকৃতপক্ষে সে হচ্ছে শিক্ষিত ব্যক্তি। আচ্ছা, তো এই যে বোঝানো, আবার একই সাথে তার বাবা তাকে যেভাবে বুঝাইছেন যে তুমি যখন দাবা খেলবা, দাবা খেলা তোমার জন্য ইম্পর্টেন্ট। কেন? কারণ দাবা খেলা তোমাকে শিখাবে যে জীবন অনেক সময় আগানোর জন্য পিছাইতে হয়। আপনার ঘোড়ার চাল অনেক সময় পেছনে, আড়াই চাল পেছনে আসে, কিন্তু নৌকা এই পেছনে আসে। গল্পগুলো কি আসলেই ঘটছে নাকি এগুলো আসলে মানুষ সফল হওয়ার পর বানায় বলে? সেটা তো আমার কাছে মনে হয় বানিয়ে বলতেও পারে, কিন্তু প্রতিবার তো এক জিনিস বানায় বলতে কতক্ষণ এই লাগবে আমি জানি না। তবে তার বাবা যেভাবে তার বাবা ইন্ডিয়ার ইয়াংগেস্ট ফ্রিডম ফাইটার ছিলেন, এবং তার বাবার যে শিক্ষার যে জায়গাটা, সেই জায়গাটা দেখলে মনে হয় যে তার বাবার পক্ষে এটা বলা সম্ভব। এবং তার বাবা অনেক কিছু করছেন, কিন্তু লুজারও ছিলেন, বেশিরভাগই তিনি সফল হন নাই। হ্যাঁ, এখন এসে অবশ্যই আপনি বলতেও পারেন ইয়েতে, বাট এই ধরনের গল্প আমি জানি না, এই ধরনের গল্প বানাতে হলেও তো সেই লেভেলে ক্রিয়েটিভিটি লাগে। তো দিন শেষে তো এটাই প্রমাণিত হচ্ছে যে শাহরুখ খান আর যাই হোক ক্রিয়েটিভ মানুষ তো বটেই, তাই না? আচ্ছা, এই সাউথের ফিল্মগুলা মানে এই লাস্ট কয়েক বছর অনেক আগে গেছে, এইটার পেছনে কি শাহরুখ খান বা সালমান খানদের বয়স বেড়ে যাওয়ার কোনো দায় আছে না? ঠিক কি কারণে শাহরুখ মানে বলিউডের চাইতে এই সাউথ এত আগে না, বয়স বেড়ে যাওয়ার কারণ আমি দেখি না, কারণ 58 বছর বয়সে যাওয়ান তো করতেছি সে। দ্য থিং ইজ বলিউড আমার কাছে মনে হয় যে তার নিজস্ব রুটটা হারিয়ে ফেলতেছে। এই সিনেমাগুলো অনেক বেশি রুটেড। আপনি কখনো কল্পনা করতে পারেন যে শাহরুখ খান বা সালমান খান একটা লুঙ্গি পরে মারামারি করতেছে, বা খালি গায়ে নিজের বগল দেখিয়ে এইভাবে এন্ট্রি নিচ্ছে, যেটা বিক্রম সিনেমাতে সেতুপতি, সে এইভাবে এন্ট্রি করতেছে সে, মানে এবং থলে ভুরি, আনবিলিভেবল। এটা আমাদের জসিমও দেখাইতে পারে নাই, শার্ট তো ওইভাবে খুলে নাই কখনো এভাবে। তো এইভাবে দেখানো, এটা কি যে তখন বেশি মনে হয় হ্যাঁ আমিও তো এরকম, ও এরকম হয়ে যদি হিরো হতে পারে তো আমার তো সমস্যা নেই। কিন্তু এই স্টাইল তো তামিল সিনেমাতে আগেও ছিল, তখন তো তামিল তেলুগু এত জনপ্রিয় ছিল না, এক্সপোজার ছিল না। যখন 14-15 সাল থেকে হিন্দি ডাবে গোল্ডমাইন নামে একটা ইউটিউব চ্যানেল আছে, এটার সমস্ত সার্থকতা বা সমস্ত আপনি ক্রেডিট যদি দিতে চান ওই চ্যানেলটাকে দিতে হবে। গোল্ডমাইন সিনেমাতে সমস্ত সাউথের সিনেমা হিন্দি ডাবে আসা শুরু করলো 14-15 থেকে। আস্তে আস্তে আপনাকে আগে ফ্যামিলিয়ার হতে হবে। সেতুপতিকে কিন্তু আমিও চিন্তা না 2-3 বছর আগে। হ্যাঁ, দেখতে দেখতে আমি কে এই লোকটা দেখি, আচ্ছা দেখি তো একদিন, ভালোই তো, আল্লু অর্জুন। আমি আরে কি আল্লু, আর একটা মানুষের না আলু নাকি আর কি কিভাবে নাম হয়, সে আল্লু। আর যখন পুষ্পা, এখন এর মতো হাইপে কোনো সিনেমা, আমি তামিল তেলুগু দেখা শুরু করছি ওই যখন বুয়েটের হলে থাকতাম 2006 সালে। একদমই হ্যাঁ, ওটাই একটা ব্যাপার, এক কোপ দিয়ে পুরো গাছ। হ্যাঁ সেটাই। এবং তখন আপনার রাজামৌলি সিনেমা যে আসলো, হ্যাঁ মাগাধীরা তো একটা বিশাল একটা জায়গা, ওই জায়গা থেকে মাক্ষী আসলো। আগে তো ওই একটা ব্যারিয়ার ছিল, ওটিটি আর ইউটিউব এসে ওই ব্যারিয়ারটা যখন শেষ করে ফেলে তখন আপনি বুঝতে পারতেছেন নো, দ্য ওয়ার্ল্ড ইজ নট অনলি অ্যাবাউট বলিউড আর হলিউড। এমন কিছু সিনেমা আছে যেটা অকল্পনীয়, এবং আজকে আমরা যা দেখতেছি তা হয়তো তামিল অনেক আগে করে ফেলছে, বাট ওদের আর ভাষাও একটা আমার মনে হয় তামিল ল্যাঙ্গুয়েজটা শুরুতে একটু এই যে ইল্লাই মাল্লাই যেটা বলতেছে এটা কানে কিন্তু একটু হলেও লাগে। তো বলিউডের আমাদের ওই জায়গাটা অতটা লাগে না, ভাষার কিছুটা সাদৃশ্য থাকার কারণে, বা ছোটবেলা থেকে ওটা থেকে উঠতেছি, যে কারণে আবার আপনি যখন কমল হাসানের সিনেমা দেখবেন আপনার কিন্তু অতটা লাগবে না। কেন? কারণ কমল হাসান আমার কাছে ফ্যামিলিয়ার ফেস। আপনি চাচি 420 থেকে তাকে দেখতেছেন, হ্যাঁ, আপনি সাগার সিনেমা থেকে তাকে দেখতেছেন, তো তখন সে তো হিন্দিতে কিছু কাজ করছে, বা রজনীকান্ত কিছুটা কাজ করছে, তো ওকে আপনি চিনেন। কিন্তু এছাড়াও কিন্তু অনেক বেটার অনেকে ছিল যাদের কাজ আমরা সেভাবে দেখি। চিরঞ্জীব। আবার ডিরেক্টর লেভেলে যদি বলি মণিরত্নম, সাউথের ডিরেক্টর, তিনি কিন্তু শাহরুখ খানকে নিয়ে দিলসে বানাইছেন। হ্যাঁ, আবার আপনি ওখানে দেখবেন শাহরুখ খান নিজে যে ধরনের ক্যারেক্টার প্লে করেন তার থেকে একটু বের হওয়ার চেষ্টা করছেন। নর্মালি তিনি মেয়েদের সাথে খুব সুন্দর তার ব্যবহার, রান্নাঘরে সবজি কাটতেছেন, নিয়ে করতেছেন। ওইখানে কিছু সিন আছে তিনি মনীষা কৈরালাকে জোর করে কিস করতে চান এবং করেনও, সিনেমাটা ওয়ার্ক করে নাই। কিন্তু শাহরুখ খানের বেশিরভাগ সিনেমা হচ্ছে দিলসে কিন্তু খুবই অন্যরকম সিনেমা। কেন্দ্রীয় সরকারের সাথে পাহাড়ের সরকারের যে সম্পর্ক, এবং জোর করে তাদেরকে যে ইন্ডিয়ান বানানো যে ব্যাপারটা, হ্যাঁ, এই জাতীয়তাবাদী অনেক অনেক টপিক আছে ওইখানে, তো ওইটা নিয়ে কাজ সিনেমা চলে নাই, অথচ এখন বলা হয় ক্লাসিক। তো ওইটাও একটা ব্যাপার। তো দিলসেতে কি সাইয়া সাইয়া গানটা ছিল? একদমই সাইয়া সাইয়া গানটা তো অনেক হিট করছিল, সিনেমা কেন চলে নাই? সিনেমা চলে নাই আমার কাছে মনে হয় যে ওইটা একটা কারণ। লাস্টে গিয়ে যে ইস্যুটা ডিল করে সেটা একটা ব্যাপার। আর
নায়ক নায়িকা দুজনে মরে যাওয়ার একটা ব্যাপার, যেভাবে মরে গেছে আর কি, আচ্ছা বেশিরভাগ হয়তো আশা করে তখনও মানুষজন অত স্যাড এন্ডিং ওইভাবে দেখে। আপনি যে একদম প্রেমের সিনেমা বানাতেন তাহলে হতো। আপনি ওখানে আবার পাহাড়ের পলিটিক্স, এই পলিটিক্স, আবার নায়িকা আবার ভিলেন, নিজের শরীরে সে বোমা পেঁচায় রাখে, তো ওই সময় করে না। ইভেন শাহরুখ খান বলছিল যে ছায়া ছায়া গানটা সিনেমার শেষে দেন, তাহলে একটা মানুষ একটা আনন্দ নিয়ে বের হবে। অদ্ভুত ব্যাপার হচ্ছে কিছু জায়গায় সেটা ওয়ার্ক করছিল, কিন্তু মনিরত্নম এটা জানাবার খুব রেগে যান, যেটা কে বলছে? তো শাহরুখ খান বলছে না খবরদার, আমার সিনেমা যেরকম হয়েছে যেরকম চলবে, তোমরা কেউ বলতে বলছে। তো শাহরুখ খান আর তখন কিছু বলে নাই, তো এবং সিনেমাটা পরে আর চলে নাই। শাহরুখ খান ওই অডিয়েন্স মাইন্ডটা বুঝতে পারতেন, ওই পালসটা ধরতে পারছিলেন। আর চলা বা না চলা তো এক জিনিস, দীপু নম্বর 2 কিন্তু চলে নাই ওই সময়, কিন্তু এফডিসি কোন এক সিনেমা কিন্তু রমরমিয়ে চলছে। আমি আপনি এত বছর পর কিন্তু দীপু নম্বর 2 কে মনে রাখছি, ওটা কিন্তু মনে রাখি নাই। আমি মনে করি আগামী 100 বছর পরে শাহরুখ খানের কোনো পারফরমেন্স নিয়ে যদি কথা বলা হয়, দিলসে তার মধ্যে অবশ্যই থাকবে, স্বদেশ তো থাকবেই, কিন্তু স্বদেশ তো চলে নাই কিন্তু থাকবে। তো তাহলে এই যে মার্কেট যেটা চায় সেইটা যে কিছুদিন পরে অবসোলেট হয়ে যায়, এইখানে আসলে দোষটা কার? মানে ম্যাসের দোষ নাকি এটা আসলে হচ্ছে ক্যাপিটালিজমের দোষ? মানে সমস্যাটা কোথায়? যেটা কোয়ালিটি সেটা দেখা যাচ্ছে মূল্যায়িত হয় না, দুই জায়গায় অনেক আমার কাছে মনে হয়। যেটা মূল্যায়িত হয় সেটা দেখা যায় কিছুদিন পরে আরেকটা ব্যাপার আমার মনে হয়, মানে দ্য ওয়ে ইউ প্রেজেন্টিং ইট, মানে অন্য ধরনের সিনেমা তো ধরেন আমির খানও করতেছে, কিন্তু ওখানে একটা এন্টারটেইনমেন্টের একটা ভ্যালু রাখতেই হয়। এখন এটা না, এখন আমি আপনি যত বড় কথাই বলি, আপনার হলিউডে আমি যদি প্রিয় একটা সিনেমার কথা বলি, আপনি নিশ্চয়ই শর্টস নির্দেশনের কথা বলবেন। আপনি নিশ্চয়ই দেখছেন সিনেমাটা? দেখছি। শর্টস নির্দেশন ল্যাপটপে বিশ্বাস করে দেখতে খুবই ভালো লাগে। আমি জানি না কজন হলে বসে 2 ঘন্টা 22 মিনিট এভাবে সিনেমাটা। আমার তো মোস্ট ফেভারিট বিউটিফুল মাইন্ড, এটা তুমি আরো দেখবে না? আমারও মনে হয় হল না একটা অন্য জিনিস ব্যাপার। আমি জানি না কেন এখনো ওই জায়গাটা হলে, এবং এটা কিন্তু হলিউডেও ধরেন, হলিউডে কিন্তু শর্টস নির্দেশন হলিউডে কিন্তু চলে নাই। আমরা যে ওটা ল্যাপটপে দেখার সিনেমা, আমরা যদি, আমি সেটাও বলবো না, আমি কিন্তু দেখতে রাজি, কিন্তু লার্জার সেট অফ অডিয়েন্স। সবচেয়ে বড় ব্যাপার, যারা হলে আসতেছেন তারা সারাদিন কিন্তু পরিশ্রম করে আসতেছে, এমন নয় তারা খুব ফ্রি টাইম। হ্যাঁ, তিনি এসে যদি তিনি এরকম না দেখেন, একটু যদি কিছু সো কল্ড এন্টারটেনমেন্ট ভ্যালু না থাকে, তখনই না মানুষ কেন জানে একটু মাথা চুলকা, একটু আশেপাশে একটু উসখুস, আমি একটু পপকর্ন কিনতে যাবো কি যাবো না, এটা একটা ব্যাপার। কিন্তু আলটিমেটলি এঙ্গেজিং একটা ব্যাপার, যদি এঙ্গেজ করে রাখতে পারেন একটা ইয়েতে, তখন আমার কাছে মনে একটা ব্যাপার হয়। যে কারণে 3 ইয়ার্স যত কিছুই হোক এটা কিন্তু ভালো লাগে। কেন? কারণ 2 মিনিট পর একটা হাসি কান্না, লাভ এলসিডি, লাভ ক্রাই অ্যান্ড ড্রামা, এটা একটা ব্যাপার। তো তখন পর্যন্ত সেই জায়গাটা আসে নাই দেখে স্বদেশ নিঃসন্দেহে ভালো সিনেমা, কিন্তু একটা ড্রামা আপনি বলে যাচ্ছেন। আবার তখন শাহরুখ খানের ইমেজ পুরো একরকম, হুট করে এই লোকটা এসে এরকম একটা করবে, ইমেজ বাড়ানোর একটা ব্যাপার আছে। হ্যাঁ, যেমন আমির খান কিন্তু যখন অনেক বছর সিনেমা করতেছে না, হুট করে তিনি কি করেন, লাগান। আচ্ছা, লাগান দেখে মনে হচ্ছিল যে এটা একটা ক্রিকেট খেলা সিনেমা। আজ গিয়ে দেখি যে এ তো খাজনা, ইংরেজ, এ তো অনেক কিছু, এবং ক্রিকেটটাকে এমন এনজয়েবল উপায়ে দেখাইছে যে একজন ক্রিকেট খেলতে পারে না, সে একজন, তার হাত, সে জন্মগতভাবে সে হয়তো শারীরিকভাবে প্রতিবন্ধী, তাকে সে নিছে, তার গুগলিটা হয়ে যাচ্ছে। আবার তাদের মধ্যে একজন ছিল যে হচ্ছে মির্জাফর, তাদের মানে ইংরেজদের হয়ে খেলতেছে, কিন্তু তাদের মধ্যে সে আবার যখন নিজের ভুল বুঝতে পারে এবং সে যখন একটা ক্যাচ ধরে, এটা খুব এন্টারটেনমেন্ট এটা করে। তো কিছু না একটা ফ্যাক্ট রাখতে হয়, ও তো ওইটা স্ক্রিপ্টে না থাকলে তখন না ওটা ওয়ার্ক করে না, যেটা শাহরুখ খানের আপনার স্বদেশ সিনেমার ক্ষেত্রে বা দিলসে সিনেমার ক্ষেত্রে হয়েছে আর কি। গান তো ধরেন 5 মিনিটের, ছায়া দিয়া কতক্ষণ টানবেন, কিন্তু শাহরুখ খানের আরেকটা সিনেমা চাক দে ইন্ডিয়া, এটা কিন্তু আবার সুপারহিট। কেন? কারণ সেখানে একটা এন্টারটেনমেন্ট ভ্যালু আছে, সেখানে একটা ওমেন এম্পাওয়ারমেন্টের কথা আছে, একটা বিভিন্ন নারীদের কথাবার্তা আছে, একটা মানুষের কথা আছে যার শুধুমাত্র তার নামের কারণে বলা হচ্ছে সে হয়তো অন্য দেশের সাথে তার আতাত আছে, তার ধর্মের কারণে তাকে কোচ হিসেবে তাকে বের করে দেয়। তিনি এরপরে 7 বছর পর তিনি আবার ব্যাক করে তিনি আবার ম্যাচ জিতান। তো ইট ডিপেন্ডস আসলে কোনটা ওয়ার্ক করবে না ওয়ার্ক করবে, এটা যদি মানুষ জেনে যেত, পৃথিবীতে কিন্তু কোনো সিনেমা ফ্লপ হতো না। হ্যাঁ, সো বাংলাদেশে যদি ওই ভিসিআর ওই কালচার যদি না থাকতো, তাহলে কি আমরা আসলে শাহরুখ খান বা অমিতাভ বচ্চন এদের ওইভাবে চিনতাম, নাকি তারা আসলে আমাদের চিনতে আর একটু দেরি হতো? আমার মনে হয় ভিসিডি অবশ্যই তো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে নিঃসন্দেহে, এবং মানে ওইভাবেই দেখা আর কি। আর আরেকটা ব্যাপার হচ্ছে ডিশ চ্যানেলের মাধ্যমে আসে, এটা একটা ব্যাপার। তবে আরেকটা বিষয় হচ্ছে কলকাতা বাংলার যে সিনেমা, কলকাতা বাংলাতে প্রসেনজিতের যে প্রসেনজিতের সাথে শাহরুখ খানের, এটা আপনি কিভাবে দেখেন? দুইজনে তো ভারতীয় অ্যাক্টর। সো বাংলাদেশে দেখা যাচ্ছে যে আমরা যখন ছোট ছিলাম তখন এই প্রসেনজিতের সিনেমাও বাংলাদেশ ওই চারকোনা যে ভিসিআর সিনেমা দেখতাম।
সো এদের মধ্যে কম্পেয়ারটা কিভাবে করবে? এদের মধ্যে আমি কম্পেয়ার করতে চাচ্ছি না, কারণ কলকাতার জায়গাটা তো ধরেন একটু ছোট জায়গায় কম্পারেটিভলি যদি বলি ইন্ডিয়ার ওই মার্কেটটা, এবং ওরা আবার না ওটা তো আমাদের জন্য তো বড় ছোট কোনো হ্যাঁ হ্যাঁ এটা তার মানে আমি ওদের দৃষ্টিকোণ থেকে বলতেছি। তবে আর আমি বাংলাদেশি দর্শকের প্রেক্ষাপটে আচ্ছা বাংলাদেশি দর্শকের প্রেক্ষাপটে যদি বলি, আপনি যদি 90s ওই সময়টা বলেন, তখন কিন্তু আপনার উত্তম কুমার কিন্তু নেই। হ্যাঁ, নায়ক হিসেবে যদি ফ্রন্ট লাইনে বলি তাহলে তাপস পাল কাজ করতেছে, চিরঞ্জিত কাজ করতেছে, প্রসেনজিৎ কাজ করতেছে। বাট প্রসেনজিৎ একটা আলাদা একটা অরা আছে বা একটা স্টারডামের যে ব্যাপারটা আছে, এবং গুড লুকিং ফেস একটা ব্যাপার যেটা প্রসেনজিতের ক্ষেত্রে ছিল। প্রসেনজিতের বাবাও কিন্তু খুব সুন্দর, এবং তিনিও কিন্তু বিশ্বজিৎ, এবং তিনিও বলিউডে কাজ করেছেন। প্রসেনজিতের যেটা ব্যাপার আমার কাছে মনে হয় ওই সময় সিনেমা আমরা সবসময় যেটা বলতেছিলাম যে এটা কিন্তু কোলাবোরেটিভ আউট। শাহরুখ খান কিন্তু একা বাজিগর করে নাই, তার কাছে আব্বাস মাস্তার নামে একটা লোক আসছিলেন, দুইজন লোক জুটি, যে কারণে কিন্তু বাজিগরটা হয়েছে। প্রসেনজিতের কাছে কিন্তু সেরকম ভাবে আসে না। ওই সময় যারা কাজ করছে অঞ্জন চৌধুরী বা স্বপন সাহা যিনি কাজ করছেন, প্রভাত রায়, তো হ্যাঁ, তো ওদের জন্য কিন্তু ওই ধরনের সিনেমা চলতেছে, তাকে ওটা করতে হয়েছে, উপায় নাই। এর মধ্যেও কিন্তু ঋতুপর্ণ ঘোষের সাথে তিনি সিনেমা করেছেন, এর মধ্যেও কিন্তু তিনি বুদ্ধদেব দাশগুপ্তর সাথেও তিনি সিনেমা করেছেন। তো সমস্যা হচ্ছে যে ওই যে জায়গাটা, ওইখানে কম্পিটিশন সে অনুযায়ী, যে আজকে আমির খান যদি একটা সারফরস করে, তাহলে শাহরুখ খানের মনে হবে না আমিও তাহলে একটা গাজাগামানি করি, হ্যাঁ, বা আমিও তাহলে একটা দিলসে করি। আবার ও দিলসে করছে, তাহলে আমি একটা দিল চাহতা হ্যায় করবো, বা আমি একটা লাগান করবো। তো সালমান খান বলবে তাহলে আমি একটা তেরে নাম কেন না করি, তা আমিও একটা করি। ওই জায়গায় একটা ব্যাপার। তো মানে আপনার কম্পিটিশন, সুস্থ হেলদি কম্পিটিশনও কিন্তু একটা দরকার। আর ওই ধরনের ডিরেক্টরও দরকার, রাইটার দরকার খুব, হ্যাঁ। আর ওই ধরনের সিনেমাতে ব্যাকিং আপ করার জন্য প্রডিউসারও দরকার। এখানে আপনার রিয়াজ চোপড়া আছে, আপনার ধর্মা প্রোডাকশন হাউস আছে, আপনার এক্সেল আছে, আপনার ইউটিউব মোশন পিকচার আছে, অনেকগুলো আছে। কিন্তু ওইখানে ধরেন ঘুরে ফিরে SBF বা সুরিন্দর ফিল্মস বা ওই সময় অনেকে চলেও যাচ্ছিল, তারা করতে চাচ্ছিল না, কারণ কলকাতা সিনেমা হিসেবে ভালো চলছিল না। এবং SBF তো ডিসিশন নিয়েই ফেলেছিল যে তারা আর কলকাতায় ইনভেস্ট করবে না। প্রসেনজিৎ বলেন যে শেষবারের মতো একটা করো, শ্বশুরবাড়ি জিন্দাবাদ। বাংলাদেশে একটা আমাদের সিনেমা কিন্তু তারা রিমেক করে, আমাদের দিলীপ বিশ্বাস বানিয়েছিলেন, যার ছেলে হচ্ছে আমাদের দেবাশিস বিশ্বাস। ওইটা কি আগে হয়েছে বাংলাদেশে আগে হয়েছে, ওইটা রিমেক করে, রিমেকটা ওইখানে সুপার ডুপার চললো। এবং এরপরে SBF বললো ওকে নাও উই আর গোনা স্টে হিয়ার, এবং এখন থেকে তাহলে আমরা কি করি। এরপর তারা সাথী তামিল যেটা ওটা রিমেক করলো, এটা তো সুপার জিৎ আর হ্যাঁ। এবং ওখানে কিন্তু প্রসেনজিতের অভিনয় করার কথা ছিল। প্রসেনজিৎ নিজে স্ক্রিপ্ট পড়ে বলছে আই থিঙ্ক এখানে একটা মানে ফ্রেশ ছেলে ডিজার্ভ করে, এবং জিতের মার্কেটই হয়ে গেল। তো সেই জায়গাটায় আমি প্রসেনজিতের সাথে শাহরুখ খানের তুলনাটা দিতে চাই না। আর আরেকটা ব্যাপার আমি সবসময় বলি, শাহরুখ খানের ওই যে NRI অডিয়েন্সকে যে গ্যাপ করাটা, এই যে ইংরেজিতে আপনি ইন্টারভিউ দিচ্ছেন বারবার, এই যে বাইরে ট্যুরে যাচ্ছেন, এই যে বাইরে গিয়ে ইন্টারভিউ দিচ্ছেন, প্রেজেন্স অফ মাইন্ড, এই যে সেন্স অফ হিউমার, এইটা তো প্রসেনজিতের সেই জায়গায় অতটা ইয়া না। ঠিক আছে ভাই, অনেকক্ষণ ধরে কথা বলতেছি। লাস্ট যেটা করতেছে মানে এই শাহরুখ খানের লেগাসি আসলে কিভাবে দেখেন? মানে শাহরুখ খানের কি আসলে কোনো লেগাসি থাকবে নাকি? শাহরুখ খানকে জিজ্ঞেস করা হয়েছিল হাউ ডু ইউ ওয়ান্ট ইউর সেলফ টু বি রিমেম্বার্ড, সে বলছে আই ওয়ান্ট মাই সেলফ টু বি রিমেম্বার্ড অ্যাজ আ ম্যান হু ট্রাইড ভেরি হার্ড। তো মনে করি সে যদি এটাই মনে করে, তাহলে এটাই একটা মানুষ, তার শরীরে 12টা সার্জারি হয়েছে, এরপর সে 16 ঘন্টা শুটিং করে, হ্যাঁ, তাকে এত সার্জারি কেন হয়েছে? সে বারবার ব্যথা পায়, প্রচুরবার ব্যথা হয়েছে, প্রচুরবার ব্যথা পাওয়ার জন্য তিনি মুন্না হয় MBA সিনেমাটা করতে পারেন নাই। শক্তি নামে সিনেমাটা আমি আপনাকে সাজেস্ট করবো, এখানে মাত্র তার 30 মিনিটের মতো রোল, খুবই ডাইনামিক একটা রোল। তো ওইখানে একটা উল্টা পড়ে যেতে নিয়ে তিনি কাঁধে খুব ব্যথা পান। তো ওইটার অপারেশন করতে, অস্ত্রোপচার করতে গিয়ে তার প্রায় 6 মাসের মতো চলে যায়। এই ধরনের অনেকবার করছে। কয়লা নামে একটা সিনেমা ছিল তার, হ্যাঁ মাধুরীর সাথে, হ্যাঁ মাধুরীর সাথে হলে আপনার মনে থাকবে, আমি জানি, খুব ভালো ছিল, মানে বোবা ছিল, একদম বোবা ছিল। তো ওইখানে লাস্টে যে সিনটা, তাকে তিনি যখন ভিলেনকে তাড়া করছেন এবং তার গায়ে যখন আগুন লেগে গেছে, প্রিকশন তো নেওয়া হয়েছে যে নায়কের গায়ে যেন আগুনটা ইয়ে না লাগে। সমস্যা হচ্ছে বাতাসটা হুট করে উল্টোর দিকে প্রবাহ শুরু করে এবং তার পুরো এই পাশে চলে আসে। তো অনেক অংশটুকু পুড়ে যায়। আবার তিনি যখন ওই ট্রেনটায় ধরেন, তো ওখানেও তিনি পড়ে গেছিলেন আর কি। তো ওইটাও তার একটা ব্যথার একটা জায়গা। তো এরকম বিভিন্ন ইনজুরি তার আছে। এরপরেও যে একটা মানুষ যে ট্রাই করতেছে এখনও আমাদেরকে নতুন কিছু দেওয়ার, বা আপনার ভাষ্যমতে 5-6টা লুকে আসার, হ্যাঁ, মানে সো কল্ড মেইন স্ট্রিম সিনেমা, এরপরও যে তিনি এখনও সরকারের দিকে আঙ্গুল তুলে বা জনগণের দিকে আঙ্গুল তুলে বলতে পারেন যে আপনার সরকারকে প্রশ্ন করার দায়িত্ব আপনার, 5 বছর পরে আসুক আর যত বছর পরে আসুক। তো আমার তো মনে হয় সেটাও অনেক বড় চেষ্টা, তাই না? তো লিগেসি যদি বলি, তার মতো করে হয়তো আর হবে না, তবে তার কাজগুলো থেকে যাবে। আর ভবিষ্যতে কারো যদি VFX-এ হেল্প নিতে হয়,
রেড চিলিজের কাছে তো না আসতেই হবে। সেটা তো সেইটার জন্য নিশ্চয়ই আমরা শাহরুখ খানকে চিনি না। হ্যাঁ, শাহরুখ খান তার কাজের মাধ্যমেই থাকবে আমার কাছে মনে হয়। আর এমন একটা মানুষ যিনি ইন্ডাস্ট্রির বাইরে থেকে এসে তার এই এরকম নাম করছিলেন, এবং বাবা না থাকলেও একটা মানুষ যে উচ্ছন্নে চলে যাবে না, নিজেকে সে যে ডিরেইলড হবে না, তার কাজে ফোকাস থাকবে। শাহরুখ খান ইন্টারভিউতে বলছিলেন যে আমি আমার ছেলে মেয়েদেরকে যখন খেলনা কিনে দিই ওরা ছোটোবেলায়, মানুষ মনে করে আমি খুব ভালো বাবা। অ্যাকচুয়ালি দ্যাট ইজ নট ট্রু। আমি ভালো বাবা মোটামুটি, বাট অত ভালো বাবা না। আমি হচ্ছে সেই বাবা যে যখন ছোট ছিল তার খেলার মতো খেলনা ছিল না, কারণ তার বাপ মা খুব আর্লি বয়সে মারা গেছে। তো তার এই জায়গাগুলো আমার কাছে মনে হয় এইটা যত মানুষই আসুক তাদের স্ট্রাগলের জন্য একটা সো শাহরুখ খান আসলে থাকবে। পিপল পালস খুব ভালো বোঝে, নিঃসন্দেহে এটা অন্যরাও বোঝে, কিন্তু তার এক্সিকিউশনটা খুব সুপার এবং সে লেভেলের হয়। মানুষকে খুব রেসপেক্ট দেয়, বিশেষ করে মেয়েদেরকে। এইটা আমার কাছে খুব ভালো লাগে। আপনি কখনোই আপনি দেখবেন যে তার ইয়েতে, আমি দুবাইতে তার একটা ফ্যান মিট দেখতেছিলাম, একটা মেয়ে তাকে দেখে সে আর স্থির নাই, সে ওকে ধরেন হাকটাক করে আরেকটা অবস্থা। আরেকজন মেয়ে দুবাইতে, তিনি হিজাব করা, বোরখা পরা একদম, তো মেয়েটা দূর থেকে তাকে এইভাবে সালাম দিয়ে, এবং শাহরুখ খান তার কাছেও গেলে না, তিনিও দূর থেকে এরকম। এই যে জায়গাটা, ওই ফ্যানের সাথে ওই ট্রিটমেন্ট, সে যে এসে ধরতেছে উনি তাকে ধরতে, আর যে দূর থেকে এই যে ট্রিটমেন্ট, এই যে জায়গাটা বোঝা। এবং আপনি দেখবেন যে তার ওয়াইফের সাথে সে যখন যাচ্ছে, দেখা যাচ্ছে তার ওয়াইফের শাড়ির ইয়াটা ধরা, ওটা হয়তো ফ্লোরে হয়তো সেটা লেগে যাচ্ছে, ওটাকে ধরা, বা রেখার সাথে, বা একবার জুতা খুলে গেছিলো, জুতাটাকে নিয়ে যাওয়া। কারণ আপনি বলতে পারে আপনি আবার যে এটা হয়তো সব শো অফ, ফাইন, বাট এই জিনিসটা দেখে যদি তার ফ্যানদের মধ্যে এই জিনিসটা আসে যে না, একটা মেয়েকে রেসপেক্টটা দিতে হবে এবং ডিগনিফাই করতে হবে মেয়েদেরকে। ওকে বলছিলেন যে আপনি মানে মেয়েদেরকে সম্মান দেয় বলতে কী বোঝেন? বলছে যে মেয়েদের ডিগনিফাই করা, মেয়েদেরকে ডিগনিটিটাকে মানে অ্যাকনলেজমেন্ট করা, এটা হচ্ছে কি সম্মান দেওয়া। তো ওই জায়গাটা ধরতে পারে অনেক বড় ব্যাপার। এবং তার ওয়াইফ তার একটা ইন্টারভিউতে বলছিলেন যে এখনও আমি যদি রুমে একা থাকি, আমার রুমে আসার আগে সে নক করে আসে। এত বছরের সংসার পরেও যিনি ওয়াইফের রুমে নক করে আসেন যে আমি আসতে পারবো কিনা, তো এই জিনিস আমার কাছে মনে হয় তার কাছ থেকে শেখার আছে, এবং এটা অনেক বড় লেগেসি হতে পারে আমার কাছে মনে হয়। আপনি এত কিছু পড়ছেন কেন সেটা আগে বলেন। আই লাভ টু রিড, বিকজ এই জিনিসগুলোই, এবং আমি শুধু তার সম্পর্কে না, সবার সম্পর্কে আমি এগুলো পড়ি, আমি চেষ্টা করি জানার, আমার জানতে ভালো লাগে। আপনি যদি আমাকে সালমান খান, আমির খান নিয়েও জিজ্ঞেস করেন, আমি সেগুলো না না, আমি আপনার সাথে এই নায়িকাদের নিয়ে একটা এপিসোড করব, সেখানে এই হেমা মালিনী, মাধুরী দীক্ষিত থেকে শুরু করে মধুবালা। আই উড লাভ টু। হ্যাঁ, আমার একটু সময় লাগবে, আমি রিসার্চের স্টাডি সময় করেন, লাগবে। জুলাই মাসে করব, এবং সেখানে নয়নতারা যেন থাকে। আই উড লাভ টু। হ্যাঁ, বাট জাওয়ানকেও তাহলে রাখতে হবে নিঃসন্দেহে। যেটাই হোক, মানে নায়িকাদের নিয়ে একটা শো করতে আমি হবে। চেষ্টা করি পড়তে। তবে এই জিনিসগুলো, এই ভ্যালুগুলোকে আমি অনেক পছন্দ করি। একজন মানুষ স্টার হওয়ার পরও যদি এই ভ্যালুগুলোকে রাখে, এবং এগুলো অনেকটা আমার কাছে মিডল ক্লাস ভ্যালুর মতো লাগে। এবং কারণ আমি আমার মায়ের কাছ থেকে আমি সেম শিক্ষাটা পেয়েছি যে তোমার কোনো মেয়ের সাথে তোমার আচরণ ভালো হতে হবে। হ্যাঁ, তোমার আচরণ যদি না খুব এক্সট্রিম পর্যায়ে কিছু যাচ্ছে, তার আগ পর্যন্ত তোমাকে একটা রেসপেক্ট দিয়ে কথা বলতে হবে। এবং তোমার উপস্থিতি যেন কোনো মেয়েকে কোনো বিব্রতকর অবস্থায় ফেলে না দেয়, তোমার প্রেজেন্স যেন সেরকম থাকে। তো সেটা যখন আমি শাহরুখ খানের দেখতে পারি, না আমি যখন শাহরুখ খানের মধ্যে এগুলো দেখতে পারি, তখন আমার মনে হয় যে আমার মায়ের কথাবার্তার সাথে এই লোকের অ্যাটিটিউড মিলে যাচ্ছে। সো এটা আমি দেখতে পাই, এবং সেটা যে শুধু অফ স্ক্রিনে সেটা না, তার অন স্ক্রিন সিনেমা তো আমি যখন দেখতে পাই। আপনিও তো টুকটাক অভিনয় করেন, শাহরুখ খানের থেকে কি আপনি এখান থেকে কোনো কিছু লার্নিং নিয়েছেন? না, আমি লার্নিং একটাই নেই, আমি তার জীবনের ওই লার্নিংটা নিই যে পরিশ্রম থামানো যাবে না। আমার সাথে যারা শুটিং করেছে আজ পর্যন্ত, আপনি জিজ্ঞেস করে দেখতে পারেন, কেউ বলতে পারবেন যে আমি কোনো পেইন দেওয়া বা এটা খাবো না এটা করা, আমাকে বলা হয়েছে আমি চলে গেছি, বা আপনি ভেরিফাই করতে পারেন। ইয়েস, ইউ ক্যান আস্ক। আপনি নায়িকাদের নিয়ে স্টাডি করেন, আই হোপ সো। আপনার সাথে আবার অ্যাট লিস্ট হিমালয় ভাইয়ের সাথে বসার জন্য হলে আমার নয়নতারাকে নিয়ে পড়াশোনা করতেই হবে। না না, শুধু নয়নতারা, আপনি তো সেই সরি মাধুরীও, মধুবালা থেকে স্টার্ট হবে তো। বিশ্বদের আপনার পছন্দের দুজনের কথা বললাম, মানে এদের নিয়ে হয়তো প্রশ্ন একটু বেশি করবো। আই হোপ আই উইল ট্রাই মাই বেস্ট। পৃথিবী বদলে যাচ্ছে। সো এই যে আমরা স্টারদের যেভাবে দেখে অভ্যস্ত ছিলাম, সেই স্টারের সেই ধারণা বদলে যাচ্ছে, আরও বদলাবে সামনে। সো সামনের পৃথিবী কীরকম হবে সেটা তো আর জানি না, বাট ইউটিউব যেহেতু থেকে যাবে, ফলে এই 2024 সালে এসে স্টার নিয়ে আমরা কি চিন্তা ভাবনা করতাম, এবং স্টারের সাথে সাধারণ মানুষের যে ইন্টারাকশন, সেটার স্যাম্পলের জন্য একটা স্টারকে পোট্রে করা দরকার ছিল। সেটার জন্য আমার মনে হয়েছে যে শাহরুখ খান একজন ভালো স্যাম্পল। সো শাহরুখ খানকে বুঝতে গিয়ে আমাদের যে লম্বা জার্নি, সেখানে নানা প্রসঙ্গ উঠে আসছে, এবং আমার মনে হয় যে আরও অনেক প্রসঙ্গ আসা উচিত ছিল। কিন্তু যেটা হয়েছে যে দুনিয়ার সব কিছুর মতো সময়ও লিমিটেড, ফলে অনেক কিছু বলার থাকলেও শেষ পর্যন্ত হয়ে ওঠে না। বাট এর মধ্যেও যা যা বলা হয়েছে, আমার মনে হয় যে সেখানে একটা সামগ্রিকভাবে একটা এসেন্স তৈরি হয়। তো শাহরুখ খান বিষয়ক আলাপ আজকে এখানে শেষ।
শাহরুখ খানের বিষয়ে এখানে যে শুধু ভক্তিমূলক কথা বলা হয়েছে সেটা না, সেখানে অনেকগুলো সমালোচনামূলক কথা ছিল। এবং আমার মনে হয় যে কোনো আলাপে যদি শুধু লোকরঞ্জনবাদী কথাবার্তা হয় সেটা কিছুক্ষণ পর বোরিং লাগা শুরু হয়, সেখানে ক্রিটিক্যাল দৃষ্টিকোণ থাকা উচিত। তো ইউটিউবে লোকজনের যখন কমেন্ট করে তখন থেকে নানা ধরনের কমেন্ট আসে, অমুকের ভক্ত তমুকের ভক্ত, এসে নানাভাবে কাউন্টার দেওয়ার চেষ্টা করে। এটাও হেলদি প্র্যাকটিস, দেখা যাক, চলতে থাকুক। আমার কাজ যেটা সেটা আমি করে ফেলছি, ভবিষ্যতে আবার অন্য কোনো বিষয়ে আলাপ হবে, সে পর্যন্ত সবাই বসে থাকেন, আমাদের ইউটিউবে বাবল রেশিও দেখেন। ধন্যবাদ।